ধন্যবাদ ভাই। আহ, আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিনাপস রেসিডেন্সি টিম আয়োজিত আজকে রেসিডেন্সি সাবজেক্ট চয়েস মেডিসিন ফ্যাকাল্টি এই সেশনটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার আশফাক, কোঅর্ডিনেটর, সিনাপস মেডিকেল একাডেমি রেসিডেন্সি টিম। আমাদের আজকের সেশনটা খুবই আকর্ষণীয় এবং বহুল আকাঙ্ক্ষিত। আহ, আমরা আসলে ইন্টার্নশিপের পর থেকে, ইন্টার্নশিপ না অ্যাকচুয়ালি, আমরা এমবিবিএস এ ঢোকার পর থেকেই আমাদের মনে একটা স্বপ্ন জাগে, আমি একটা কোন সাবজেক্টে ক্যারিয়ার করবো, এই স্বপ্নটা জাগে। তো এই আমাদের এই স্বপ্ন পূরণের জন্য আমাদের একটা সঠিক সিদ্ধান্ত নিতে হয় যে আমি কোন সাবজেক্টে ক্যারিয়ার করব, কোন সাবজেক্টটা আমার জন্য ফিজিবল হবে, কোন সাবজেক্টে গেলে আমি আমার পার্সোনালিটি ট্রেট অনুযায়ী আমি আহ, ভবিষ্যতে সুন্দর করতে পারবো, আমার ক্যারিয়ারে আমি প্রোগ্রেস করতে পারবো। এই বিষয়টা সিদ্ধান্ত নিতে আমরা আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি। তো আমাদের আজকের এই সেশনটা মেইনলি রেসিডেন্সিকে টার্গেট করে। আপনারা সবাই জানেন আমাদের রেসিডেন্সি মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে যে পরীক্ষা হয় সেখানে টোটাল 22টা সাবজেক্ট থাকে। এই 22টা সাবজেক্টের মধ্যে আহ, সবগুলি সাবজেক্টেই মেডিসিন ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলি আছে সবগুলি আসলে একটা কমন কোয়েশ্চেন বা কমন প্যাটার্নে পরীক্ষা হয়, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি কার্ডিওলজিতে চান্স পেতে চান, বা আপনি যদি ফিজিক্যাল মেডিসিনে চান্স পেতে চান, বা ডার্মাটোলজিতে চান্স পেতে চান, কিংবা অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি বা সাইকিয়াট্রিতে চান্স পেতে চান, সব ক্ষেত্রেই আপনাকে যে কাজটা করতে হবে একই প্রশ্নে পরীক্ষা দিতে হবে। তো এই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমরা এই সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে ইতিপূর্বে অনেকগুলি সেশন নিয়েছি। আজকে আমরা আমাদের মেইন টার্গেটটা থাকবে যে মেডিসিন ফ্যাকাল্টির কোন সাবজেক্টে আসলে প্রোস কি কনস কি, কোন সাবজেক্টে কারা যেতে পারবেন, কারা ইমার্জেন্সি পছন্দ করেন না, অনেকে আছে ইমার্জেন্সি বেশ ভালোই এনজয় করেন। অনেকের পার্সোনালিটি ট্রেট আছে যে আমি খুব একটা ডিসেন্ট লাইফ লিড করব, অনেকে অ্যাডভেঞ্চার বা থ্রিল খুব পছন্দ করেন। পাশাপাশি অনেকে খুব খুব বেশি দেখা যাচ্ছে যে একাডেমিক ওরিয়েন্টেড, আবার অনেকে দেখা যাচ্ছে খুব বেশি একাডেমিক ওরিয়েন্টেড না বলে মোটামুটি ভাবে আহ, মোটামুটি একাডেমিক ওরিয়েন্টেড, পাশাপাশি চেম্বার প্র্যাকটিস ওরিয়েন্টেড। তো সব কিছু মিলিয়ে আমরা আজকের এই সেশনটা সাজিয়েছি। আমাদের আজকের এই সেশনে গেস্ট হিসেবে উপস্থিত আছেন সিনাপস মেডিকেল একাডেমির জনপ্রিয় মেন্টর এবং কোঅর্ডিনেটর ডক্টর সজীব ভাই। সজীব ভাইয়ের কাছে আমি পরবর্তী সেশনটা হ্যান্ড ওভার করার আগে জাস্ট কয়েকটা কথা বলে দেবো সিনাপস মেডিকেল একাডেমির এসএনসি টিমের পক্ষ থেকে। আমাদের বর্তমানে সিনাপস মেডিকেল একাডেমিতে বেশ কয়েকটি ব্যাচ চালু আছে, টোটাল 5টা ব্যাচ চালু আছে। ইন্টেন্সিভ কেয়ার কোর ব্যাচ, এক্সাম ব্যাচ উইথ এক্সটেন্সিভ সলভ ব্যাচ, লাস্ট 10 ইয়ার্স কোয়েশ্চেন সলভ ব্যাচ, এবং অ্যানাটমি প্রিমিয়াম রেকর্ডেড ব্যাচ, এবং সর্বশেষ অন দি এক্সাম ব্যাচ। তো এই সবগুলি ব্যাচে সাধারণত আমরা 20% ডিসকাউন্টে ভর্তি নিয়ে থাকি, কিন্তু আপনারা জানেন যে আসন্ন বৈশাখী অফার উপলক্ষে আমরা 35% ডিসকাউন্ট দিচ্ছি 12 থেকে 16 এপ্রিল পর্যন্ত। এই হচ্ছে আমাদের ইন্টেন্সিভ কেয়ার কোর ব্যাচের রুটিন। এই রুটিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সবগুলি সাবজেক্টকে একটা প্যাটার্নে সাজিয়েছি রেসিডেন্সি উপযোগী করে। এই রুটিনটা যদি আপনি ফলো করেন এবং এই অনুযায়ী যদি আপনি এক্সাম দেন তাহলে ইনশাল্লাহ রেসিডেন্সিতে আপনার সাফল্য নিশ্চিত। এটা হচ্ছে আমাদের এক্সাম উইথ সলভ ব্যাচের রুটিন এবং লাস্ট 10 ইয়ার্স কোয়েশ্চেন সলভ ব্যাচের রুটিন। এবং আহ, সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আগামী 12 থেকে 16 এপ্রিল পর্যন্ত 40% ডিসকাউন্ট থাকছে। তো এই সময়ে আপনাদের সবাইকে সিনাপস মেডিকেল একাডেমি রেসিডেন্সি প্রোগ্রামেতে স্বাগত জানাচ্ছি। তো আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না, এই পর্যায়ে আমি সরাসরি আহ, সজীব ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সজীব ভাই, আপনি আপনার বাকি সেশনটা কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ ডক্টর আশফাককে আমাদের সিনাস মেডিকেল একাডেমির জনপ্রিয় মেন্টর এবং কোঅর্ডিনেটর আমাকে কিছু বলার জন্য। আসলে আমাদের আমাদের সিনাপসের যে কয়টি ব্যাচ খুবই সুন্দরভাবে রান হয়, তার একটা ব্যাচ কিন্তু আমাদের হচ্ছে রেসিডেন্সি ব্যাচ। রেসিডেন্সি ব্যাচের ক্ষেত্রে আমাদের কিন্তু সাকসেস রেট আলহামদুলিল্লাহ অনেক বেশি। লাস্ট রেসিডেন্সি এক্সাম আমরা দেখছি যে আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি, মেডিসিন, সার্জারি, গাইনি ফ্যাকাল্টিতে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার, প্রায় বলতে গেলে প্রায় 400-এর কাছাকাছি ডাক্তার কিন্তু চান্স পাইছে আলহামদুলিল্লাহ। এবং এই এত যে সংখ্যক ডাক্তার যে চান্স পাইছে আলহামদুলিল্লাহ, তাদের যে একটা গাইডলাইন দেওয়া, তাদের যে একটা সুন্দর যে আলটিমেটলি মানে গাইডলাইন দেওয়ার সাথে সাথে ক্লাস মেনটেন করা, কোয়ালিটি মেনটেন করা, এদের পিছনে কিন্তু আমাদের যে পিছনের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোঅর্ডিনেটর যে ব্যক্তিরা আছেন সে কিন্তু ডাক্তার আশফাক, সাথে ডাক্তার আরমান তোহা আছেন এবং আমাদের মাহাদি ভাই আছেন। এনারা কিন্তু অনেক সুন্দর করে এই ব্যাচগুলো রান করেন। এর জন্য হচ্ছে আমাদের রেসিডেন্সি ব্যাচের সাকসেসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং রেসিডেন্সি ব্যাচের ক্ষেত্রে যেটা আমি দেখি, আমি যেহেতু মেডিসিনের কোঅর্ডিনেটর, তবে আমাদের রেসিডেন্সি ব্যাচের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের যে
কোঅর্ডিনেটর আছেন, ডাক্তার আশফাক আছেন, ডাক্তার তোহা আছেন। এরা দেখবেন যে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট সেশন, যে সেশন গুলো আসলে আমাদের ডাক্তারদের জন্য অনেক বেশি দরকার, একাডেমিকের জন্য দরকার, যেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে একজন ডাক্তার আসলেই উপকৃত হবে, সেই কিন্তু বিভিন্ন সেশন কিন্তু তারা নিয়ে থাকেন। এর আগে হচ্ছে একটা গাইডলাইন সেশন হয়েছে বিসিএস এর পরবর্তীতে। তারপর বিসিএস পরবর্তীতে দেখা যাচ্ছে যেসব ডক্টরদের উপজেলাতে পোস্টিং হয়েছে তাদের কি করা উচিত, যাদের পোস্টিং হয়নি তাদের কি করা উচিত, রেসিডেন্সি সিলেবাস ডিসকাশন, রেসিডেন্সির ক্ষেত্রে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন, গাইডলাইন সেশন, রেসিডেন্সিটাকে কিভাবে সুন্দরভাবে ইজিলি গ্রিপে নিয়ে আসা যায়। এবং তারই প্রেক্ষিতে আজকে আরেকটা সেশন হচ্ছে রেসিডেন্সির আসলে সাবজেক্ট চয়েস সেশন। সাবজেক্ট চয়েস সেশনের ক্ষেত্রে আমরা যখন দেখব, আমরা যখন দেখা যাচ্ছে যে আমরা চাই যে আমরা একটা সাবজেক্ট চয়েস করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস দেখতে হয়। তাহলে চলে আমরা শুরু করি। আমি আজকে হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টি নিয়ে কথা বলবো। আপনাদের কাছ থেকে সবকিছুই শুনবো, তবে আমি একটা প্রাইমারি কিছু ডিসকাশন করি। প্রাইমারি কিছু ডিসকাশন করলে যে জিনিসটা লাভ হবে সেটা হচ্ছে আপনাদের অনেক কোশ্চেনের অ্যান্সার অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। তো সেই ডিসকাশনটা ইনশাল্লাহ আমি প্রথমে শুরু করি। প্রথম কথা হচ্ছে সাবজেক্ট চয়েস। সাবজেক্ট চয়েসটা হচ্ছে এতটুকু ইম্পর্টেন্ট, আমি বলতে পারি যে আমাদের এক বড় ভাই ছিল, ভাই বলতো যে সাবজেক্ট চয়েসটা হচ্ছে এমন যে ইটস লাইক এ সেকেন্ড ওয়াইফ, মানে সেকেন্ড ওয়াইফের মতো। তার মানে সেকেন্ড ওয়াইফের মতো কেন? কারণ আপনি আসলে একটা সাবজেক্টে যখন ঢুকে যাবেন, একটা সাবজেক্ট যখন শুরু করবেন, তখন সেই সাবজেক্টটাকে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনাকে স্কিপ করতে পারবেন না। মনে করেন আপনি হচ্ছে মেডিসিনের প্রতি প্যাশন আছে, বাট আপনি সার্জারিতে পরীক্ষা দিলেন। সার্জারিতে পরীক্ষা দেওয়ার পরে আপনার কোন একটা সাবজেক্টে হয়ে গেল, সাবজেক্টে হয়ে যাওয়ার পরে এখন ফার্দার আপনি যখন ট্রেনিং করলেন, ট্রেনিং করার পরে তখন আপনার মনে হচ্ছে যে না, এটা তেমন ভালো লাগতেছে না। কিংবা মনে করেন যে ট্রেনিংও করে ফেললেন, তারপরে আপনার ডিগ্রিটাও হয়ে গেল, হয়ে যাওয়ার পরে চেম্বারে যাওয়ার পরে মনে হচ্ছে যে না, এই সাবজেক্টের জন্য কেমন আমার ভালো লাগতেছে না। কিংবা 5-10 বছর হয়ে গেল, তখন চিন্তা ভাবনা করতেছেন না এই সাবজেক্টটাকে আমি সুইচ করবো। এটা কিন্তু পসিবল। মানে আপনি যদি দেখেন, তাহলে আলটিমেট, আচ্ছা একটা মিনিট। তাহলে যে জিনিসটা বললাম, তাহলে এই সাবজেক্ট যে একটা চয়েস, সেই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আপনি চাইলেও একটা কনসালটেন্ট হয়ে যাওয়ার পরে আপনি প্ল্যান করতেছেন যে না ভাই আমি আর একটা ডিগ্রি নেই, এই ডিগ্রি কিন্তু এটা আসলে পসিবল না। কেন? কারণ আমি যদি আপনাকে একটা ডিউরেশন দেখাই, মনে করেন আপনার যে এমবিবিএস লাইফ, সেখানে কিন্তু 6 বছর চলে গেছে, 5 বছরের সাথে 1 বছর ইন্টার্নি। তার পরবর্তীতে দেখেন যে আপনি যখন একটা পোস্ট গ্রাজুয়েশনে ঢুকবেন মোটামুটি 1 বছরের মতো লাগে। তাহলে ধরে নেন যে 7 বছর হয়ে গেল। তারপরে আপনি আর একটা ডিগ্রিতে ঢুকলেন, এমডি অথবা এমএস। সেই ক্ষেত্রে যদি আপনি এক চান্সে পাশ করেন এবং ফেজ এ থেকে শুরু করে সবকিছু যদি এক চান্সে পাশ করেন আপনি, সেখানে 5 ইয়ার্স, মোটামুটি 12 ইয়ার্স, 12 বছর কিন্তু লেগে যায়। তাহলে যেহেতু আলটিমেটলি, যেহেতু 12 বছর লেগে যাচ্ছে, তাহলে একটা জিনিস দেখেন, আপনি ইজিলি কিন্তু 12 বছর পরে আপনার মনে হলো ঠিক আছে আমার একটা সাবজেক্টে চাই আরো 5 বছর, এটা কিন্তু পসিবল না। এটার জন্য আমাকে সাবজেক্ট চয়েসটা নিতে হবে খুব ওয়াইজলি, খুবই অয়েজলি নিতে হবে, মাথা ঠান্ডা করে নিতে হবে। এবং যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা ফেস করি সেটা হচ্ছে যে আমরা, দেখা যায় যে আমরা এত বেশি পড়াশোনার পিছনে ব্যস্ত থাকি, এত বেশি এই প্রিপারেশনের পিছনে ব্যস্ত থাকি, যখন রেজিস্ট্রেশনের সময় আসে, ফর্ম ফিল আপের সময় আসে, তখন আমি কি করি, আমার পাশের ফ্রেন্ড যেটা করছে সেটা আমি করে ফেলি। যে ঠিক আছে ওই ফ্রেন্ড এটা দিচ্ছে, আচ্ছা এটা আমি দিয়ে দিই, এবার দিয়ে দিই, কি কিংবা এবার আমি দিয়ে দিই। এই জিনিসটাতে আমরা পড়ে যাই। ফার্দার যে জিনিসটা হয় এটা নিয়ে আমি আসলে ইন ফিউচার আমি নিজেকে থাকতে পারবো কিনা, কিংবা নিজে কন্টিনিউ করতে পারবো কিনা সেটা ভাবি না। তাহলে আমার কাছে মনে হয় সাবজেক্ট চয়েসটা এটা আসলে নিজের জিনিসটা, ইচ্ছা প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত। এটা 1 নম্বর জিনিস। এর একটা উদাহরণ দেই। আমাকে একটা ভাই ফোন দিছিল ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে যখন আলটিমেটলি ফোন দিছে, ময়মনসিংহ থেকে ফোন দেওয়ার পরে ভাইয়া হচ্ছে পেডিয়াট্রিক সার্জারিতে ভাই আছে আর কি, হ্যাঁ। এখন পেডিয়াট্রিক সার্জারি খুব স্বাভাবিক। ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি তো পেডিয়াট্রিক সার্জারিতে ফেজে, উনি 2বার দিয়ে ফেল করছে ফেজে পরীক্ষা। ফেজে পরীক্ষা সামহাও আপনারা জানেন যে ফেজে পরীক্ষার একটু মানে কঠিন একটা পরীক্ষা। ফেজ বি এর আগে যে ফেজ এটা হয় 2 বছর পরে। এখন ভাই এখন ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি তো আপনার সাথে একটু কনসাল্ট করতে চাইলাম। বললাম ভাই কি হয়েছে?
বলে যে ভাই আমি তো এরকম পেডিয়াট্রিক সার্জারিতে আসলে ক্যারিয়ার করতেছি, কিন্তু আমি তো ফেল করতেছি, কিন্তু আমার আসলে কখনো পেডিয়াট্রিক সার্জারিতে আসার ইচ্ছা ছিল না। বললাম কেন আসলাম তাহলে? বলতেছে আসলে আমি তো পেডিয়াট্রিক্স এ পরীক্ষা দিচ্ছিলাম, মানে মেডিসিন পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক্স এর পরীক্ষা দিচ্ছিলাম। পেডিয়াট্রিক্স এর পরীক্ষা দিতে দিতে যে জিনিসটা হলো, আমার চান্স হচ্ছিল না। 2বার দিলাম, 3বার দিলাম, হলো না। পরবর্তীতে আমার কাছে মনে হলো ঠিক আছে, আমি এটা না দিয়ে আমি এখন সার্জারিতে দিই। সার্জারিতে যেহেতু একটু কম্পিটিশনটা একটু কম, তাহলে এটা আমি দিই। ফার্দার যে জিনিসটা হলো উনি দিচ্ছেন, দেওয়ার পরে যে জিনিসটা ওনার লাকটা আসলে ফেভার করেনি, মানে সরি মানে সার্জারিতে লাক ফেভার করছে, মেডিসিনের লাক ফেভার করেনি। উনি পেডিয়াট্রিক সার্জারি হয়ে গেছে, প্রথমবারই হয়ে গেছে। পরবর্তীতে উনি কি দিবেন কি দিবেন না, পরে ওনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলছে যে তুমি তো 2-3বার দিছো, হয়নি, ঠিক আছে সার্জারিতে যাও। সার্জারিতে যাওয়ার পর উনি ওনার যে এক্সপিরিয়েন্স, সেটা আমাকে আলটিমেটলি মানে বললো আর কি, যে আহ, মানে উনি যখন ওটিতে যায়, বাচ্চাদের যখন দেখে, বাচ্চাদের যখন ওটি হয়, তখন এই জিনিসটা ওনার কাছে খুব একটা ভালো লাগে না। এনভায়রনমেন্ট ওনার কাছে ভালো লাগে না, এনভায়রনমেন্ট ওনার কাছে একটু টক্সিক লাগে, উনি কমফোর্ট ফিল করে না। তখন আমাকে বলতেছে ভাই আমি কি করব। উনি একটু বয়স্ক ছিল, মানে একটু দেরিতে ওনার আসলে পরিবেশন জানতে শুরু করছে। পরবর্তীতে আসলে ওনাকে আমি বললাম যে ভাই আপনার যদি একেবারে মন না চায়, একেবারে যদি আপনার কাছে মনে হচ্ছে যে না এটা ভালো লাগতেছে না, তাহলে ঠিক আছে আপনি সুইচ করতে পারেন। তবে এটা একটা চ্যালেঞ্জের বিষয়। তো ওই যে ভাইয়ের যে একটা বিষয় ফেস করছেন, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যেন আপনাকে ফেস না করি। তাহলে আমি যখন সাবজেক্ট চয়েস নিব, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে খুব ওয়াইজলি আমাকে ডিসিশন নিতে হবে। আবেগের বশবর্তী হয়ে কিংবা হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে না। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। 1 নম্বর বিষয় হচ্ছে আমার চয়েসটা কি। তাহলে এই চয়েসটা সবচেয়ে ভাইটাল। যদি বলেন যে কয়েকটা প্যারামিটারের ভিতরে একটা প্যারামিটার হচ্ছে আমি নিজে কি চাই, আমার নিজের ইচ্ছা কি, এই জিনিসটা জানাটা খুবই জরুরি। তোমার নিজের ইচ্ছা এই কারণে জরুরি, কারণ আপনি আসলে ওই সাবজেক্টটাকে ডিফাইন করবেন। আপনি যে জিনিসটা সাবজেক্টে যাবেন, সেই জিনিসটাকে আপনি কি করবেন, আপনি ডিফাইন করবেন। মনে করেন যে আপনি যে সাবজেক্টে যাচ্ছেন, সেই সাবজেক্টটাকে যদি আপনি ওন না করেন, আপনি যদি ভালো না লাগে, তাহলে যে জিনিসটা হবে, আপনি এটা দেখবেন কেরিয়ার বলেন, চেম্বার বলেন, এই জিনিসটাতে আপনার ভালো লাগবে না। সেই সাবজেক্টটা যাই হোক না কেন, সাবজেক্টটা আপনি মনে করেন একজনের খুব পছন্দ অনকোলজি, আর একজনের অনকোলজি পছন্দই না। একজনকে আপনি অনকোলজিতে নিয়ে আসতে পারবেন না, বাট একজনের খুবই পছন্দ, না ভাই আমি অনকোলজি নিয়ে আমি করবো, আমি অনকোলজি আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, খুবই ভালো। এই সাবজেক্টটা যেহেতু আপনার ভালো লাগে, ঠিক আছে আপনি ক্যারিয়ার শুরু করেন। আরেকজন আছে না ভাই আমি অঙ্কোলজি পড়বো না, তা ঠিক আছে আপনি আরেকটা সাবজেক্টে যান। তার মানে নিজের চয়েসটা খুব ভাইটাল, নিজে কি চাচ্ছি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রথম প্রায়োরিটি। 2 নম্বর প্রায়োরিটি হচ্ছে আমি যে সাবজেক্টে যাচ্ছি তার স্কোপ এবং অপরচুনিটি কেমন। স্কোপ এবং অপরচুনিটি কেমন, এই জিনিসটা জানাটা একটু দরকার। কেন? আমি যে সাবজেক্টে যাচ্ছি ইন ফিউচারে আসলে এটার, যদি আমি প্রাইভেট ক্যান্ডিডেট হই, এটার হচ্ছে কনসালটেন্ট হিসেবে বিভিন্ন ধরনের জায়গায় ট্রেনিং, মানে পোস্টটা কেমন হবে। তারপর দেখা যাচ্ছে যে আমি যে যাচ্ছি এই জায়গাটা স্কোপ কেমন হবে ইন কেস অফ বিশেষ ডাক্তারের ক্ষেত্রে। তাহলে এই যে স্কোপ এবং অপরচুনিটি, এই জিনিসটা জানা দরকার। কারণ আমি যে সাবজেক্টটা চয়েস করতেছি, সেই সাবজেক্টের ক্ষেত্রে স্কোপ এবং অপরচুনিটি, চেম্বার প্র্যাকটিস, এই জিনিসগুলো জানা দরকার। ইন্টারভেনশন আছে কিনা, আমার কিছু পছন্দ হয় কিনা ইন্টারভেনশন, সেটা আমাদের জানতে হবে। 3 নম্বর জিনিস হচ্ছে এই সাবজেক্টটা আসলে পাস রেটটা কেমন। যে সাবজেক্টে দিচ্ছি এই সাবজেক্টে ভাই পাস রেট কি খুবই খারাপ, আমি ঢুকলাম বেরোতে পারলাম না, তাহলে তো এটাতে আর এক বিপদ। মানে ইটস লাইক এ লুপ, যে লুপে আমি এক প্রান্তে ঢুকলাম, শেষ প্রান্তে আমি আর খুঁজেই পাচ্ছি না, তার আর জিনিসটা খুঁজে পাচ্ছি না, আমি আসলে কোন দিকে যাব আমি সেটা আমি খুঁজে পাচ্ছি না। তাহলে আমাকে লুপে পড়া যাবে না। তাহলে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমাকে লুপে পড়লে কিন্তু বিপদ, যেটা আমাদের অনেকের ক্ষেত্রে যেটা আমরা বলি রেসিডেন্সি প্রোগ্রামে, এটা আপনারা জানেন আমরা একটা টার্ম ইউজ করি, মানে কোর্স আউট হয়ে গেলে কিন্তু বিপদ। সেগমেন্টাল পাস এখনো হয়নি, কোর্স আউট যে জিনিসটা এটা আসলে এখনো দোদুল্যমান। তাহলে এই যে বিষয়গুলো থাকে, তাহলে এটা হয়ে গেলে বিপদ। এর জন্য আমাকে পাস সেটটা কেমন। 4 নম্বর জিনিস, এই চয়েসের ক্ষেত্রে যেটা আছে, চয়েসের ক্ষেত্রে আমাদের 2 ধরনের জিনিসপত্র থাকে। মানে প্রথমটার সাথে প্রাসঙ্গিক, যে ভাই আমার কাছে ইন্টারভেনশন ভালো লাগে, আর একজন বলছে না ভাই আমি একটু কুল সাবজেক্ট পছন্দ করি, যেখানে কোনো এমার্জেন্সি নাই, একটু কুল এন্ড কাম, এই সাবজেক্ট গুলো আমার ভালো লাগে, এই সাবজেক্ট গুলা একটু মানে আমার কাছে একটু প্রিফারেবল। তাহলে এই জিনিসটা হচ্ছে অনেকে বলে যে ভাই ইন্টারভেনশন এবং নন ইন্টারভেনশন, এমার্জেন্সি এবং কাম এন্ড কুল, এই জিনিসটা হচ্ছে অনেকের পছন্দ, যে এক একজনের এক একটা পছন্দ। তাহলে দেখেন এই যে জিনিসগুলো আপনি দেখবেন, এই জিনিসগুলোকে বেসিস করে আসলে ফার্দার আপনাকে মুভ করা লাগবে, যে আপনি কোন সাবজেক্টে ক্যারিয়ার করতে চান, কোন সাবজেক্টে আপনি সামনের দিকে যেতে চান।
এই জিনিসটা হচ্ছে আপনার সামনের দিকে যেতে হবে। এখন আপনি আসলে কি চাচ্ছেন, আপনার প্ল্যান কি, আপনি আসলে কি করতে চাচ্ছেন? তাহলে আমাকে এই জিনিসগুলোর বেসিস করে আমি সামনের দিকে যাবো। তাহলে এই সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে এই চয়েসের ক্ষেত্রে এটা হইতে পারে সিঙ্গেল, এটা হইতে পারে মাল্টিপল। যদি মাল্টিপল হয় তখন আমাকে কম্পেয়ার করতে হবে যে আসলে আমি আলটিমেটলি কোন এই সাবজেক্টগুলোর ভিতরে কোন জিনিসটা খুবই ভালো। এর ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে আপনি যে সাবজেক্টটা চয়েস করতেছেন, আপনি যখন ফিক্স করে ফেললেন, ফিক্স করার সাথে সাথে এই রিলেটেড যে ভাইয়া আছে, যে ভাইটা কোর্সে আছে, সেই ভাইয়ের সাথে একটা পরামর্শ করে ফেলবেন। মনে করেন যে আপনি কার্ডিওলজি পছন্দ করে ফেলছেন, যে ভাই আমার তো কার্ডিওলজি ভালো লাগে, কার্ডিওলজিতে দিব। ঠিক আছে, আমাকে জাস্ট 10টা মিনিট আমি একজন কার্ডিওলজি যে ভাই কোর্সে আছে, যে ফেজ বি তে আছে, ফেজ বি মানে মোটামুটি যে সবকিছু জানে আর কি, যে আলটিমেটলি কোর্স বি মানে ফেজ বি তে আছে, তার ক্ষেত্রে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ফেজ যে বি যে ভাইটা আছে মানে কার্ডিওলজির যে ভাইটা আছে তার সাথে আমাকে একটু পরামর্শ করতে হবে। এন্ডোক্রাইনোলজি যাওয়ার ইচ্ছা, তার সাথে পরামর্শ করতে হবে অ্যাটলিস্ট 2 থেকে 3 জন। একজনের ওপিনিয়নের চেয়ে আমি যদি 3-4 জনের সাথে কথা বলি, মেডিকেল কমিউনিটিতে এত এত নিষ্ঠুর না যে একজন জুনিয়র ভাই আসছে অথবা একজন কলিগ আসছে অথবা একজন ফ্রেন্ড আসছে, সে আমার কাছে একটা সাবজেক্ট সম্পর্কে জানতে চাচ্ছে, তাকে আমি অসৎ পরামর্শ দিব। এই জিনিসটা এতটুকু নিষ্ঠুর মনে হয় এখনো কেউ হয় নাই। তাহলে আপনি যে সাবজেক্টটা আসলে যেতে চাচ্ছেন, আপনার যে জিনিস সাবজেক্টটা খুব না পছন্দ হয়, সেই সাবজেক্টটা নিয়ে আপনার সারাউন্ডিং যে ভাইরা আছে, যে আপুরা আছে, তাদের সাথে একটু পরামর্শ করেন যে আমি এই সাবজেক্টটাতে যেতে চাই, এর ভাই এটা কেমন, এই জিনিসটা কেমন। জাস্ট 10 থেকে 15 মিনিট। ফেসবুক আছে, এখন ফেসবুকে হোয়াটসঅ্যাপ আছে, কারোর সাথে কথা বলে অথবা ডিরেক্টলি ফেস টু ফেস কথা বললে তো আরো ভালো। প্রত্যেকের মেডিকেলে দেখবেন এরকম ভাইয়ার আপু আছে যাদের কাছ থেকে আপনি শুনবেন। এখন আসেন এগুলোর উপর বেসিস করে আপনি যখন সাবজেক্ট চয়েস করবেন, তাহলে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমরা যখন সাবজেক্ট চয়েস করে ফেলবো, এর ভিতরে একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে সাবজেক্টটা চয়েস করতেছেন এট দ্য এন্ড অফ দ্য ডে, রেসিডেন্সি পরীক্ষা যেটা হয়, রেসিডেন্সি পরীক্ষা আসলে আমার সিটটা হচ্ছে লিমিটেড, লিমিটেড সিট। লিমিটেড সিট বলতে কি, এখানে যে ইনস্টিটিউট থাকে, ইনস্টিটিউট হচ্ছে ফিক্সড, সিট হচ্ছে ফিক্সড। যেহেতু সিট ফিক্সড, কিছু কিছু সাবজেক্টে থাকবে কম সংখ্যক সিট, অনেক বেশি কম্পিটিশন। কিছু কিছু জায়গায় থাকবে একটু বেশি সিট, একটু লেস কম্পিটিশন। তবে উইদাউট এনি একাডেমিক নলেজ ছাড়া তারা কেউ চান্স পাবে না। তাহলে আমি যখন দেখবো যে যখন যে সাবজেক্টের কথা বলতেছি, সেই সাবজেক্ট সম্পর্কে আমি একটা জিনিস পছন্দ করে ফেললাম, তাহলে আমি কিন্তু আপনাদেরকে প্রথমে এই জিনিসটা কিন্তু আগে নিয়ে আসিনি। দেখেন, আমি কিন্তু আপনাকে কখনোই প্রতিযোগিতার কথা আগে নিয়ে আসিনি। কেন? কারণ হচ্ছে আমি আপনাকে এখন যে সময়টা আছে, নভেম্বরে যদি পরীক্ষা হয়, যথেষ্ট সময় আছে। এর ভিতরে আপনি যদি চান, আমার মনে হয় আপনি অনেক সুন্দর করে সব পড়া গুছাইতে পারবেন। এর ক্ষেত্রে আপনাকে ওই কোন সাবজেক্টে ভাই কোনো মতে চান্স পাইলে হবে, কোনো মতে একটা সাবজেক্টে হইলে আমার লাইফটা পার হয়ে যাবে, এটার আসলে আমার খুব একটা আমি মানে এটা মানে অ্যাপ্লাই করি না। যে ভাই কোন একটা সাবজেক্টে হইলে হয়ে গেল, চান্স হইলে ভাই আমার লাইফটা চলে গেল, এই থিওরিতে আমার আসলে খুব একটা মানে আগ্রহ বোধ করি না। কারণ আমি প্রথমে বলে ফেলছি যে আপনাকে এই সাবজেক্টে নিয়ে মানে দেখা যাবে যে আজীবন চলতে হবে। সেক্ষেত্রে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি চান্স পাইলেন, কিন্তু ইন ফিউচার এটা আপনাকে ভালো লাগতেছে না, এটার প্রতি আপনার কোনো পেশন ছিল না, এটার প্রতি আপনার কোনো ইচ্ছা ছিল না, সেই জিনিসটার উপর বেসিস করে ফার্দার যাওয়ার কোনো দরকার নেই। এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। তো আমরা যে জিনিসটা বললাম যে আমরা যখন যে সাবজেক্টটা পছন্দ করব, তার উপর প্রথম ফিক্স করে থাকবো। ওকে, কি করবো সেটা হচ্ছে ফিক্স করে থাকবো। এখন আসেন যে আমরা যখন সাবজেক্ট চয়েস করব, তাহলে আমাদেরকে আসলে কিছু রিয়ালিটিতে ফেস করতে হবে। একটা হচ্ছে আমার স্পেশালি এটা হচ্ছে যখন ফর্ম ফিল আপ দিবে, তখন কিছু কিছু জিনিস সেটা আপনি মানে বুঝতে পারবেন, লাইক আপনার প্রস্তুতি কেমন ওই সাবজেক্টের উপরে, এবং ওটার সিট সংখ্যা কেমন, ওটার ইনস্টিটিউট কেমন। মনে করেন আমাদের যেটা হয়েছে, আমাদের যেমন আমি যেমন রিমাটোলজিতে, বুঝছেন, রিমাটোলজিতে আসলে আমাদের সিটটা একটু কম, এবং ট্রেনিং ইনস্টিটিউট শুধু একটাই, সেটা হচ্ছে আপনার বিএমইউ। আর একটা আছে এএমসি। এএমসি তে যদিও দেখা যায় যে ওটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আর্মি কোটা যারা আছে তারা ফিল আপ করে ফেলে। তাহলে নর্মাল হচ্ছে আমাদের 8টা সিট, 4টা হচ্ছে প্রাইভেট, 4টা হচ্ছে গভর্নমেন্ট, টোটাল 8টা সিট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 8টা সিটের ব্যাকগ্রাউন্ডে সবাই পরীক্ষা দেয়। এখন
মানে প্রাইভেটের 4টা, গভর্নমেন্টের 4টা, 8টা সিট, এবং এটা শুধুমাত্র বিএমইউ তে আছে। এটা তো একটু ঝামেলা, তাই না? একটু ঝামেলা। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু সাবজেক্ট আছে লাইক ফিজিক্যাল মেডিসিন, তারপর হচ্ছে আপনার নিউরোলজি, গ্যাস্ট্রোন্টারোলজি, পালমোনোলজি, এদের অনেকগুলো সিট আছে। তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা যখন স্পেশালি যখন আমরা পরীক্ষা দিব, এটা হচ্ছে যখন এই জুনে, অথবা জুলাই, না জুলাইয়ের পরে, সরি, সেপ্টেম্বরের দিকে যখন আমাদের ফর্ম ফিল আপ হবে, তখন এটা আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেস করবো। এই কারণে পরীক্ষার 2 থেকে আড়াই মাসে আমি বুঝতে পারবো আমার যে প্রিপারেশনটা আছে, এই প্রিপারেশন দিয়ে আমি আসলে কোন সাবজেক্টে আমি দিতে পারি। ঠিক আছে? তবে আপনার ক্ষেত্রে পছন্দ হবে কিন্তু মাল্টিপল এখন থেকে। হ্যাঁ, আপনার হইতে পারে ভাই পালমোলজি পছন্দ, নেফ্রোলজি পছন্দ, এই দুইটা কম্পারেটিভলি তাহলে আমি যে প্রস্তুতিতে আছে, তাহলে এর জন্য মনে হয় আমাকে পালমোলজি দিলে আমার জন্য ইজি হবে। ঠিক আছে, আপনি ওই সময় দেন। তাই না? আপনার কাছে মনে হচ্ছে যে না ভাই আমার গ্যাস্ট্রো নিউরো আছে, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি দুইটাই কঠিন, বাট আমার কাছে মনে হচ্ছে ওভারঅল সিটের সংখ্যা দিয়ে, সিটের দিক দিয়ে নিউরোলজি আমার জন্য একটু ইজি লাগবে। ঠিক আছে, আপনি নিউরোলজি দেন। তাহলে আপনাকে এইভাবে সাধারণত তখন ফেস করবেন। তবে মেইন কথা হচ্ছে যে আপনাকে এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আসলে কি চাচ্ছেন, আপনার ব্যক্তিগত কি ভালো লাগা, এই জিনিসটা হচ্ছে প্রথমে আপনাকে দেখতে হবে। আচ্ছা, এখন আমরা যদি সাবজেক্টের ক্ষেত্রে দেখি, তাহলে এই যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলাকে আমরা এখন ভাগ করে ফেলবো। কিভাবে ভাগ করে ফেলবো? এখানে আমাদের দুই ধরনের মানে পিপল আছে, দুই ধরনের ডক্টর আছে, যারা খুবই কাম অ্যান্ড কুল সাবজেক্ট পছন্দ করে। ভাই আমি এত প্যারা নিব না, আমি খুব কুল একটা সাবজেক্টে চলে যাব, সেই জিনিস। আর একজন আছে না ভাই আমি একটু ইন্টারভেনশন চাই। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইকোনমিক সলভেন্সি কোথায় বেশি, এটা সবার একটা কোয়ারি থাকে। ভাই কোন সাবজেক্টে টাকা বেশি? দেখেন, কোন সাবজেক্টে টাকা বেশি এটা আসলে খুব কঠিন একটা জিনিস, খুবই কঠিন একটা জিনিস। কোন সাবজেক্টে টাকা বেশি? মেইন কথা হচ্ছে আপনি যদি কোনো একটা সাবজেক্টে স্পেশালিস্ট হন, সেই সাবজেক্টটা যদি আপনি ওন করেন, সেটাকে যদি বেসিস করে আপনি ভালো চেম্বার প্র্যাকটিস করতে পারেন, দেখবেন সেই সাবজেক্ট থেকে আপনি আলটিমেটলি ইকোনমিক সলভেন্সিটা বেশি আসবে। তবে হ্যাঁ, আপনি যদি দেখেন যে না আমি একটু এক্সট্রা ইনকাম করতে চাই, আমি চেম্বারের পাশাপাশি আমি কিছু এক্সট্রা ইন্টারভেনশন করতে চাই যার মাধ্যমে আমাকে এক্সট্রা কিছু টাকা আসবে, সেই ক্ষেত্রে যে সাবজেক্ট গুলোতে ইন্টারভেনশন আছে, সেই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে এটা আমাদের জন্য হেল্পফুল, ইকোনমিক সলভেন্সিটা বেশি। এবং ইন্টারভেনশনের ক্ষেত্রে আপনাকে একটু মাথায় রাখতে হবে, যেসব সাবজেক্টে ইন্টারভেনশন আছে সেসব সাবজেক্টে একটু প্রেশার থাকে। কি থাকে? একটু প্রেশার থাকে। যেহেতু ইন্টারভেনশন হয়, ইন্টারভেনশন পরবর্তীতে পেশেন্টের অবস্থা, পেশেন্টের ফলো আপ, সবকিছু এগুলো দেখতে হয়। তাহলে এই জিনিসগুলো একটু দেখতে হয়। তাহলে আমাদের দুই ধরনের সাবজেক্ট আছে, একটা হচ্ছে কিছু কাম অ্যান্ড কুল সাবজেক্ট, আর একটা সাবজেক্ট হচ্ছে যারা একটু এমার্জেন্সি টাইপের, যাদের একটু ইন্টারভেনশন আছে সেগুলো টাইপ। তাহলে আমাদের এখন দুই টাইপের জিনিস হয়ে গেল। ইকোনমিক দিক দিয়ে অবশ্যই দুইটা সাবজেক্টই ভালো, তবে যেগুলোতে ইন্টারভেনশন আছে সেই ইন্টারভেনশন গুলোতে এক্সপার্ট হতে পারলে আপনার জন্য ওই যে ইকোনমিকের কথা বললাম সেটা আর একটু আপনার জন্য ভালো হবে আর কি, কুইকলি চলে আসবে। ইন্টারভেনশনে এটা একটা সুযোগ সুবিধা। মনে করেন একজন গ্যাস্ট্রোতে যাচ্ছে, গ্যাস্ট্রোতে গেলে যেটা হবে সে একটা পেশেন্ট দেখবে, যে পেশেন্টটা হচ্ছে অ্যাজ এ মানে ভিজিট দিয়ে একটা পেশেন্ট আপনাকে দেখাবে। আবার ওই পেশেন্টটাই দেখা যাচ্ছে আপনি এন্ডোস্কোপি করবেন, অথবা করোনোস্কোপি করবেন, অথবা ইআরসিপি করবেন, অথবা দেখা যাচ্ছে কোনো একটা লাইগেশন করবেন, অথবা কোনো একটা ক্লিপিং করবেন। হ্যাঁ, অথবা আপনি হিস্টোপ্যাথোলজির জন্য কোনো একটা মানে স্যাম্পল নেবেন। এই যে বিষয়গুলো, এগুলো দেখা যাচ্ছে যে ইন্টারভেনশনে আপনাকে এক্সট্রা একটা বেনিফিট আপনি পাবেন, এবং এটা ট্রু, এটা সো। তাহলে আমরা যদি দেখি আমাদের তাহলে সাবজেক্ট দুই ধরনের হয়ে গেল, একটা হচ্ছে ইন্টারভেনশন আর একটা নন ইন্টারভেনশন, তাই না? এখন আসেন, আমাদের যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলোর ভিতরে কিছু কিছু সাবজেক্ট আছে, এই সাবজেক্ট গুলোর ভিতরে ইন্টারভেনশনের সুযোগ আছে। তাহলে কোন কোন সাবজেক্টে আসলে ইন্টারভেনশনের সুযোগ থাকে? তাহলে আমাদের ইন্টারভেনশন সুযোগ হচ্ছে গ্যাস্ট্রো এবং হ্যাপাটো। এন্ডোস্কোপি এখানে করা যায়, কোলোনোস্কোপি এখানে করা যায়, বায়োপসি, তাই না? এই জিনিসগুলো নেওয়া যায়, ইআরসিপি নেওয়া যায়, হ্যাপাটোলজি ইন্টারভেনশন আছে, যথেষ্ট ইন্টারভেনশনের সুযোগ আছে। কার্ডিওলজি সবচেয়ে ইন্টারভেনশনের সুযোগ আছে কার্ডিওলজিতে। ইভেন কার্ডিওলজির একটা পার্টি আছে ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, তার জন্য আলাদা একটা ফেলোশিপও করে। ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট প্রচুর পরিমাণে পিসিআই, হ্যাঁ, প্রাইমারি করোনারি ইন্টারভেনশন যেটা আছে, এই জিনিসগুলো করার সুযোগ আছে। কার্ডিওলজিতে মেডিসিনের ভিতরে যদি বলা হয় যে সবচেয়ে বেশি ইন্টারভেনশন করার সুযোগ কোথায়, সেটা হচ্ছে কার্ডিওলজি। ঠিক আছে, কার্ডিওলজিতে এটা সুযোগ আছে। নেফ্রোলজি ইন্টারভেনশনের সুযোগ আছে। কেমন ইন্টারভেনশনের সুযোগ আছে? এখানে রেনাল বায়োপসি করে, রেনাল বায়োপসি করে দেয়, ফিস্টুলা, নেফ্রোলজিস্ট যারা আছে তারা সাধারণত এগুলো করে।
পেরিটোনিয়াম ডায়ালাইসিস, সেটা পেরিটোনিয়াম ডায়ালাইসিসের ক্ষেত্রে যে ডায়ালাইজার করা, সেট করা, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে মানে ফিস্টুলা, এগুলো কিন্তু এপিফিস্টুলা, এগুলো কিন্তু নেফ্রোলজিস্টে করে। রেনাল বায়োপসি ইউজুয়ালি করতেই হয়, সেই ক্ষেত্রে নেফ্রোলজিস্টে সাহায্য করে। আচ্ছা, এরপর আমাদের যে জিনিসটা দেখা যায় পালমোনোলজিতে, ব্রোনকোস্কোপি করার সুযোগ আছে। ব্রোনকোস্কোপি, বল ফ্লুইড অ্যানালাইসিস, এটা রিসেন্টলি খুব কমনলি এটা করে ডক্টররা, তাহলে সেটা করার সুযোগ আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা বলি রিউমাটোলজি, ইন্টারআর্টিকুলার, যদিও সবাই দেয়, ইন্টারআর্টিকুলার করার সুযোগ আছে। ইন্টারআর্টিকুলার যে ইনজেকশন গুলো দেওয়া যায় সেটা দেওয়ার সুযোগ থাকে। এখানে মাস্কুলো স্কেলেটাল আলট্রাসোনোগ্রাফি করার সুযোগ থাকে। মাস্কুলো স্কেলেটাল আলট্রাসোনোগ্রাফি করে ইন্টারআর্টিকুলার দেওয়ার এখানে সুযোগ থাকে। কার্ডিওলজিতে এক্সট্রা ইকো কার্ডিওগ্রাফি করার সুযোগ থাকে। আপনি যদি ইন্টারভেনশন নাও যান, আপনি যদি নন ইন্টারভেনশন থেকে যদি ইকো কার্ডিওগ্রাফি করেন, যদি সেখানে এক্সপার্ট হন, সেটাও দেখবে যে আপনার জন্য বাড়তি একটা ইনকামের সোর্স হিসেবে কাজ করবে। তাহলে এগুলোতে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কি ইন্টারভেনশনের সুযোগ থাকে আর কি। আচ্ছা, কিছু কিছু সাবজেক্ট আছে নিউরোলজি, এখানে ইন্টারভেনশন না হলেও এনসিএস, আমরা নার্ভ কন্ডাকশন স্টাডি করি। কোন একটা নিউরোলজিস্টের ক্ষেত্রে দেখা যায় ইজি, এনসিএস, এগুলো নিউরোলজিস্টে করে। সেই কিছু কিছু জিনিস সেটা সুযোগ থাকে। তারপর যদি দেখা যায় যে আমাদের যে সাবজেক্টটা আছে ডার্মাটোলজি, এই যে বায়োপসি, বায়োপসি এখানে করার সুযোগ আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ডার্মাটোলজিতে লেজার প্র্যাকটিস, অ্যাস্থেটিক কেয়ার, প্রচুর সুযোগ থাকে ডার্মাটোলজিতে। ডার্মাটোলজি যেটা হয়, অনেকে অ্যাস্থেটিক কেয়ার নিয়ে কোর্সে যায়, অনেকে বায়োপসি নিয়ে কোর্সে যায়, এগুলোতে সুযোগ আছে। ডার্মাটোলজির মোটামুটি পেশেন্ট ফ্লো ভালো, পেশেন্ট ফ্লো ভালো, কমপ্লায়েন্সও ভালো। ইন্টারনাল মেডিসিনের ক্ষেত্রে যেটা হয়, ইটস লাইক এ প্যাশন। ইন্টারনাল মেডিসিনে প্রচুর পরিমাণে প্যাশন নিয়ে যেতে হয়। ইন্টারনাল মেডিসিনে এখানে জিপি প্র্যাকটিস অথবা একজন ইন্টার্নিস্ট, যে খুবই এক্সপার্ট ইন্টার্নিস্ট, তার কাছে সব ধরনের পেশেন্ট। যদি একটা ইন্টার্নিস্ট ভালো হয়, মানে একজন ইন্টারনাল মেডিসিন, সে খুব ভালো ইন্টারনাল মেডিসিন, সে দেখবেন ইচ এন্ড এভরি ডিজিজ সে ডিটেক্ট করে ট্রিটমেন্ট করতে পারে। তবে সমস্যা হচ্ছে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হলে একেবারে সুপিরিয়র লেভেল হতে পারে। আপনি যদি কোনো মতে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হন, এটা আপনাকে খুব একটা হেল্প দিবে না। কেন? কারণ নর্মাল একটা ডায়াবেটিকের জন্য দেখবেন যে আপনাকে ইন্টারনাল মেডিসিনে কেউ যায় না, একটা হাইপার টেনশনের জন্য ইন্টারনাল মেডিসিনে যায় না, একটা হার্ট ফেলের জন্য যায় না, একটা পেপটিক আলসার ডিজিজের জন্য যায় না। তার কাছে আবার সবাই যায়। তার কাছে আবার কি সবাই যায় মানে, যে পেশেন্টের একসাথে অনেকগুলো ডিজিজ, সে কিন্তু ইন্টারনাল মেডিসিনকে খুঁজে। তবে যে জিনিসটা বললাম, আপনি যদি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব যদি এক্সপার্টিস না হন, খুব একটা সুপিরিয়র টাইপের যদি আপনাকে নলেজ মানে গ্যাদার না করেন, তাহলে কিন্তু এটা টাফ হয়ে যায় ইন্টারনাল মেডিসিনের ক্ষেত্রে। এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে ইটস লাইক এ জিপি প্র্যাকটিস, বাট এই জিপি প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাকে খুব ভালো ইভালুয়েশন করার টেকনিক জানতে হবে। এখানে যে ইন্টারনাল মেডিসিনের ক্ষেত্রে যদিও সে অল ইন অল, মানে সে হচ্ছে সবকিছুর মা, এই সবকিছুর মা হওয়ার জন্য যে জিনিসটা হয়, তার ইন্টারভেনশন করা সবকিছুতে আছে। কিন্তু প্র্যাকটিক্যালি ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এরা ইন্টারভেনশন ইউজুয়ালি করে না। একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট সে এন্ডোস্কোপি ইউজুয়ালি করে না, সে কলোনোস্কোপি ইউজুয়ালি করে না, সে ইকোকার্ডিওগ্রাফি ইউজুয়ালি করে না, সে এনসিস ইউজুয়ালি করে না। কিন্তু সে যদি চায় আমি এগুলো করবো, কেউ নিষেধ করবো না, কেউ নিষেধ করেন, কারণ তিনি ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট। তবে একটা বিষয় হচ্ছে ইন্টারনাল মেডিসিন যদিও যেটা বললাম হলে আপনাকে সুপিরিয়র, তবে বর্তমানে পার্সপেক্টিভে যেটা হয়, বর্তমানে আসলে সবাই একটু স্পেশালিস্ট খুঁজে। মনে করেন আপনার হচ্ছে কি হয়েছে না, আপনি হচ্ছে ডায়াবেটিস হয়েছে, আপনি চাবেন যে ঠিক আছে আমি একটা এন্ডোক্রাইনোলজিস্ট দেখি। মনে করেন একজনের কোনো একটা কোনো রেনাল ইম্পেয়ারমেন্ট ধরা পড়ছে, সে প্ল্যান করবে ঠিক আছে আমি নেফ্রোলজিস্টকে দেখাই। যদি কারো যদি পেপটিক আলসার ডিজিজের ফিচার থাকে, মনে করেন যে আপনার ফ্যামিলি মেম্বার, আপনি বলেন ঠিক আছে আপনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাবেন। কোন একটা জন্ডিস হয়েছে, ঠিক আছে আমি হেপাটোলজিস্টকে দেখাবো। তার মানে এখন আসলে সবাই যে জিনিসটা একটু ব্রাঞ্চ দেখাতে চায়। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্টারনাল মেডিসিনের জৌলুস, ইন্টারনাল মেডিসিনের যে একটা প্যাশন যাদের থাকে, এদের ডিমান্ড আসলে কখনো কমবে না। তবে যেটা আমরা বলতেছি, ইন্টারনাল মেডিসিন এটা টুকিটাকি জানা দিয়ে প্র্যাকটিস করা যাবে না। একজন ইন্টারনাল মেডিসিন যদি ভালো ইন্টার্নিস্ট হন, তাহলে আপনি দেখবেন অনেকের চেয়ে আপনি খুব সুন্দর ম্যানেজমেন্ট করতেছেন। আর যদি আপনি শুধুমাত্র দেখেন যে না আমি কোনো মতে একটা ডায়াগনোসিস করলাম, আর আমি কিছু ট্রিটমেন্ট সিমটোমেটিক দিয়ে গেলাম, আমি ইভ্যালুয়েশনটা খুব একটা করলাম না, তাহলে কিন্তু ইন্টারনাল মেডিসিন একদম জিপি প্র্যাকটিশনের ভিতরে খুব একটা পার্থক্য নাই। সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, একটু আমাকে সময় দিবেন, একটা মিনিট, আমি কন্টিনিউ করবো, জাস্ট একটা মিনিট আমাকে সময় দিবেন। একটা মিনিট সময়।
আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বললাম, তাহলে আমরা কন্টিনিউ করি। পেনটা গেল কোথায়? তাহলে আমরা যে জিনিসটা বললাম, তাহলে আমরা এন্টার মেডিসিন হতে হলে তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলো মোটামুটি বেশ একটু আপনাকে এমার্জেন্সি প্রেশার নিয়ে যেতে হবে। মানে যে সাবজেক্ট গুলোকে আপনাকে একটু প্রেশার নিয়ে ট্রেনিং পিরিয়ড একটু প্রেশার নিতে হবে। যখন আপনি দেখা যাচ্ছে যে চেম্বার প্র্যাকটিস হোক কিংবা ইন ফিউচার যখন আপনি এই সাবজেক্ট গুলোতে যাবেন, তখন আপনাকে একটু কষ্ট করে হলেও এই সাবজেক্ট গুলোকে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে না, আমাকে একটু প্রেশার নেওয়া লাগতে পারে। যেমন কার্ডিওলজিস্ট একটু প্রেশার এবং স্ট্রেস যাবে যে কোনো সময়। এমআই যে কোনো সময় কার্ডিওজেনিক শক, একটা পেশেন্ট হুটহাট করে শকে চলে যাচ্ছে, একটা পেশেন্ট যে কোনো সময় এমআই, পেশেন্টের এমআই হয়ে যাচ্ছে। যদিও আপনি যদি বলেন যে না ভাই, আমি জাস্ট মেডিকেল কার্ডিওলজি মানে মেডিকেলের যে পেশেন্ট গুলো থাকে ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর, সেগুলো দেখবো, আর হচ্ছে আমি জাস্ট কি করবো, করতে পারেন, আপনি এগুলো ডিল করবেন না। তবে সমস্যা হচ্ছে যে আপনার যে ট্রেনিং পিরিয়ডটা থাকবে, স্পেশালি যে কার্ডিওলজির যে 3 বছরের ট্রেনিং, তখন কিন্তু আপনাকে একটু প্রেশার নিয়ে ট্রেনিংটা করতে হবে। আর যেসব সাবজেক্টে ইন্টারভেনশন আছে, আমার কাছে মনে হয় ইন্টারভেনশনের যেসব সাবজেক্ট আছে সেগুলোতে এক্সপার্ট হওয়া দরকার, উচিত। কারণ যে সাবজেক্ট গুলোতে ইন্টারভেনশন আছে সেগুলোতে আসলে এক্সপার্ট হলে আপনাকে ওই সাবজেক্টে কদর থাকবে। আপনি যদি মনে করেন যে আপনি কলোনোস্কোপি করেন না, আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তাহলে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যে কলোনোস্কোপি করে না, তার চেয়ে যে কলোনোস্কোপি করে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তার কাছে কিন্তু সবার চাহিদা বেশি থাকে, তার ক্ষেত্রে কিন্তু রেফার বেশি থাকবে, তার ক্ষেত্রে কিন্তু পেশেন্ট কমপ্লেন্স ভালো থাকবে। একজন গ্যাস্ট্রোলজিস্ট সে তো আর আরেকজনকে এন্ডোস্কোপি করার জন্য রেফার করবে না, তাই না? তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এই সাবজেক্টে একটু প্রেশার আপনাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, গ্যাস্ট্রো এবং হ্যাপাটো, গ্যাস্ট্রো এবং হ্যাপাটো এই সাবজেক্ট, যে দুটো সাবজেক্ট কথা বললাম, এখানে একটু প্রেশার থাকে। এন্ডোস্কোপি থাকে, কলোনোস্কোপি থাকে, বায়োপসি থাকে, সেই জিনিসগুলোর জন্য পেশেন্টের ফলো আপ থাকে, কিছু জিনিস থাকে। নেফ্রোলজি, নেফ্রোলজিতে কিছু স্ট্রেস থাকে, স্পেশালি ডায়ালিসিসের পেশেন্ট গুলো, ডায়ালিসিসের পেশেন্ট গুলো খারাপ হয়ে যায়, স্পেশালি খারাপ হয়ে যায়, একে এর পেশেন্ট গুলো খারাপ হয়ে যায়, তাই না? মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, তাদেরকে রেগুলার ফলো আপে রাখতে হয়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এই দুইটা পেশেন্ট যেটা যারা যাবেন, তারা একটু মেন্টালি স্টেবল নিয়ে যেতে হবে। কারণ অনকোলজি এবং পেলিয়েটিভ মেডিসিন দুইটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা টার্মিনাল কেয়ারের পেশেন্ট, যারা ইজ অ্যাবাউট টু ডাই, এই পেশেন্ট গুলো যাদেরকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, যে স্পেশালি এইগুলোর সাথে যারা রিলেটেড, এদের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে না, আমাকে এই পেশেন্ট গুলোকে ডিল করতে হবে। একজন ক্রনিক ডিজিজ, একটা ম্যালিগনেন্ট পেশেন্ট, একটা পেশেন্টের আলটিমেটলি যে কোনো সময় মারা যেতে পারে, সেই পেশেন্ট গুলোকে নিয়ে আমাকে চলতে হবে। এর জন্য একটু আমাকে মেন্টালি জিনিসপত্র ভেবে আমাকে যেতে হবে। ফিজিক্যাল মেডিসিন ইজ এ গুড সাবজেক্ট। ফিজিক্যাল মেডিসিনের ক্ষেত্রে অপশন আছে, এটার ক্ষেত্রে ইন্টারভেনশন আছে। স্পেশালি ফিজিক্যাল মেডিসিনের আল্ট্রাসোনোগ্রাফি করতে পারে, ইন্টার আর্টিকুলার দিতে পারে, তাই না? ফিজিওথেরাপিস্টের সমস্যা হচ্ছে ফিজিক্যাল মেডিসিনটা, ফিজিক্যাল মেডিসিন, রিমাটোলজি, আর একটা হচ্ছে অর্থোপেডিক্স। হ্যাঁ, এই তিনটা অনেক সময় এই ডিজিজ গুলো ওভারল্যাপ করে। ওভারল্যাপ মানে দেখা যাচ্ছে অর্থোপেডিক্সটা অনেক উল্টা পাল্টা ওষুধ দেয়, বেশিরভাগ ক্ষেত্রে অর্থোপেডিক যারা আছে এদের দেখা যাচ্ছে যে এই পিওর যে বিভিন্ন ধরনের যে পেইন ম্যানেজমেন্ট গুলো আছে, সবচেয়ে বাজে করে হচ্ছে অর্থোপেডিক্স। কিছু মুখস্থ জিনিসপত্র দিয়ে দিবে, ইভ্যালুয়েশন করবে না, পেশেন্টের ভোগান্তি বাড়ে। ফিজিক্যাল মেডিসিনটা সাধারণত পেইন রিলেটেড কাজ করে। রিমাটোলজি পেইন প্লাস হচ্ছে অটো ইমিউনো কানেক্টিভ টিস্যু ডিজিজ, ভাস্কুলাইটিস, অটো ইমিউনো ডিজিজ, এগুলো নিয়ে ইউজুয়ালি বেশি কাজ করে। তবে ফিজিক্যাল মেডিসিনের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিজিওথেরাপিস্ট। এই বিভিন্ন ধরনের যারা ভুইফোরের মতো ফিজিওথেরাপিস্ট হয়ে উঠছে, ফিজিওথেরাপিস্ট তো কোনো ডাক্তার না, কিন্তু এরা চেম্বার করে এবং এদের দেখার কেউ নাই। এর জন্য ফিজিওথেরাপি যেটা করে, ওদের কাজ হচ্ছে আসলে শুধু ব্যায়াম শেখানো কিংবা ওরা এক্সারসাইজ শিখাবে, কিন্তু এই ফিজিওথেরাপি যারা আছে এরা পন্ডিতি করে, এরা দেখা যাচ্ছে যে নিজেরাই নিজেরাই আবার ই করে, মানে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে চেম্বার, মানে চেম্বারে করে তারা মেডিকেশন লেখে, ড্রাগস লেখে। এটা আসলে তো না আর কি, লিগাল না, কিন্তু তারা এটা করে। এবং এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। বাঙালি তো আসলে অনেক চালাক জাতি, তারা এদের কাছে যায়। সাইকিয়াট্রি খুব ভালো একটা সাবজেক্ট। সাইকিয়াট্রির ক্ষেত্রে একটা বিষয় আছে, সাইকিয়াট্রি সাবজেক্ট ইজ নট ইমার্জেন্সি, তবে এখানে মানে বিভিন্ন ধরনের কাউন্সিলিং সেশন আছে। এক একটা কাউন্সিলিং সেশন 3,000, 5,000, 8,000, 10,000 টাকা পর্যন্ত। তাহলে কাউন্সিলিং সেশন আছে, মানে সাইকোথেরাপি যেটা আমরা বলি। সাইকিয়াট্রিদের ক্ষেত্রে যেটা হয়, সাইকিয়াট্রির পেশেন্ট গুলো ইউজুয়ালি যেটা হয়, এখন পেশেন্ট গুলো সাইকিয়াট্রির ক্ষেত্রে রেফারেল অনেক যায়। সাইকিয়াট্রি যে একটা পেশেন্ট, এই সাইকিয়াট্রি পেশেন্ট গুলো সাধারণত দেখা যায় যে তারা সাইকিয়াট্রির কাছেই আলটিমেটলি তারা ফলো আপে যায়। এবং সাইকিয়াট্রির যে মেডিকেশন গুলো আছে, এরা যে পরিমাণে হাই ডোজে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেয়, অ্যান্টি ডিপ্রেশন দেয়, সিডেটিভ দেয়, এই ড্রাগ গুলো সাধারণত অন্য কেউ প্র্যাকটিস করে না। একটা পেশেন্ট যখন বাইপোলার ডিসঅর্ডার হয়ে যায়, একটা পেশেন্ট যখন খুবই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডায়াগনোসিস হয়ে যায়,
একটা পেশেন্ট যখন ওসিডি ডায়াগনোস্ট হয়ে যায়, একটা পেশেন্ট যখন জার্নালাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে যায়, এগুলোতে কিন্তু সাইকিয়াট্রিরা ডিল করে। এটা টোটালি সাইকিয়াট্রি ডিল করে। এবং সাইকিয়াট্রিতে যে মানে কাউন্সেলিং গুলো আছে, এগুলো কিন্তু অনেক টাকা। তবে সমস্যা একটাই, মানুষজন তো বুঝে না। মানে মেন্টাল হেলথ যে কতটুকু দরকার, এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষ বুঝে না। যে মানুষটা ডিপ্রেশন, সেও বলে যে সাইকিয়াট্রিক একটা পাগলের ডাক্তার, কিন্তু ও সবচেয়ে বড় পাগল। মানে যে একটা পাগলের রোগী, মনে করেন সে খুব ডিপ্রেশনে আছে, অ্যাংজাইটিতে আছে, যে এক যে পেশেন্ট অ্যাংজাইটি কিছু হইলে পারে তার মানে দেখা যাচ্ছে যে আত্মারাম খাঁচা হয়ে যায়, সে উথাল পাতাল করা শুরু করে দেয়। এও দেখা যাচ্ছে যে সাইকিয়াট্রি বলে আর পাগলের ডাক্তারের কাছে যাবো কেন, কিন্তু সে নিজে এক বড় পাগল, এইটা সে স্বীকার করে না। এটা একটা ঝামেলা। মানে এই যে একটা বিষয় যে অনেকে সাইকিয়াট্রির কাছে যাব, এটা অনেকে ট্যাবু মনে করে। কিন্তু এই যে পাগল ওপাটা যে সাইকিয়াট্রি ছাড়া যে সুন্দর কাউন্সিলিং হবে না, এই থেরাপি গুলো হবে না, সেটা বুঝতে চায় না। তবে এই ট্যাবুটা আস্তে আস্তে ভাঙতেছে। এখন মানুষজন দেখা যাচ্ছে একটু কনসার্ন, মেন্টাল হেলথ নিয়ে কনসার্ন। স্পেশালি চারদিকে এত পরিমাণে সুইসাইডাল অ্যাটেম্প্ট হয়, এত বেশি সেলফ হার্ম হয়, এত বেশি দেখা যাচ্ছে যে সাইকোলজিক্যালি সবাই ডিস্টারবেন্স হয়। এখন সবাই একটু মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন। এটার জন্য যে জিনিসটা হয় এখন, এটার দেখা যাচ্ছে যে ডিমান্ড কিন্তু মানে আপগ্রেড হচ্ছে, তাদের ইনক্রিজিং সাইকিয়াট্রিজম করছে। তবে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সেম অনকোলজির একটা পার্ট হচ্ছে রেডিয়েশন অনকোলজি। ট্রান্সমিশন মেডিসিন ভালো, তবে এখানে চেম্বারে প্র্যাকটিস করার সুযোগ কম। বিভিন্ন ল্যাব প্র্যাকটিস এইটা বেশি থাকে। এমার্জেন্সি মেডিসিন এবং জেনেটিক মেডিসিন দুটো একেবারেই নতুন সাবজেক্ট, এবারই শুরু করছে। যেগুলো নতুন সাবজেক্ট, এগুলো সমস্যা হচ্ছে এই নতুন সাবজেক্ট গুলোতে আসলে মেইন কথা যেটা হয়, আপনাকে একটা মানে নর্মালি যখন কোনো একটা দাবি দেওয়ার বিষয়, দাবি দেওয়া বলতে কি, মনে করেন যে আপনি একটা কোনো একটা বিষয় নিয়ে আপনি একটা কথা বলবেন, কোনো একটা বিষয় নিয়ে আপনি কথা উত্থাপন করবেন, লাইক আপনার সাবজেক্টের জন্য ট্রেনিং পোস্ট দরকার, আপনার সাবজেক্টের জন্য এডিকুয়েট ট্রেনিং দরকার, আপনার সাবজেক্টের জন্য অনেক ইন্টারভেনশন ম্যাটেরিয়াল দরকার, অথবা আপনার সাবজেক্টের জন্য প্রমোশন দরকার, আপনার সাবজেক্টের জন্য স্কোপ অপরচুনিটি দরকার। এইগুলো আসলে প্রেজেন্টেশনটা করে মেইনলি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সোসাইটি, কারা করে সেটা হচ্ছে সোসাইটি। তার মানে যে সোসাইটি গুলো থাকে, এই সোসাইটি গুলো এগুলো ডিল করে। সমস্যা হচ্ছে যারা নতুন একেবারেই সাবজেক্ট, এই সাবজেক্ট গুলো আসলে কেবলই জন্মগ্রহণ করলো, মানে ইটস লাইক এ কেবল পয়দা হইলো আর কি। এই কেবল পয়দা হলো সাবজেক্ট গুলো, এটা একটু সমস্যা হচ্ছে এদের আসলে ওই শেপে নিয়ে আসতে, একটা ফর্ম একটা বোর্ড অফ কমিটি নিয়ে আসতে একটু সময় লাগবে, একটু সময় লাগবে। এবং যে জিনিসটা হবে, এই সাবজেক্টের পরিচিতি, এই সাবজেক্টের আসলে মানে জানাশোনা, এগুলো করতে একটু সময় লাগবে। এটার জন্য নতুন সাবজেক্টে ঢোকার আগে আমার কাছে মনে হয় একটু ভেবেচিন্তে ঢোকা দরকার, একটু ভেবেচিন্তে ঢোকা দরকার। কারণ আমি ঢুকলাম, ঢোকার পর এটার অপরচুনিটি কেমন হবে, এটা আসলে প্রাইভেট ইনস্টিটিউট গুলোতে আছে কিনা, সেগুলোতে অপরচুনিটি কি আছে কিনা, সেই জিনিসগুলো আপনাকে ঢুকে দেখতে হবে। ঠিক আছে। এমার্জেন্সি মেডিসিন, এমার্জেন্সি মেডিসিনের বিষয়টা, এটা বেশিরভাগ দেখা সিসিএম যেটা আছে, যেটাকে আমরা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এরাই সাধারণত ডিল করে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের চেয়ে দেখা যাচ্ছে বেশি আলটিমেটলি বেশি জিনিস যারা করে আর কি ডিল করে, সেটা হচ্ছে অ্যানাস্থেশিয়া। যদিও আসলে অ্যানাস্থেশিয়ার যে কাজ সিসিএম এর কাছ থেকে ডিফারেন্ট, তবে যেহেতু আমাদের সিসিএমটা আগে ছিল না, আগে এর জন্য অ্যানাস্থেশিয়া এগুলো দেখছে। তবে এখন সিসিএম গুলো আস্তে আস্তে আপরাইজিং হচ্ছে। এখন টোটাল এই ক্রিটিক্যাল কেয়ার যে কন্ডিশন গুলো আছে, আইসিইউ যে মেডিকেল আইসিইউ গুলো আছে, এগুলো ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন গুলো আস্তে আস্তে এগুলো দখল করে ফেলতেছে। এর জন্য এমার্জেন্সি মেডিসিন ইন ফিউচার সে কতটুকু স্কোপ তৈরি করতে পারবে, সে কতটুকু অপরচুনিটি তৈরি করতে পারবে, সেটা কিন্তু নিয়ে একটা প্রশ্ন আছে। এর জন্য এমার্জেন্সি মেডিসিনের বিষয়টা অতি মাথায় রাখা লাগবে। যেহেতু এখানে কয়েকটা জিনিসপত্র আছে, তাহলে এটার ক্ষেত্রে আমাকে প্রাইভেটে কি পরিমাণে স্কোপ আছে, ইউজুয়ালি কিন্তু খুবই কম। ঠিক আছে, গভর্নমেন্টের ক্ষেত্রে তো এরকম পোস্ট নাই। সেই ক্ষেত্রে আপনাকে মাথায়, জেনেটিক মেডিসিনের ক্ষেত্রে সেম। আচ্ছা, আরেকটা যে জিনিসটা আমরা বলি নেই, আমাদের কুল সাবজেক্টের ক্ষেত্রে, যে সাবজেক্ট গুলো মোটামুটি কুল, এমার্জেন্সি কম, তবে পেশেন্ট ফ্লো ভালো, হ্যাঁ পেশেন্ট ফ্লো ভালো আছে, এই সাবজেক্ট গুলোর ভিতরে একটা হচ্ছে ডার্মাটোলজি। কুল সাবজেক্ট, খুব একটা এমার্জেন্সি নাই। এন্ডোক্রাইনোলজি খুবই ভালো সাবজেক্ট। এন্ডোক্রাইনোলজি আলটিমেটলি দেখা যাচ্ছে যে ভালো সাবজেক্ট। এন্ডোক্রাইনোলজিতে আলটিমেটলি দেখা যাবে যে এমার্জেন্সি, ইউজুয়ালি যে কটা এমার্জেন্সি থাকে সেইগুলোর ক্ষেত্রে অ্যাডমিশন ছাড়া চেম্বার প্র্যাকটিসে খুব একটা এমার্জেন্সি ডিলিংসটা কম। এন্ডোক্রাইনোলজি ভালো, এন্ডোক্রাইনোলজি বেশ ভালো। ডায়াবেটিকের পেশেন্ট আপনাকে রেগুলার ফলো আপে থাকবে। দেখা যাবে যে একটা এন্ডোক্রাইনোলজি পেশেন্ট থাইরয়েড ডিসঅর্ডার রেগুলার ফলো আপে থাকবে। একটা পিসিওএস এর পেশেন্ট অথবা হরমোনাল ডিসঅর্ডার পেশেন্ট, সে আপনার কাছে রেগুলার ফলো আপে থাকবে। মানে এন্ডোক্রাইনোলজি একটা লং টার্ম ফলো আপের একটা রোল থাকে। হেমাটোলজি ভালো সাবজেক্ট, চেম্বার প্র্যাকটিসটা কিছুটা কম। হেমাটোলজির ক্ষেত্রে চেম্বার প্র্যাকটিসটা কম। হেমাটোলজির আন্ডারে হেমাটোলজিক্যাল যত ম্যালিগনেন্সি আছে, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, লিম্ফোমা, লিউকোমিয়া, এই জিনিসগুলো সাধারণত হেমাটোলজি সেটা ডিল করে। এবং
হেমাটোলজিস্টের কিছু ইন্টারভেনশন আছে, লাইক বোন মেরো, বোন মেরো যে আমরা করি আর কি, ট্রিফেন বায়োপসি যে আমরা করি, হ্যাঁ। তারপর হচ্ছে যে সিবিসি পিবিএফ এর ক্ষেত্রে দেখবেন পিবিএফ, এই পিবিএফ গুলো দেখা, এগুলো কিন্তু হেমাটোলজিস্টের কাছে। ঠিক আছে, হেমাটোলজিস্টের কাছে একটা জিনিস, চেম্বার প্র্যাকটিসটা একটু দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে একটু কম দেখবেন আর কি হেমাটোলজিস্টের কাছে। তবে এই যে ইন্টারভেনশন গুলো আছে সেগুলোর সুযোগ আছে। আর বিভিন্ন ধরনের মেডিকেলতে হেমাটোলজিস্টের কাছে ট্রেনিং কোর্স থাকে। ঠিক আছে, এবং যে ম্যালিগনেন্সি যে আছে, ব্লাড ম্যালিগনেন্সি, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, সেগুলো সাধারণত হেমাটোলজিক্যাল কোনো কনসার্নের অ্যাগেনস্টে মানে আন্ডার এইগুলো থেকে যাবে। অনকোলজির কথা বলছি, ভালো সাবজেক্ট, যে সাবজেক্টটাতে দেখা যাচ্ছে যে আপনাকে একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে। নিউরোলজি খুবই ভালো সাবজেক্ট, ফুল সাবজেক্ট। নিউরোলজির একটা জিনিস হচ্ছে এখানে ইন্টারভেনশন সুযোগ কম, তবে এনসিএস, ইজি এগুলো করার সুযোগ আছে। নিউরোলজির ক্ষেত্রে যে জিনিসটা একটু হয়, এদের ক্ষেত্রে কোয়াক ডাক্তার বেশি। কোয়াক ডাক্তার বেশি বলতে কি, নিউরোলজির ক্ষেত্রে একেবারে পার্মানেন্ট কিউরেবল হিসেবে একটু কম পাওয়া যায়। ঠিক আছে, পার্মানেন্ট কিউরেবল বলতে একটা পার্কিনসন ডিজিজ তো পুরোপুরি কিওর হবে না, একটা ডিজেনারেটিভ ডিজিজ তো পুরোপুরি কিওর হবে না। তারপর হচ্ছে মনে করেন যে কোনো একটা পেশেন্ট আমাদের কাছে আসছে, যে পেশেন্টটা দেখা যাচ্ছে যে আপনার ডায়াগনোসিস হয়ে গেছে স্ট্রোক, স্ট্রোক একবারে ডায়াগনোস্ট হয়ে গেছে, সেই পেশেন্টের ক্ষেত্রে ইনিশিয়ালি আপনি থ্রম্বোলাইসিস করতে পারেন। সেই থ্রম্বোলাইসিস করাটা এখন কিছু কিছু ইনস্টিটিউটে হচ্ছে, অ্যাভেলেবেল না ঢাকার ভিতরে কিছু কিছু ইনস্টিটিউট, এটা হয়তো বা ফার্দার সামনের দিকে আসবে থ্রম্বোলাইসিস। এটার এখনো সুযোগ সুবিধা সব জায়গায় সমানভাবে না, তাহলে এটার একটা মানে সমস্যা আছে। কিন্তু একটা পেশেন্ট স্ট্রোক হয়ে গেলে তো এটা ফার্দার যে আসলে তাকে মানে পেশেন্টটাকে যে আপনি পুরোপুরি রিভার্স করা, এই করার সুযোগটা নিউরোলজিস্টের কাছে কম। কারণ ট্রিটমেন্ট আসলে নাই, পেশেন্টকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হয়। নিউরোলজিস্টের কাছে বেশিরভাগ ট্রিটমেন্ট গুলো সাপোর্টিভ এবং সিম্পটমেটিক ট্রিটমেন্ট গুলো হয়, এবং কিছু ইন্টারভেনশন আছে। তবে এখনকার ক্ষেত্রে কোয়াক কেন বেশি বললাম, কোয়াক বেশি এই কারণে, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আপনার হয়, মানে আহ, এই দেখবেন যে নোয়াখালীতে, চাঁদপুরে, এইসব জায়গায় দেখবেন প্রচুর নিউরোলজিস্ট আছে যাদের কোনো ডিগ্রি নেই। কারণ কি, নিউরোলজিস্টের কাছে খুব সিলেক্টিভ কিছু ওষুধ থাকে ইউজুয়ালি। সিলেক্টিভ ওষুধ বলতে ওই যে নিরোবি, সাথে মনে করেন প্রিগাবা, ঠিক আছে, সাথে কোনো একটা মাথা ব্যথার জন্য প্যারাসিটামল, নোরিয়াম টোরিয়াম দিয়ে রেখে দেয়। এর জন্য দেখবেন যে নিউরোলজিস্টের বেশি আর কি, বাটপার বেশি থাকে। মানে যারা নিউরোলজিস্ট না কিন্তু এটা হয়। তবে নিউরোলজিস্টের কিন্তু আউট পেশেন্ট প্রচুর, কারণ দেখা যাচ্ছে মাথা ব্যথা, মাইগ্রেন অ্যাটাক, দুর্বলতা, হ্যাঁ, ব্রেনের সমস্যা, মানুষজন কিছু কিছু জিনিস খুব ভয় পায়, স্পেশালি ব্রেনটাকে খুব ভয় পায়, কিডনি থেকে খুবই ভয় পায়। হ্যাঁ, ব্রেন, কিডনি, হার্ট, এগুলো মানুষজন খুবই কনসার্ন দেখবেন। পেট ব্যথা, লিভারে, এগুলো দেখবেন প্রচুর কনসার্ন। কিছু ব্যথা হলে মনে হয় আমার তো কিডনিতে সমস্যা, কিছু যদি জন্ডিস হয়, কি পেটে ব্যথায়, লিভারের সমস্যা নাকি, ব্রেনের সমস্যা নাকি, ও দুর্বল লাগতেছে, যাই একটু নিউরোলজি দেখে আসে। এর জন্য মোটামুটি এটা আউট পেশেন্ট চেম্বার খুবই ভালো, মোটামুটি খুবই ভালো। পালমোলজি ভালো সাবজেক্ট। পালমোলজিতে যেটা বললাম, অ্যাজমা সিওপিডি পেশেন্ট তো প্রচুর পরিমাণে থাকে, টিবি নিউমোনিয়া তো এগুলো তো আছে, এবং এদের ক্ষেত্রে ব্রঙ্কোস্কোপি করার সুযোগ থাকে। এবং যে জিনিসটা আমরা বললাম যে পালমোলজির ক্ষেত্রে একটা সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ থাকে, এটা ব্রঙ্কোস্কোপি করা যায়, ব্রঙ্কোস্কোপি করা যায়। রিমেটোলজির কথা আমরা বললাম যে ভালো সাবজেক্ট। অটো ইমিউনো ডিজিজ গুলা ইউজুয়ালি রিমেটোলজি একটা সুবিধা হচ্ছে এখানে কনসালটেন্ট খুবই কম, সিট সংখ্যা কম, তো এটার জন্য কনসালটেন্টটা কম থাকে আর কি। এখন অ্যাভেলেবল কনসালটেন্ট সব জায়গায় নাই, সব ডিস্ট্রিক্টে হয়তো বা নাই আর কি। এর জন্য রিমোটোলজি সাবজেক্ট হিসেবে ভালো। তাহলে দেখেন, আপনি যে সাবজেক্টে দেখলেন, তাহলে আমি দেখলাম ভাই, আমি যদি বলি যে আমার যেগুলো যে ইন্টারভেনশন থাকে, সেই সব সাবজেক্টে সাধারণত দেখা যায় আমাকে বাড়তি ইনকামের সুযোগ থাকে, এবং সেসব সাবজেক্টে আমাকে একটু ট্রেনিং এর ক্ষেত্রে একটু স্ট্রেস নিতে হবে, যেগুলো একটু এমার্জেন্সি থাকতে পারে সেগুলোকে আমি রাখতে হবে। আর কোর সাবজেক্ট যেগুলো আছে, লাইক নিউরোলজি আছে, এন্ডোক্রাইনোলজি আছে, রিমোটোলজি আছে, তাই না, ফিজিক্যাল মেডিসিন আছে, এই এই সাবজেক্ট গুলো হচ্ছে কোর, অনকোলজি আছে, এগুলোতে ইন্টারভেনশন ইউজুয়ালি কম থাকে, কিছু ইন্টারভেনশন থাকে, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে কুল, কুল এন্ড কাম থাকে। এখন নিউর যে সাবজেক্টটা আছে, এমার্জেন্সি মেডিসিন, জেনেটিক মেডিসিন, এইগুলোর ক্ষেত্রে একটু আমাদের মাথায় রাখতে হবে, মানে এটা আমি যাবো কিনা, কারণ এটার ফিউচারটা তো আমি জানি না। এখন আমি আমাকে দিয়ে শুরু হলো বিসমিল্লাহ বলে, এখন আপনি কি নতুন নতুন মানে খুলবেন, নতুন একটা মানে বডি খুলবেন, এটা তো আসলে কিভাবে খুলবেন? তাহলে এটা একটা, যে একটা নর্মাল যে আমাকে তো এডুকেটেড ডাক্তার লাগবে, সেটা তো নাই। এটার জন্য দেখা যাচ্ছে যে আমাকে মনে হয় এই সাবজেক্ট গুলো দেওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে যেতে হবে, ভেবেচিন্তে যেতে হবে। নিউক্লিয়ার মেডিসিনের সুযোগ আছে, রেডিও নিউক্লিয়ার মানে যে বিষয়গুলো থাকে স্পেশালি, তারাও কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি। তাহলে দেখেন, আমরা যখন যাব তাহলে আমরা যাওয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই যে সাবজেক্ট গুলো মাথায় রাখতে হবে। তাহলে ইচ এন্ড এভরি সাবজেক্ট কিন্তু ভালো। তো এই চাইল্ড সাইকেট্রি, অ্যাডোলেসেন্ট সাইকেট্রি, সাইকেট্রি একটা ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ,
সেই সাব ব্রাঞ্চ গুলো থেকে এখনো যেগুলোতে সাব ব্রাঞ্চ আছে, একটু বেশি সাব ব্রাঞ্চ আছে, সেইগুলোতে দেখা যাচ্ছে যে পেশেন্ট ফ্লোটা কিছুটা কম, রেফারেল রোগী বেশি যায়। রেফারেল রোগী কি হয়, বেশি যায়। তবে দেখা যাচ্ছে যে মানে মানে ইন কেস অফ মানে ডেইলি প্র্যাকটিসের ক্ষেত্রে মাদার সাবজেক্ট গুলোতে স্পেশালি দেখা যাচ্ছে কার্ডিওলজি, যে পরিমাণে কার্ডিওলজির একটা পেশেন্ট আউটডোর পেশেন্ট দেখবে, পেডিয়াট্রিক কার্ডিওলজি কিন্তু এই পরিমাণে দেখবে না ইউজুয়ালি। একটা নেফ্রোলজি যে পরিমাণে আউট পেশেন্ট একটা ডিল করবে, পেডিয়াট্রিক নেফ্রোলজিটা ইউজুয়ালি কম দেখবে। এটা হচ্ছে একটা মানে বড় একটা বিষয়। আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে আপনি যখন কোন একটা সাবজেক্ট চয়েস করবেন, কোন একটা সাবজেক্ট দেখবেন, দেখবেন আপনার সাবজেক্টে কোন কোন জায়গায় ইনস্টিটিউট আছে, কোন কোন জায়গায় ট্রেনিং করেছে। যেমন এটা হচ্ছে রিসেন্ট মনে হচ্ছে আপনার রেজাল্ট আর কি। কার্ডিওলজির ক্ষেত্রে দেখবেন এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, কার্ডিওলজির ক্ষেত্রে কোন কোন জায়গায় আছে। বিএমইউ আছে, ঢাকা মেডিকেল আছে, ইব্রাহিম কার্ডিয়াক আছে, হাজা ইউনুস আলী আছে, ময়মনসিংহ আছে, তারপর এনআইসিভিডি আছে, রাজশাহী মেডিকেল আছে, সলিমুল্লাহ আছে। অনেক সিট দেখেন, যদি ভালো করে দেখেন অনেক সিট, প্রায় মনে হয় 30+ উপর সিটি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 34 35 মানে মোটামুটি প্রায় 40+, আরো মানে 50-র কাছাকাছি আপনি কার্ডিওলজিতে আছে। তাহলে কার্ডিওলজিতে এতগুলো যে সিট, তাহলে আমি কোন জায়গায় যখন কার্ডিওলজি পছন্দ করব, তাহলে এখন একটা ইস্যু থাকে ভাই। আমি যে মানে কোন একটা সাবজেক্ট যখন চয়েস করব, ইনস্টিটিউটটা কি হয়েছে, এটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। যে আমি যখন ইনস্টিটিউট দিব, তাহলে ইনস্টিটিউটের ক্ষেত্রে আমাকে কোন কোন জিনিস মাথায় রাখা উচিত। দেখবেন আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কাট কথা বলি। যেমন সেদিন হচ্ছে আমাকে এক আপু বলতেছে আর কি, আপু আমাকে মানে নক দিছে, নক দিয়ে বলতেছে উনি চিটাগাং এর বাসা। যারা চিটাগাং এর মানুষ ওরা কেউ চিটাগাং এ থাকতে চায়, মানে বাসার আশেপাশে থাকতে চায় আর কি, বাইরে থাকতে চায়। উনি এখন বলতেছে ভাই আমি তো এরকম, মানে উনি যেন কোন সাবজেক্টের কথা বলছে খেয়াল করতেছে না। উনি বলতেছে ভাই এটা আমি প্রথম চয়েস আমি চিটাগাং দিব। প্রথম চয়েস কই দিবে, চিটাগাং দিবে আর কি। এখন আমি বললাম যে আপনি প্রথম চয়েস চিটাগাং দিবেন। উনি বললেন হ্যাঁ আমি ভাই প্রথম চয়েস চিটাগাং দেবো। বললাম আপনার চিটাগাং কেন দিবেন। বলতেছে ভাই আমি আসলে বাসায় আশেপাশে করতে চাই, এই জিনিসটা আসলে আমার জন্য দরকার। আমি বললাম দেখেন, আপনি যে জায়গায় ঢুকতেছেন, এই যে ট্রেনিং দিয়ে ঢুকতেছেন, আপনি কি জানেন এই ট্রেনিং দিয়ে আপনি আজীবন খাওয়া লাগবে। আপনি চাইলেও যে 5 বছর ট্রেনিং ভাবতেছেন, এই 5 বছর ট্রেনিংটা আপনি চাইলেও কি হবে না, এটা আর আপনি সামনে করতে পারবেন না। আপনি যখন একটা স্পেশালিস্ট হয়ে যাবেন, আপনি যখন একটা কার্ডিওলজিস্ট হয়ে যাবেন, আপনি কখনোই আপনি দেখা যাচ্ছে যে নিজের যে ডিপার্টমেন্টের পেশেন্ট, সে পেশেন্টটাকে আপনি নিজের ডিপার্টমেন্টে আরেকজনকে রেফার করতে চাবেন না। কারণ আপনি এতটুকু কনফিডেন্ট হওয়া দরকার যে আমি যে নর্মাল পেশেন্ট গুলো আছে, ইন্টারভেনশন না হলে অন্য হিসাব, বাট একটা পেশেন্টের দেখা যাচ্ছে যে কার্ডিওলজিস্টের পেশেন্ট, কার্ডিওলজি, সে পেশেন্ট ইকো করতে পারতেছেন না আপনি। একটা পেশেন্টের দেখা যাচ্ছে যে নর্মাল, তার রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, তাকে আপনি সুন্দর গাইডলাইন করতে পারতেছেন না। একটা পেশেন্ট দেখা যাচ্ছে যে পেশেন্টের কি বলে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস, তার ক্ষেত্রে ম্যানেজমেন্ট আপনি বুঝতেছেন না। এরকম হলে তো বিপদ। এটা এই কারণে বলতেছি পেরিফেরিতে এবং সেন্টারে এই দুটো ট্রেনিং এর পার্থক্য আছে। সেন্টার গুলোতে এত সুন্দর গুছানো থাকে, সেন্টার গুলোতে দেখা যাচ্ছে, সেন্টার বলতে ঢাকার ভিতরে স্পেশালি যেগুলো ইনস্টিটিউট আছে, মনে রাখবেন যেসব বিষয় ইনস্টিটিউট আছে, এখানে দুটো ইস্যু আছে। এখানে হচ্ছে একটা পাস রেট, আর একটা হচ্ছে আপনার ট্রেনিং। আর একটা কি, সেটা হচ্ছে ট্রেনিং। পেরিফেরিতে যেটা হয়, পেরিফেরিতে দুটাই ঘাটতি আছে। মানে আপনি যখন পেরিফেরিতে ট্রেনিং করবেন, এই পেরিফেরির ক্ষেত্রে এখানে পাস রেটটা তো জঘন্য, মানে পাস রেটটা দেখবেন খুবই খারাপ। পেরিফেরি ঢাকার বাইরে যেগুলোতে আছে এগুলো পাস রেট মারাত্মক খারাপ। দেখবেন এবারে যেমন পরীক্ষা হলো ফেজ বি ইন্টারনাল মেডিসিন, ফেজ বি ইন্টারনাল মেডিসিন, ফেজ বি ইন্টারনাল মেডিসিন যে পরীক্ষাটা হলো, আপনারা অবাক হয়ে যাবেন। এই ফেজ বি ইন্টারনাল মেডিসিন এবার পরীক্ষা দিচ্ছে 61 জন, পাশ করছে 3 জন, 3 জন পাশ করছে, বুঝছেন। আবার দেখেন, এবার যদি আপনি দেখেন এই নেফ্রোলজিতে ফেজ এ, ফেজে পরীক্ষা দিয়েছে প্রায় 48 জন, পাশ করছে 12 জন। যদি আপনি দেখেন কার্ডিওলজি, কার্ডিওলজি পাস হচ্ছে প্রায় 30%, 96 জন পরীক্ষা দিয়ে মনে হয় পাস করছে 33 জন আর 36 জন। তাহলে দেখেন এই যে বিষয়, এই বিষয়গুলো তো আমাকে দেখতে হবে। তাহলে আমাকে পাস রেট কোথায় বেশি হয়, পেরিফেরিতে সাধারণত পাস রেট কম হয়। এর মানে এটা না যে পেরিফেরিতে পাস করে না, পেরিফেরিতে যারা পড়ে, যারা সিনসিয়ার থাকে, ওরা আলটিমেটলি পাস করে যায়। তবে পেরিফেরিতে কি হয়, পাস রেটটা কম হয়। এই কারণে পাস হয়, পেরিফেরিতে প্রচুর প্রেশার। একটা রংপুর মেডিকেলে যে এক ভাই আমাকে ফোন দিছে, বুঝছেন, রংপুর মেডিকেল থেকে, ভাই ভাই বিসিএস কিন্তু, ভাই বিসিএস রংপুর মেডিকেল আছে, ভাই সিনিয়র আর কি, ভাই ইন্টারনাল মেডিসিন আছে রংপুর মেডিকেলে ভাই আছে। ভাই আমাকে বলতেছে যে উনি
নেফ্রোলজি ডিপার্টমেন্টে আছে, ইন্টারনাল মেডিসিনে আলটিমেটলি যদি ওনার হচ্ছে ইন্টারনাল মেডিসিনে, যা উনি আসলে প্রায় 4বার পরীক্ষা দিল, এই 4বার পরীক্ষাতে উনি খারাপ করছে ইন্টারনাল মেডিসিন। উনি কেন রংপুরে আছে? ওনার চেম্বার প্র্যাকটিস, রংপুরে চেম্বার এবং ফ্যামিলিকে সময় দিতে হয়, ওভারঅল ফ্যামিলিকে দেখতে হয় তার। কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে পেরিফেরিতে পাশ সেট খারাপ, পাস করতেছে না। কারণ আমার সবচেয়ে আলটিমেটলি দেখা যাচ্ছে পেরিফেরিতে রেসিডেন্সি কোর্স কি পড়বো না পড়বো, এই জিনিসগুলো কিন্তু আসলে পেরিফেরিতে খুব একটা হয় না। ওখানে পরিশ্রম বেশি, একাডেমিক এনভায়রনমেন্ট কম। হ্যাঁ, হয়তো বা আপনি পেশেন্ট এক্সপোজার হবেন, পেশেন্ট এক্সপোজার অনেক কিছু হবেন, তবে আপনাকে দিন শেষে তো পাশ করতে হবে। এই পাশ করার বিষয়টাতে দেখা যায় যে সিস্টেমিক ওয়েতে পাশ করতে হবে। এই সিস্টেমিক ওয়েতে জানা, সিস্টেমিক ওয়েতে শিখা, এটা পেরিফেরিতে কম, এটা সেন্টারে ভালো হয়। ঢাকার ভিতরে আপনি সবসময় ট্রেনিং ইনস্টিটিউট চয়েস করবেন। আপুকে বললাম, আপু শুনেন, আপনি ওইসব করা বাদ দিয়ে আপনি ঢাকার ভিতরে যান, এটা আপনার জন্য ভালো হবে। উনি পরবর্তীতে বলতেছে ঠিক আছে ভাই, আমি ঢাকার ভিতরে যাবো। এখন ঢাকার ভিতরে কোনটা ভালো দেখেন, ঢাকার ভিতরে সত্যি কথা বলতে কি, সবচেয়ে ভালো পাস রেট, সবচেয়ে ভালো পাস রেট হচ্ছে বিএমএ। যে কোনো সাবজেক্টে যদি বলা হয় যে পাস রেট ভালো কার, সেটা হচ্ছে বিএমএ। বিএমএ তে ওভারঅল পাস রেটটা ভালো থাকে। তবে কাজ শেখার সুযোগ থাকে বেশি কোথায়? কাজ শেখার সুযোগ দুই জায়গায় আছে, বিএমএ তে আছে, ডিএমসি তে আছে, এবং ইনস্টিটিউটে আছে। তিনোটাতে আছে আসলে কাজ শেখার সুযোগ। যেমন একটা কার্ডিওলজি, হ্যাঁ, গ্যাস্ট্রোএন্টারোলজি, কিংবা এই জিনিসগুলা দেখা যাচ্ছে যে কি বলতেছি, এন্ডোক্রাইনোলজি, এই কাজ শেখার সুযোগ আসলে সব জায়গায় আছে। তবে ইনস্টিটিউট বেসিস, যে সাবজেক্ট গুলোতে ইনস্টিটিউট আছে, যে সাবজেক্ট গুলোতে কি আছে, ইনস্টিটিউট আছে, সেই সাবজেক্ট গুলো বেস্ট শেখার জন্য। লাইক পালমোনোলজি, পালমোনোলজি মনে করেন বিএমইউ তে পালমোলজিতে টোটাল সিট আছে 18 থেকে 20টা, টোটাল সিট হচ্ছে 18 থেকে 20টা জেনারেল ওয়ার্ডে। আর মনে করেন যে সর্বোচ্চ 15টা আছে হচ্ছে এমার্জেন্সি ওয়ার্ডে। তাহলে ওভারঅল মনে করেন যে 35 থেকে 40টা ম্যাক্সিমাম, এর চেয়ে কম থাকার কথা, 30টার মতো মনে আছে পালমোলজিতে টোটাল সিট আছে। ঠিক আছে, কিন্তু আপনি যখন এনআইডিসিএস এ যাবেন, আপনি যখন এনআইডিসিএস যাবেন, ওটা পুরো হাসপাতালটাই পালমোলজি, পুরো হাসপাতালটা কি পালমোলজি। তাহলে আপনার এমন কোনো পেশেন্ট নাই যে এক্সপোজার হবে না, এমন কোনো ইন্টারভেনশন নাই যে আপনার শেখা হবে না। কার্ডিওলজি সেম, এনআইসিভিডিতে গেলে আপনি শিখতে বাধ্য। কারণ এনআইসিভিডিতে এত পরিমাণে প্রেশার, এত পরিমাণে ওয়ার্কলোড, পেশেন্ট আসতেছে মরতেছে, আপনি করতেছেন সিপিআর দিচ্ছেন, পেশেন্ট মারতেছেন, মানে মেইন কথা হচ্ছে আসতেছে মরতেছে এগুলো। তাহলে অবশ্যই কার্ডিওলজির এক্সপোজারটা এনআইসিভিডিতে ভালো হবে। তারপর দেখা যাচ্ছে যে ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার যে হসপিটাল আছে, সেটার মানে এক্সপোজার ভালো থাকবে। আমাদের বিএমইউ তে পাস রেট ভালো বুঝলাম, বিএমইউ তে দেখা যাচ্ছে যে একাডেমিকও ভালো, কিন্তু আমাকে যে হাতের কাজগুলো থাকে, হাতের কাজগুলোর জন্য এডুকেট পেশেন্ট, ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ওপারের কাজে হইতেছে ওইগুলো করা। তাহলে সেখানে অবশ্যই কিছুটা সুযোগ থাকবে। তার মানে আমি বুঝতে চাচ্ছি যে ইনস্টিটিউট যেগুলো আছে এগুলো বেস্ট ফর ট্রেনিং, ট্রেনিং এর জন্য বেস্ট, শেখার জন্য বেস্ট। কারণ ওখানে হিউজ পরিমাণে ওয়ার্কলোড থাকে, হিউজ পরিমাণে পেশেন্ট থাকে, প্রেশার থাকবে, বাট আপনি শিখতে পারবেন। তো পাশের ক্ষেত্রে দুইটাতে পাস রেট হয়, বাট কম্পারেটিভ বিএমইউ তে পাস রেট ভালো। তবে হ্যাঁ, বিএমইউ তে যে শেখা যায় না তা না, বিএমইউ তে কাজের এনভায়রনমেন্ট আছে, বিএমইউ যে টিচার গুলো আছে এরা খুবই একাডেমিক, এরাও শিখাতে চায়। তাহলে আপনার পছন্দ হবে ডিএমসি, বিএমইউ ইনস্টিটিউট অথবা ডিএমসি, এই তিনটার ভিতরে আপনি প্রথম তিনটা যে আপনি চয়েস দিবেন সেগুলো ঘুরবে। আপনি বিএমইউ ডিএমসি অথবা ইনস্টিটিউট, তিনটাতে দেখা যাচ্ছে কাজের সুযোগ থাকে, তিনটাতে আলটিমেটলি একাডেমিক ফিল থাকে, তিনটাতে দেখা যাচ্ছে আপনি বেশি শিখবেন, এক্সপোজার বেশি হবেন, পাস রেটে ভালো। পাস রেট ভালো হচ্ছে বিএমইউ। তবে ওভারঅল কাজের শিখার অবস্থা হচ্ছে যে ইনস্টিটিউট গুলোর ভিতরে নাম থাকে সেগুলো ইউজুয়ালি থাকে, মানে কাজের সেই অবস্থাটা শিখার মানে ইটা ভালো থাকে। তাহলে সেই জিনিসটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। তারপর পেরিফেরি, ভুলেও খবরটা শুরুতে আবেগে বগুড়া প্রথমে দিবেন না ভাই, ইন্টারনাল মেডিসিন দিলাম, ওকে ইন্টারনাল মেডিসিন দিই, কোনটাতে দিব? হয় বগুড়াতে দিব, রাজশাহী মেডিকেলে দিব, রংপুরে দিব, ও দিবেন থেকে চান্স পাবেন থেকে, কিন্তু উঠে আসতে পারবেন না। ঠিক আছে, উঠে আসতে পারবেন না। কার্ডিওলজি দিচ্ছেন, কার্ডিওলজিতে প্রথমে এনআইসিভিটি কিংবা বিএমইউ ডিএমসি এগুলো বাদ দিয়ে ডাইরেক্ট দিচ্ছেন হচ্ছে ময়মনসিংহ দিয়ে রেখে বসে রেখে দিচ্ছেন। অথবা মনে করেন যে আপনার কাছে মনে হচ্ছে যে ভাই, আমার তো আসলে বাসা হচ্ছে সিলেটে, সিলেটে একেবারে দেখা যাচ্ছে যে আমার সিলেট মেডিকেল আর আমার বাসা একেবারে পাশাপাশি, আমার বাসার পানি, সেই পানিটা মনে হয় গড়ায় গড়ায় সিলেট মেডিকেলে যায়, বা আমি সিলেট মেডিকেলে আগে দিচ্ছি বলি। তাহলে আপনার কথা হচ্ছে সিলেট মেডিকেলে দেন, কিন্তু আপনি আসলে ঢাকার ভিতরে যে পরিমাণে সুযোগ পাবেন, যে পরিমাণে শিখার সুযোগ পাবেন,
যে পরিমাণে পাশের সুযোগ পাবেন সেটা অবশ্যই আপনি সিলেট মেডিকেলে পাবেন না। এটা হচ্ছে রিয়ালিটি, এটা হচ্ছে ভিতরের কথা। এই ভিতরের কথাগুলো এখন এই কারণে বললাম, আপনি চান্স পেলেন ঠিকই, কিন্তু ইন ফিউচার এগুলো আপনি দেখবেন কাজে দিচ্ছে। কারণ আমি একটা কোর্সে ঢুকলাম, কোর্সে ঢুকার পরে আমি দেখা যাচ্ছে যে না, আমি আর আসলে কোর্সটা ঢোকার পরে আমার কাছে আর ভালো লাগতেছে না, আমি আর ইনস্টিটিউটে আমার ভালো লাগছে না, তাহলে কিন্তু বিপদ, তাহলে কিন্তু বিপদ। তাহলে আমি আপনাদেরকে ওভারঅল একটা গ্রস আইডিয়া দিই। ওভারঅল একটা কি আইডিয়া দিলাম, সেটা হচ্ছে গ্রস আইডিয়া দিলাম। তাহলে ওভারঅল গ্রস আইডিয়া দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম যে আপনাকে প্রথমে প্যাশন দেখতে হবে। কি দেখতে হবে? প্যাশন দেখতে হবে। আমি আসলে কি চাই সেটা আমাকে দেখতে হবে। তারপর আমাকে দেখতে হবে আমি কি কাম ইন পুলিশ, স্পেশালি আপুরা যারা আছে, আপুদের বেশিরভাগ ক্ষেত্রে ভাই আমাদের ফ্যামিলি আছে, আমার 3-4টা বেবি আছে, 2-3টা বেবি আছে, আমি আসলে একটু কি মানে মানে একটু কাম যেগুলো সাবজেক্ট আছে, কোল সাবজেক্ট, সেগুলো দিতে চাই। তাহলে আপনাকে এই সাবজেক্ট গুলো দেখতে হবে, যে সাবজেক্ট গুলো ইন্টারভেনশন একটু কম, এমার্জেন্সিটা কম, সেগুলো দিতে হবে। আবার যে সাবজেক্ট গুলোতে দেখা যাচ্ছে যে না ভাই, আমাকে একটু ইন্টারভেনশন চাই, তখন এই সাবজেক্ট গুলো দেখতে হবে। এখন আসলে আমাকে কত মার্ক পেতে হবে? ইউজুয়ালি আমরা হিসাব করি 155 থেকে 60, 155 থেকে 60 মানে 75 থেকে 80% মার্ক তুলতে হয় কিছু কিছু সাবজেক্টে। 80% মার্ক পর্যন্ত তুলতে হয়। 75 থেকে 80% মার্ক, যেগুলোতে কম্পিটিশন বেশি, যে সাবজেক্ট গুলো সবাই যায়, কম্পিটিশন বেশি, এইসব কিছু সাবজেক্ট আছে লাইক কার্ডিওলজি, কম্পিটিশন বেশি, 75 থেকে 80% লাগবে। ডার্মাটোলজি 75 থেকে 80, অনেক ক্ষেত্রে 80% লাগে। এন্ডোক্রাইনোলজি 75 থেকে 80, গ্যাস্ট্রো হেপাটো 75 থেকে 80, হেমাটো একটু কম লাগে, হেমাটো 140-145 হলেই হয়ে যায়, হেমাটো একটু কম থাকে, হেপাটোতে লাগে। এন্টারনাল মেডিসিন একটু কম লাগে, ইন্টারনাল মেডিসিন কম লাগে। তো ইন্টারনাল মেডিসিনে যদি কেউ দিতে চান, অবশ্যই 1 নম্বর বিএমইউ, বিএমইউ 2 নম্বর বিএমইউ, 3 নম্বর বিএমইউ, মানে আপনি বিএমইউটাকে প্রথমে রাখবেন কারণ এখানে পার্সেন্ট ভালো, পরে আপনি ডিএমসি দিতে পারেন। আচ্ছা, মেডিকেল অনকোলজি নর্মালি দেখা যাচ্ছে 150 লাগে, 145 থেকে 150 লাগে, 160 লাগে না, 80% লাগে না। নর্মালি আপনার 140 থেকে 45 এরকম লাগে, 150-এর মতো লাগে। নেফ্রোলজি মোটামুটি 150 থেকে 155 লাগে, 155 থেকে 155 লাগে। নিউরোলজি 155 থেকে 160-এর মতো লাগে। নিউক্লিয়ার মেডিসিন কম লাগে, 140 অ্যাভারেজ লাগলে হয়ে যায়। অনকোলজি একটু কম লাগে, 145 এরকম লাগে। প্যালিয়েটিভ মেডিসিন একটু কম লাগে, 140-145। ফিজিক্যাল মেডিসিন একটু কম লাগে, 140-145। সাইকিয়াট্রি এভারেজ 145-140 এরকম লাগে। পালমোলজি এভারেজ 145 থেকে 80 এরকম লাগে। রিউমাটোলজি একটু বেশি লাগে, সিট সংখ্যা যেহেতু কম, 150, 155 থেকে 160, 150 থেকে 160-এর মতো লাগে। ট্রান্সমিশন মেডিসিন কম লাগে। এমার্জেন্সি মেডিসিন, জেনেটিক মেডিসিন কম লাগে। কেন কম লাগে? কারণ একেবারে নতুন তারা। ঠিক আছে, এর জন্য এইগুলোতে কিছুটা কম লাগে। ঠিক আছে, কিছুটা কম লাগে। তাহলে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, যে সাবজেক্ট গুলোতে আলটিমেটলি একটু কম্পিটিশন মনে হয়, এগুলোতে 80% মার্ক প্ল্যানে রাখতে হবে, প্ল্যানে রাখতে হবে। তবে এখন যে আপনি পড়বেন, এখন যে প্রিপারেশন নেবেন, খবরদার আপনি এখনই প্ল্যান করবেন না ভাই আমি তো একটা মিডিয়াম মোটামুটি সাবজেক্টে যাবো, তাহলে আমার প্রিপারেশনটা মোটামুটি হোক, আমার প্রিপারেশনটা 75% পাওয়ার জন্য হবে, আমার প্রিপারেশনটা মানে 75% কি বলে ওই 140-145 পাওয়ার জন্য হোক, এরকম না। আপনার এখন থেকে প্রিপারেশন হবে 80% মার্ক পাওয়ার জন্য। এখন থেকে প্রিপারেশন কি হবে সেটা অ্যাটলিস্ট 80% মার্ক। এই প্রিপারেশন নিয়ে আপনাকে ফার্দার সামনে দিকে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মোটামুটি আপনার একটা সাবজেক্ট চয়েসের একটা গ্রস আইডিয়া দিলাম, যে আপনি আসলে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখবেন, কি কি জিনিসগুলো দেখবেন। দেখেন এখানে ইনস্টিটিউট আছে, ঠিক আছে, এখানে যে দেখেন কার্ডিওলজির কথা বলছে, এখানে সিসিউতে কাজ করার সুযোগ থাকে, ইকো থাকে, ইন্টারভেনশন থাকে, এটা আমরা বলে ফেললাম। তবে এখানে জিনিসটা কি, যে একটাই জিনিস, যে এখানে আলটিমেটলি দেখা যাচ্ছে মানে কার্ডিওলজির ক্ষেত্রে যারা কার্ডিওলজিতে যাব, এটা একটু প্রেশার থাকে, খুবই স্যাচুরেটেড, এটা সত্য। যে কার্ডিওলজিস্ট আসলে এখন এত বেশি কার্ডিওলজিস্ট, ডিপ্লোমা আছে, তারপর হচ্ছে এমডি আছে, এফসিপিএস আছে, এদের স্যাচুরেটেডটা বেশি। ঠিক আছে, এবং প্রমোশনের চান্সটা ইউজুয়ালি যারা বিসিএস তাদের ক্ষেত্রে বেশি থাকে, মানে কম থাকে আর কি, কিন্তু হেক্টিক ডিউটিটা বেশি থাকে, স্ট্রেসটা ইউজুয়ালি বেশি থাকে আর কি। ডার্মাটোলজি খুবই ভালো সাবজেক্ট, ঠিক আছে, পেশেন্ট বার্ডেন ভালো আছে, সবকিছু ভালো। হ্যাঁ, তবে এটা হচ্ছে আস্তে আস্তে কি, ডার্মাটোলজিতে কি আছে, ডিপ্লোমা আছে। যেসব সাবজেক্টে ডিপ্লোমা থাকে এদের কনসালটেন্টটা তুলনামূলকভাবে বেশি থাকে, যাদের ডিপ্লোমা থাকে এদের কনসালটেন্ট কি থাকে, বেশি থাকে, এর জন্য একটু স্যাচুরেটেড আর কি। তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে। এন্ডোক্রাইনোলজির ক্ষেত্রেও এখানে পেশেন্ট বার্ডেন অনেক ভালো। হ্যাঁ, পাস রেট ভালো, এন্ডোক্রাইনোলজি কিন্তু পাস রেট ভালো। ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরও যদি গ্যাস্ট্রোএন্টারোলজি বলি, ইন্টারভেনশন আছে, খুবই ভালো, তাই না? এগুলো মোটামুটি আপনাদের একটা আইডিয়া হলো, এটা এমন কোনো কঠিন কিছু না যে আপনি বুঝতে পারবেন না। পালমোলজির ক্ষেত্রে সেম, আলটিমেটলি দেখা যাচ্ছে যে
মানে ইন্টারভেনশনের ক্ষেত্রে সব জায়গায় করা যায় না, ব্রঙ্কোস্কোপি সব জায়গায় করতে পারবেন না। হয়তো আপনি যে জেলা শহরে যাবেন, জেলা শহরে আপনি ব্রঙ্কোস্কোপি করতে চান, অপরচুনিটি পাবেন না। ব্রঙ্কোস্কোপির জন্য কয়টা পেশেন্ট আপনি পাবেন? সে সেই জিনিসের জন্য একটা ডায়াগনোসিস সেন্টার হয়তো বা দিবে না, ঢাকার ভিতরে যেরকম পাবেন আর। ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। লাং ক্যান্সার পেশেন্টের অ্যাডভান্স ট্রিটমেন্ট গুলো আসলে বাংলাদেশে নাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে পেলিয়েটিভ মেডিসিন অথবা রেফারেল সিস্টেমে যেতে হয়। নেফ্রোলজির ক্ষেত্রে সেম। নেফ্রোলজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারভেনশন যেটা আছে সেটা আছে, স্পেশালি ওই যেটা ক্যাথেটার আছে, বায়োপসি আছে, তাই না? এবং সবচেয়ে ক্রনিক ডিজিজ গুলো আপনার কাছে থাকবে। ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এটা ফিজিক্যাল মেডিসিন খুবই ভালো সাবজেক্ট, এটা আমরা বলছি। তো ফিজিওথেরাপি যেটা আছে এটা বেশিরভাগ ক্ষেত্রেই তারা ডিল করে ফেলতেছে। রেমাটোলজি দেখা যাচ্ছে মানে মেডিসিনের ক্ষেত্রে খুব ভালো একটা সাবজেক্ট। কারণ এই দেখা যাচ্ছে যে রিমাটোলজির ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানে ইন কেস অফ রিমাটোলজি এখনকার কনসালটেন্ট খুবই কম। এবং রিমোটোলজির ক্ষেত্রে আসলে আপনাকে গাইডলাইন বেস সব ট্রিটমেন্ট দিতে হবে, আন্দাজে সব ওষুধ দেওয়া যাবে না। আপনি ওষুধ দিলে না হলো না। তবে রেমোটোলজির ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে ইনভেস্টিগেশন গুলো আছে সব জায়গায় অ্যাভেলেবেল না। উপজেলা লেভেলে যে রেমোটোলজির প্র্যাকটিস করা যায় না। হ্যাঁ, আমি মনে করি রেমোটোলজিস্ট, আমি উপজেলায় যে করতেছি হচ্ছে রিমোটোলজি প্র্যাকটিস, ওখানে রিমোটেড ফ্যাক্টর হয় না, হইলে পরে উল্টা পাল্টা টেস্ট হয়। একটা রিমোটেড ফ্যাক্টর দেখা গেল, উল্টা পাল্টা একটা টেস্ট দিল। একটা পেশেন্ট ক্লিনিক্যাল আপনার কাছে হয়েছে রিমোটেড আর্থ্রাইটিস, দিলাম রিমোটেড ফ্যাক্টর, হয়েছে আসলে নেগেটিভ, ওপারে দিয়ে দিছে পজিটিভ। তাহলে আমার পুরো বিপদ, কারণ রিমোটেড আর্থ্রাইটিস এর ট্রিটমেন্ট আমার মিথোট্রেক্সেন দিয়ে শুরু করা লাগবে। মিথোট্রেক্সের কি আমি ইজিলি একটা পেশেন্টকে আমি দিব কিনা? দেওয়া তো উচিত না। কারণ ডিএমআরটি, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিমোটেড ড্রাগস, এগুলোতে সাইড ইফেক্ট আছে। এটার জন্য দেখা যাচ্ছে যেসব জায়গায় আমাকে ল্যাব ইনভেস্টিগেশন খুবই ভালো, সেগুলোতে আমাকে ডিল করতে হয়। তবে এটা স্যাচুরেটেড না। ঠিক আছে, এটা কি স্যাচুরেটেড না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। তবে চেম্বার প্র্যাকটিস যেটা, এটা যথেষ্ট ভালো। ঠিক আছে, তাহলে এই সাবজেক্ট গুলো আমি আপনাদেরকে যে নলেজ দিলাম, এর একটা গ্রস নলেজ। ঠিক আছে, এর উপর শেপ করে আপনি ইন ফিউচার সামনের দিকে আপনার কেরিয়ার যেটা আছে সেই কেরিয়ারটাকে দিলাম। এখন আপনাদের কাছ থেকে আমি শুনবো আপনাদের কোনো কোয়ারি জিজ্ঞাসা আছে কিনা। এখন আপনারা বলেন। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা ছোট প্রশ্ন ছিল স্যার, ওই আর্ম ফোর্স মেডিকেল কলেজে গুলাতে যদি কেউ ট্রেনিং করে সেক্ষেত্রে কি 35,000 টাকার ভাতাটা কি পাওয়া যাবে? আচ্ছা, এটা তো আসলে একটু শুনতে হবে। এটা আর্ম ফোর্সের জিনিসটা আমাকে শুনতে হবে। আচ্ছা, আমি আপনাকে এখনই একটু শুনে জানাচ্ছি, দাঁড়ান দেখি ও ধরে কিনা। আমাদের প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে, তাই তো? জি স্যার। আচ্ছা, দাঁড়ান দেখি, আমাদের আর্ম ফোর্সে একজন আছে, আমাদের কোঅর্ডিনেটরই আছে তোহা, ওকে ফোন দিই। আসসালামু আলাইকুম তোহা। আচ্ছা, এই তো ভালো আছি। আচ্ছা, যে তোমার কাছে একটা প্রশ্ন করতে হবে। আমাকে এখন একজন প্রশ্ন করছে আর কি, আমি সেশনে ছিলাম রেসিডেন্সি সাবজেক্ট হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমাদের আর্ম ফোর্সে যে আমাদের ইগুলো আছে ট্রেনিং, ওইসব জায়গায় কি ওরা ভাতা দেয়? ওরা আলটিমেট, হ্যাঁ। হুম। এফএমআই। আচ্ছা। এমএসএমবি, রাইট। আচ্ছা। হুম। তার মানে কি আমার যে ডক্টরটা, সে আর্ম ফোর্সে কোনো একটা সাবজেক্টে ট্রেনিং করতেছে, এমডি করতেছে কোনো একটা সাবজেক্টে, সেই সাবজেক্টে তার মানে সে পার মান্থ কি 35,000 টাকা পাবে? কিন্তু এই টাকাটা প্রোভাইড করবে হচ্ছে বিএমএ। এই টাকাটা বিএমএ করবে, আর্ম ফোর্স দেখবে না, পোস্ট হচ্ছে মানে পাবে, তাই তো? মানে কোনো ঝামেলা হয় না। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বায়োলজিক্স তো, না মেন কথা সালফার স্যালিন যেটা আছে এটা তো একশিয়া পেরিফেরিতে
কাজ করে, এক্সিএল কাজ করে না, বুঝছো? তোমার তো পেরিফের, তোমার তো, না এটা তোমার হচ্ছে আমাদের এক্সিএল মানে যেটা আছে এক্সিএল এসপিএ, এক্সিএল এসপিএ তে আসলে সালফাসালাজিনের কোনো রোল নাই, বুঝছো? এক্সিএল এসপিএ তে স্যালাজিনের কোনো রোল নাই। হুম, এটা এটা এক্সিএল এ কোনো রোল নাই, এটা একটা ভুল ট্রিটমেন্টের। আমি তোমাকে প্রোটোকল পাঠিয়ে দিব না, গাইডলাইন পাঠিয়ে দিব না, 2022 সালের যে একটা। না তুমি তো দেখো, এটা যদি যদি না, যদি কারো তোমার এক্সিয়াল প্লাস পেরিফেরাল থাকে, মানে কারো এনথেসাইটিস থাকে, পেরিফেরাল জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, প্লান্টার ফ্যাসাইটিস থাকে, হ্যাঁ, ও নি জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, ওদেরকে আমরা সাধারণত স্যালাজিন দিতে পারি। কিন্তু যাদের শুধুমাত্র এক্সিয়াল, যেমন তোমার নেক পেইন আছে, ব্যাক পেইন আছে, তাই না? ব্যাক পেইন এবং তোমার স্যাক্রোয়ালিটিস আছে আসলে, তাহলে সেই ক্ষেত্রে আসলে তোমার ফার্স্ট লাইন, তোমার সিআরপিও বেশি, তোমার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট যাবে হচ্ছে এনএসআইডি দেখবো আমরা, 2 সপ্তাহ 2 সপ্তাহ করে এনএসআইডি দেখে তারপরে তোমাকে আমরা প্রিপেয়ার করবো ফর বায়োলজিক্স। স্যালাজিনের কোনো রোল নাই, বুঝছো? স্যালাজিনের, ঠিক আছে, স্যালাজিন খেয়ে করবে। বায়োলজিক্স, বায়োলজিক্স তোমাকে, না বায়োলজিক্স অনেক বেশি দাম, তোমাকে ওই বায়োলজিক্স দেওয়া যাবে না। তুমি জ্যাক ইনহিবিটরে চলে যাবো, টফাসিলিন, এটা দাম কম, মোটামুটি ভালো, এটা বিডি ডোজে আমরা যাবো। হুম, না না, মশা মারতে কামো না, আর এটা বায়োলজিক্স না, সার্জারি দিচ্ছে, এটা ডিএমআরটি, বুঝছো? ডিএমআরটি, বরং সার্জারি দিতে দিয়ে বলতেছে ওইটা কেমন দাম আর কি। সমস্যা নেই, আমি তোমাকে পরে জানাচ্ছি আর কি, হ্যাঁ, তোমাকে দরকার না আমাদের এক স্যার দিয়ে দেখাই দিবি। ওকে, ঠিক আছে, ওকে ওকে, না ঠিক আছে, ওকে ওকে ওকে, সালাম আলাইকুম। আচ্ছা, পাওয়া যায়, হ্যাঁ। তবে ওইটা হচ্ছে মানে আমাদের এফএম এর আমাদের দুইটা আছে, আমাদের যারা হচ্ছে আহ, কি বলে, আমাদের যাদের হচ্ছে রেসিডেন্সি মানে সিএমএইচ আর কি, যেটা হচ্ছে আর্মি মেডিকেল কলেজ গুলো, ওদের আন্ডার হচ্ছে মেইনলি ডিপ্লোমা থাকে একটা এফএমআই। এই এফএমআই এরা ওরা ডিরেক্টলি ওদের তো মানে তহবিল থেকে টাকা দেয়। আর যেটা হচ্ছে আর্মি করে যারা হচ্ছে ট্রেনিং এ ঢুকবেন তারা টাকা পাবেন, মোটামুটি বিএমও তাদেরকে প্রোভাইড করে টাকা, বুঝছেন? বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, তারা প্রোভাইড করে, মানে ভাতা নিয়ে খুব একটা সমস্যা হয় না, ফার্স্ট উইকে ইউজুয়ালি বেতন পেয়ে যায়। বুঝতে পারছেন ভাইয়া, কোনো একটা জি, সমস্যা হয় না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আর একটা হচ্ছে আসলে এমসি ভালো, খারাপ না, তবে আমার কাছে মনে হয় যে ট্রেনিং করতে গেলে আসলে অনেকে দেখা যাচ্ছে যে, স্পেশালি ওখানকার চেয়ে আমার মনে হয় যে এই যে ইনস্টিটিউট গুলোর কথা আমরা আলোচনা করলাম সেখানে আসলে ট্রেনিংটা ভালো হয়, ট্রেনিংটা সাধারণত ভালো হয়, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, রোগীর ডাইভারশন বেশি থাকে, এই বিভিন্ন ধরনের ডিএমসি ইনস্টিটিউট, বিএমইউ, এগুলোতে রোগীর ডাইভার্সিটি বেশি। আচ্ছা, বলেন তারপর আপনাদের কি কোয়ারি আছে, কি জিজ্ঞাসা আছে, এখন আমাকে বলেন, সমস্যা নেই। হ্যালো ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ পাবেল ভাই বলেন। ভাইয়া আমার তো মানে একটু বয়স হয়ে গেছে, 34-এর মতো। আমি এর আগে এফসিবিএস একবার দিছিলাম। তো অনেকদিন ধরে আমি বিসিএস এর জন্য ট্রাই করছিলাম, তো তো অনেকদিন গ্যাপ রাখছি। তো আমার এমনি এখন ভাইয়া 3 বছরের একটা বেবি আছে, আমার ছেলে আছে আর কি। তো আবার আমার বাবা মাকেও দেখতে হয় আর কি। তো বাবা মাকে দেখতেছে, আর বাচ্চাটা এখন হয়তো স্কুলে ভর্তি করাবো। তো আরেকটা হলো, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার ডিভোর্স হয়ে গেছে আর কি, যাই হোক। আমার আচ্ছা, বাচ্চাটা আমার কাছে থাকে এখন, সবকিছু মিলে আমি কি ডিপ্লোমাতে যাব নাকি এফসিবিএস করবো, এটা আর কি। উম, আপনার কি কাইন্ডলি ইচ্ছে কি, বলো তো। আপনার ঢাকার ভিতরে সেটেল হওয়ার ইচ্ছে নাকি পেরিফেরিতে সেটেল হওয়ার ইচ্ছে? এখন ভাই আমি তো ফেনীতে থাকি, এখন আমাকে এখানে একটা চাকরি করে, আমার ভাই বোনও নাই, বোন আছেও ঢাকা থেকে। তো আমাকে বাপ মাকে একটু দেখতে হয়, আবার আমার বাচ্চাটা এখন হয়েছে, ওকে স্কুলে ভর্তি করাতে হবে, তো বা তাকে পড়াশোনা করাতে হবে। মানে আমি খুবই একটা কি করব বুঝতেছি না আসলে। মানে এই কারণে আপনাকে বলছি এই জিনিসটা, কারণ আমি আসলে কি করব বুঝতেছি না। এমনি আমি চাকরি করতেছি, ওখানে ভালো ইনকাম যা করি করি চলতেছে। কিন্তু আসলে আলটিমেট ছেলেটাকে দেখতে হচ্ছে, বাবা মাকে দেখতে হচ্ছে, আবার আমি এখন পড়াশোনাটাও আমাকে চালাতে হচ্ছে আর কি। কিন্তু আবার আমার একটা অ্যাক্সিডেন্টও হইলো। তো সবকিছু মিলে একটু হ্যাবাজার্ড অবস্থায় আছি আর কি। একটু যদি গাইডলাইন দিতেন কি করলে আমার জন্য ভালো হবে। আপনি কি ঢাকার ভিতরে আসতে পারবেন? ঢাকার ভিতরে লম্বা সময় ঢাকার আপনি আসতে ভিতরে পারবেন? আসা যাবে। ঢাকার ভিতরে আসতে গেলে তো তখন আমাকে এখানে ফেনী চাকরিটা, মানে আমি চাকরিটা করে পরীক্ষা দিয়ে যদি আমি চান্স পাই, সেক্ষেত্রে তখন আমি সিদ্ধান্ত নিবো আর কি, যে আমি চাকরিটা ছেড়ে পরবর্তীতে। কোন কোন সাবজেক্ট আপনার পছন্দ আছে, কোন সাবজেক্ট কি আপনার পছন্দ আমার আছে? এন্ডোক্রাইনোলজিতে পছন্দ আছে আর কি। জি ভাই, এন্ডোক্রাইনো। এন্ডোক্রাইনের পছন্দ আছে, তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনি এফসিপিএস এর দিকে না ঝুঁকে আপনি রেসিডেন্সি প্রিপারেশন নেন, সাথে ডিপ্লোমা প্রিপারেশন নেন। এন্ডোক্রাইনে তো ডিপ্লোমা আছে, তাই না? এন্ডোক্রাইনে কিন্তু ডিপ্লোমা আছে, বুঝছেন, দুইটার প্রিপারেশন সেম। জি। যেহেতু দুইটা প্রিপারেশন সেম, আপনি এফসিপিএস টাকে ফোকাসে নিয়ে আসেন না, এফসিপিএস টা ফোকাসে না নিয়ে এসে, কারণ এফসিপিএস আর রেসিডেন্সির একটু ডিফারেন্ট আর কি।
সিলেবাসটা একটু ডিফারেন্ট, মানে দেখা যাচ্ছে যে আপনার একটা প্রিপারেশন দিয়ে দুইটা হবে না। আপনার রেসিডেন্সি আর হচ্ছে ডিপ্লোমা প্রিপারেশনটা সেম। আসলে ফ্র্যাঙ্কলি বলতে গেলে আপনার জন্য ডিপ্লোমা বেটার, বুঝছেন? কারণ 5 ইয়ার্স এর আলটিমেটলি যে ট্রেনিং আছে সেটা মেনটেন করে আপনি সবকিছু মেনটেন করতে পারবেন কিনা এই সময় এসে, এটা নিয়ে একটু আমি আছে। আপনি যদি ফ্রিলি থাকতেন, ফুল সময় যদি একাডেমিকে দিতে পারতেন, তাহলে মনে হয় আমি আপনাকে এই জিনিসটা বলতে পারতাম যে আপনি আসলে আসেন। তবে ডিপ্লোমাটা খারাপ না, ডিপ্লোমা কিন্তু খারাপ না। আপনি যদি জি ভাই, পেরিফেরিতে থাকেন, আমি ওটা চিন্তা করতেছিলাম যে ডিএম টা আমার জন্য মনে হয় বেস্ট ডিমটা হবে। মনে হয় ভালো হবে আর কি। এটা হচ্ছে আসলে মানে সত্যি কথা আর কি। কারণ আপনার তো দেখা যাচ্ছে যে পেরিফেরিতে যদি থাকতে চান, একটা কনসালটেন্ট পোস্টের জন্য আপনার ডিপ্লোমা যথেষ্ট। ডিপ্লোমা দিয়ে কিন্তু খুব ভালো চেম্বার প্র্যাকটিস করা যায়, বিভিন্ন ধরনের প্রাইভেট হসপিটালগুলোতে কনসালটেন্ট হিসেবে জয়েন করা যায়। তবে হ্যাঁ, যদি আপনি ঢাকায় সেটেল হতে চান, সেই ক্ষেত্রে আবার ডিপ্লোমাটা একটু খুবই টাফ হবে। ডিপ্লোমা টাফ, কারণ ঢাকার ভিতরে ডিপ্লোমার চেয়ে এমডি এফসিপিএস এর দেখা যাচ্ছে ইটা বেশি থাকে, মানে আলটিমেটলি অনেক বেশি প্রায়োরিটি পায় আর কি। এটার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনার এফসিপিএস দিলে 5 বছর রাখতে হবে, এমজি দিলেও 5 বছর থাকতে হবে। দুইটা ডিগ্রি আসলে আপনাকে একটু ফুল টাইম দিয়ে থাকতে হবে, কারণ বর্তমান যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি গুলো আছে, এই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি গুলো সত্যি কথা বলতে কি, 1 নাম্বার, এখন স্যাররা খুব বেশি একটু কড়াকড়ি হয়ে গেছে, আগের মতো নাই। এফসিপিএস বলে এমডি বলে দুইটাই সেম। দুটিতে দেখা যাচ্ছে এফসিপিএস টাতে একটু রিল্যাক্স, এমডিতে একটু বেশি কারিকুলাম বেসড তারা থাকতে চায়। এই 5 বছর আপনাকে একটু দেখা যাচ্ছে যে আপনি যেরকম চাচ্ছেন যে আমি দুইটা মেনটেন করে চলবো, 5 বছর দুইটা মেনটেন করে মানে চেম্বার প্লাস হচ্ছে আমার এটা মেনটেন করা মানে একটু টাফ হয়ে যাবে, যেহেতু আপনার একটা বেবি আছে। তাহলে সেই জি ক্ষেত্রে ভাই, আবার মানে বাচ্চাটা এখনো আমার সাথে দুষ্টামি করতেছে। মানে ওকে ধরেন এই যে স্কুলে ভর্তি করাবো, তাকে পড়াশোনা শেখানো, যেহেতু এর তার জন্য একটা আমার মনে হয় যে অ্যাক্সিডেন্ট আপনি হয়েছে, টুকিটাকি আবার যদি দাদা দাদিও করেন, বয়স হয়ে গেছে এটা আর কি। জি ভাই। আবার ওদেরকে সাপোর্ট দেওয়া লাগতেছে। আমার মনে হয় যে আপনি ডিপ্লোমার দিকে দেখতে পারেন। ডিপ্লোমা ইজ নট এ ডিগ্রি, ডিপ্লোমা ভালো ডিগ্রি, ঠিক আছে। আর আপনি জি যদি ভাই। মনে করেন যে এফসিপিএস এমডি যদি হয়, 34ও যদি হয়, তাহলে আপনি 40 ইয়ার্স ধরে আপনাকে এই ডিগ্রি, 5 ইয়ার্স হলে পরে দেখা যাচ্ছে 40, 1-2 বছর যদি চান্স না হয় কিংবা মাঝখানে যদি একটু ব্রেক হয়ে যায়, তখন তো আরো বিপদ। এর জন্য আমার মনে হয় যে আপনি রেসিডেন্সির প্রিপারেশন নেন, ওই প্রিপারেশনটা আপনি রেসিডেন্সি দিবেন। তো প্ল্যান রাখেন হচ্ছে ডিপ্লোমা, এটা আপনার জন্য মানে একটু বেশি প্যারাডাবল হবে আর কি। বুঝতে পারছেন? মানে ভাই, আমি রেসিডেন্সি প্রিপারেশন নিবো, সেটা ওই প্রিপারেশনে ডিপ্লোমা কি দিতে পারবো ডিপ্লোমা দিয়ে কিনা? দিবেন, কিন্তু আপনি হ্যাঁ একই প্রিপারেশন, সব জিনিস এক। ও, রেসিডেন্সি আপনি তবে রেসিডেন্সি দেওয়ার প্ল্যান রাখেন, তাহলে আপনার পড়াটা হয়ে যাবে, ওই প্রিপারেশন দিয়ে আপনি ডিপ্লোমা বসে যাবেন। বুঝছেন? রেসিডেন্সি ডিপ্লোমার প্রিপারেশন সিলেবাস সব সেম, খালি একটা 200 মার্ক আর একটা 100, এই আর কি। কিন্তু কোশ্চেন টোশ্চেন সব সেম আর কি। বুঝছেন? এটা আপনার জন্য ভালো হবে ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বড়। ভাই আমি গ্যাস্ট্রোতে 2বার পরীক্ষা দিয়েছি, গভ ক্যান্ডিডেট। গত গভর্নমেন্ট, গভর্নমেন্ট? জি গভর্নমেন্ট, আপনি কোথায় কিন্তু পোস্টিং আমার আছে? হয় নাই। হুম, তো আমার হয় নাই 2বার পরীক্ষা দেওয়ার পরেও। তখন আমি সাবজেক্ট কি সেকেন্ড অপশন হিসেবে কোন সাবজেক্ট রাখতে পারি? আচ্ছা, গ্যাস্ট্রো আপনি আপনি কত, মানে অনেকদিন কত আগে থেকে। কততম বিসিএস এটা আমাকে বলেন। আমি 39, 39। আপনার হচ্ছে ভাই কত, কোথায় পোস্টিং আছেন? উপজেলাতে আছি, কোন নাটোর উপজেলা? সিংড়া। নাটোর নাটোর, সিংড়াতে? জি আচ্ছা, জি। আমার বাসা হচ্ছে তারাশে, বুঝছেন? আপনি ও সিংড়া। আচ্ছা, তা আমার বাড়ির কাছেই। এখন কথা আহ, হচ্ছে যে আপনার যে মানে আপনার কি বাসা ওখানে? হ্যাঁ, আমার বাসা সিংড়াতেই। সিংড়াতে বাসা, আচ্ছা। আচ্ছা, মেইন কথা হচ্ছে আপনি যে লাস্ট পরীক্ষা গ্যাস্ট্রোতে দিলেন, আপনার মার্ক কত আসার কথা ছিল? আমি ওইভাবে ইয়ে করিনি, তবে আমার কাছে মনে হচ্ছিল আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি, এরকমই মনে হচ্ছিল। তো মনে হয়। তাও ধরেন অ্যারাউন্ড 40, 45 এরকম। আচ্ছা। আচ্ছা, মেইন কথা হচ্ছে আপনি, আমার কাছে মনে হয় এবার তো যে ইটা হবে, এবার যে নভেম্বরের পরীক্ষাটা হবে, এই নভেম্বরের জি। পরীক্ষাটা কিন্তু আপনার জন্য মানে যারা গভর্নমেন্ট ওদের জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক সুবর্ণ সুযোগ, বুঝছেন? কারণ হচ্ছে আচ্ছা। মানে মেইন কথা হচ্ছে এবার যে ফিল্ডটা থাকবে গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কম কম্পিটিশন থাকবে, কম্পিটিশন কম হুম, থাকবে, ক্যান্ডিডেট কম থাকবে। কারণ হচ্ছে 39-এর বেশিরভাগই চলে আসছে, 42 জি সবাই জি। চলে আসছে। বাকি যে দুইটা সেশনে হয়েছে, একটা সেশন হয়েছে, ওখানে দেখা যাচ্ছে যারা বাকি ছিল তারাও চলে আসছে। মানে গভর্নমেন্ট জি ক্যান্ডিডেট তুলনামূলকভাবে কম, কিন্তু আপনি দেখবেন নেক্সট ইয়ারে এবার যে 48 গেছে, ওরা কিন্তু হুম, এবার পরীক্ষা দিতে হবে। জি এবারের জি। পরের বার যে এটা মানে নেক্সট বার কিন্তু আপনার জন্য একটু কম্পিটিশন হয়ে যাবে, যেহেতু এবার ফিল্ড ফাঁকা।
এর জন্য আমার মনে হয় আপনি একটু ট্রাই করেন, একটু কষ্ট করে। যে সাবজেক্টে চান্স পেতে 160 লাগে, সেই সাবজেক্টে আপনি 145-50 তুলতে পারলেই আপনার এবার হয়ে যাবে আশা করা যায়। এর জন্য মনে হয় যে আপনি যদি প্যাশন থাকে গ্যাস্ট্রোতে, আপনি গ্যাস্ট্রোতে দিতে পারেন যে কোনো জি সাবজেক্টে। তবে আমার মনে হয় যে আপনি একটু ফোকাস থাকেন। এবার আপনি গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে যদি আপনাকে জাস্ট ফুললি সময় দিতে পারেন, যেহেতু কম্পিটিশন কম, আপনার চারদিকে যে ক্যান্ডিডেট গুলো, যে কম্পিটিশন কম, আপনি চান্স পেয়ে যাবেন। এর জন্য আপনি যে সাবজেক্ট ভালো থেকে সেটাতে ফোকাস থাকেন, তবে একটু প্রিপারেশনটা ভালো করে নেন। চেম্বার করেন নাকি? না না, চেম্বার টেম্বার তেমন করি না, তাহলে ফ্রাইডেতে একটা ইয়া কিছু সময় দেই আর কি। পড়ার তো অনেক সুযোগ আপনার, পড়ার অনেক হ্যাঁ, সুযোগ। পড়ার তো আছে। রেগুলার পড়েন আপনি? জি, রেগুলারই পড়ি টুকটাক। আমি পরীক্ষা টরীক্ষাও দিচ্ছি ভালোই তো। কোচিং এর দেখি পরীক্ষা কেমন আসে? আপনাদের কোচিং এ আমি এবার পরীক্ষা দিচ্ছি, এই তো 50-এ 42-45 ওকে, এরকমই খুব পাই। ভালো। এটা আপনি কন্টিনিউ করেন, আপনি 40 উপরে, অ্যাভাব 40 কন্টিনিউ করেন। আপনি গ্যাস্ট্রো দিয়ে পরীক্ষা দেন, হয়ে যাবে এবার ইনশাল্লাহ। তবে পরীক্ষা দেওয়াটা ছাড়িয়েন না, হ্যাঁ? হয়ে যাবে এবার ইনশাল্লাহ। একেবারে মক পর্যন্ত দিবেন, মকও চেষ্টা করবেন এরকম নাম্বার তোলার জন্য। এবার হয়ে যাবে জি, ইনশাল্লাহ, হ্যাঁ? টেনশন করেন না ভাই। ঠিক আছে, ঠিক লেগে আছে। থাকেন, হয়ে যাবে ইনশাল্লাহ ভাই। ওকে। তাহলে আমি গ্যাস্ট্রোতেই থাকি, আমার গ্যাস্ট্রো খুব পছন্দের সাবজেক্ট। না, বুঝতেছি আর কি, আপনার গ্যাস্ট্রো পছন্দ, আপনি কেন তাহলে পছন্দের মানুষকে হারাতে চান? আপনি গ্যাস্ট্রো দিয়ে সেটাই, থাকেন। ঠিক আছে, আপনি গ্যাস্ট্রো দিয়ে থাকেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো গ্যাস্ট্রো বেস্ট কম্পিটিশন। গত বছর আমার সাথে যারা পড়ছে ওরাও মোটামুটি খুবই প্যাশনেট, 2-3 জন আমরা একসাথে পড়ছিলাম, ওদের কারোই হয় নাই। তো আচ্ছা। আমরা মানে এবার একটু কোশ্চেন সহজ হওয়াতে দেখলাম যে অনেক, মানে আমাদের তাতে আমরাও হতাশ হয়েছে এই কারণে যে যতই বলতেছি যে মনে করতেছিলাম যে এবারও তো একটু অপরচুনিটি আছে গভ ক্যান্ডিডেট হিসেবে, তারপরেও আমাদের হলো না। সমস্যা নাই, আবার তো আছে, একটা অপরচুনিটি আছে, সেটা আমরা দেখি। হয়ে যাবে ইনশাল্লাহ, চেষ্টা করতে থাকুন। জি ভাই, দোয়া করেন হয়ে ইনশাল্লাহ। যাবে। ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার বলেন আপনাদের কোনো কোয়ারি জিজ্ঞাসা। আপনারা ফ্র্যাঙ্কলি বলেন, কোনো সমস্যা নেই, এখানে তো আমরা সবাই সবাই, তাই না? আচ্ছা, নিউক্লিয়ার মেডিসিন যে ভাই, যে আপনি গ্যাস্ট্রোতে ভাই দেখেন, গভর্নমেন্ট ক্যান্ডিডেট কার্ডিওলজি ঢাকায় চান্স পেতে কত, ওই যে বললাম, এখন তো আপনার গভর্নমেন্ট ক্যান্ডিডেট কিন্তু ভালো। যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট থাকবেন ওদের কিন্তু এবার সুযোগ আছে। এই কারণে সুযোগ আছে কারণ গভর্নমেন্ট ক্যান্ডিডেট বেশিরভাগই যারা আছে পেরিফেরিতে আছে, এরা বেশিরভাগই 39-এ চলে আসছে। যেমন আমি 42nd, 42nd আমাদের সময় বেশ, আমার কাছে মনে হয় যে কঠিন মনে হয়েছে প্রথমবার যখন পরীক্ষা দেই। এই জিনিসটা আবার নেক্সট বার কিন্তু দেখবেন যে আপনি একটু ফেস করবেন, ডিফিকাল্টি ফেস করবেন। তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 39-এর গুলো চলে আসছে, 42nd-এর গুলো চলে আসছে। তাহলে মোটামুটি এখন গভর্নমেন্টের ফিল্ড কিন্তু মোটামুটি বলতে গেলে ফাঁকা। আপনি যদি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেন, আপনার হয়ে যাবে। কার্ডিওলজিতে দেন, গ্যাস্ট্রোতে দেন, যদি আপনি 145 থেকে 150 তুলতে পারেন, যেটাতে নর্মাল 160 লাগে, সেটাও দেখবেন যে হয়ে গেছে। ঠিক আছে, এটার জন্য আমার কাছে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মেডিকেল অনকোলজি। আচ্ছা, মেডিকেল অনকোলজি একই জিনিস, মেডিকেল অনকোলজি একই জিনিস, বাট যে জিনিসটা হচ্ছে মেডিকেল অনকোলজির ভিতরে হচ্ছে রেডিয়েশন অনকোলজি। ঠিক আছে, আরো এই সার্জিক্যাল অনকোলজি, এটা ডিফারেন্ট। রেডিয়েশন অনকোলজি ডিফারেন্ট। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফিমেলদের জন্য কোন সাবজেক্ট ওভারঅল ভালো হবে? ফিমেলদের জন্য যেটা আমি বলছি, মেল ফিমেল হচ্ছে ইম্পর্টেন্ট। ফিমেলরা যেটা চায়, যারা ফিমেল ডক্টর, তারা সবসময় চায় যে আমরা একটু মানে কোন সাবজেক্টে যাই, যে সাবজেক্ট গুলোতে একটু স্ট্রেস কম, সেই সাবজেক্টে যাই। সেই ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে এন্ডোক্রাইনোলজি খুবই ভালো সাবজেক্ট, ডার্মাটোলজি ভালো সাবজেক্ট। এইগুলোতে এমার্জেন্সি থাকে না, মোটামুটি পেশেন্ট ফ্লো ভালো, এমার্জেন্সি কম, ফ্যামিলিকে সময় দিয়ে সে কাজ করতে পারে। তারপর হচ্ছে আমাদের নিউরোলজি, নিউরোলজি খুবই ভালো সাবজেক্ট। এন্ডোক্রাইনোলজি, ডার্মাটোলজি, নিউরোলজি, তিনটা ভালো সাবজেক্ট। জাস্ট একটাই জিনিস, এই তিনটা সাবজেক্টে দেখা যাচ্ছে একটু কম্পিটিশনটা বেশি থাকে। কম্পিটিশনটা কি থাকে, একটু বেশি থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। যেহেতু এগুলোতে কম্পিটিশন বেশি থাকে, এর জন্য আপনাকে প্রিপারেশনটা খুব ভালো নিতে হবে। অ্যারাউন্ড 155+, 160+, এইরকম মার্ক আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি দেখবেন যে আপনার জন্য ইজি হচ্ছে। ফিমেলদের জন্য এগুলো ভালো। আর যদি আপনার কাছে মনে হয় না ভাই আমি ইন্টারভেনশনে যাব, আমার কাছে ইন্টারভেনশন ভালো লাগে, তাদের জন্য কার্ডিওলজি আছে, গ্যাস্ট্রোএন্টারোলজি আছে, নেফ্রোলজি আছে, যেগুলো আমরা প্রথমে বলে আসলাম আর কি, যে সাবজেক্ট গুলো, এই সাবজেক্ট গুলো খারাপ হবে। ঠিক আছে, তো মেল ফিমেলের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আসলে কি চাচ্ছেন, আপনার যে রিকোয়ারমেন্ট প্রায়োরিটি আছে। আচ্ছা ফাতেমা জোহরা, আমি 26 জানুয়ারি সেশনে এফসিপিএস এক্সাম দেইনি, সাবজেক্ট চুজ করতে 7 থেকে 8 মাস পার হয়ে গেছে, এখন আমার কোনটা টার্গেট করা উচিত? এফসিপিএস এমডি ডিপ্লোমা ইন এন্ডোক্রাইনোলজি। আচ্ছা, মেন কথা হচ্ছে আপনি জানেন এফসিপিএস আপনি কি জুনে পরীক্ষা দিতে পারবেন? ফাতেমা তো জোহরা আপুকে আপনি আছেন? ফাতেমা তো জোহরা, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা?
আমি 26 জানুয়ারিতে সেশনে এফসিপিসি এক্সাম দেইনি। আচ্ছা, জানুয়ারিতে দেননি সাবজেক্ট। আচ্ছা, প্রিপারেশন নাই জুনে। জুনে যদি প্রিপারেশন না থাকে তাহলে আপনাকে রেসিডেন্সির দিকে ফোকাস দেন। জুনে যদি আপনার কাছে মনে থাকে যে ভাই আমার তো জুনে প্রিপারেশন নাই, একেবারে প্রিপারেশন নাই জুনে, জুনে প্রিপারেশন না থাকলে আমার কাছে মনে হয় যে আমরা আসলে একটুই করতে পারি। আমরা একটু প্ল্যান করে আমরা হচ্ছে যেতে পারি হচ্ছে এর জন্য, কি বলে সমুদ্রের চ্যাট কোথায় গেল, চ্যাটস, মানে আমরা হচ্ছে যেতে পারি হচ্ছে নভেম্বরের জন্য, যেহেতু আপনার টার্গেট হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজির জন্য এটা আপনাকে ভালো একটা মার্ক তুলতে হবে, মোটামুটি 75 থেকে 80% মার্ক তুলতে হবে। এটার জন্য আমার কাছে মনে হয় আপনি জুনে যেহেতু দেন নাই, তাহলে আপনি গো ফর রেসিডেন্সি। রেসিডেন্সি এমডি তে চলে যান। ডিপ্লোমাতে আমার মনে হয় প্রথমে দেওয়া উচিত না, আপনি রেসিডেন্সি এমডি টার্গেট করেন, এইভাবে আপনি প্রিপারেশন নেন। সামহাও যদি মিস হয়ে যায়, আল্লাহ না করুক, তখন আপনি ডিপ্লোমা প্ল্যান করেন। বাট আপনার মেইন টার্গেট দেখানো হচ্ছে রেসিডেন্সি, নভেম্বরের রেসিডেন্সি, এটা আপনার জন্য ভালো হবে আর কি। আচ্ছা, গভর্নমেন্ট প্রাইভেটের জন্য সিট ফিক্সড, হ্যাঁ সিট আসলে ফিক্সড থাকে আর কি। ঠিক আছে, হ্যাঁ যদি কিছু কিছু জিনিস আছে যেটা আপনারা বললেন যে কিছু কিছু জায়গায় আছে যদি গভর্নমেন্ট একেবারে হচ্ছে না, গভর্নমেন্ট কেউ নাই, ওইসব সাবজেক্টে অনেক সময় প্রাইভেট দিয়ে সিট ফিল আপ করে। ঠিক আছে, ইনস্টিটিউট চয়েসের উপর কি চান্স ডিপেন্ডস করে? চান্স আসলে ডিপেন্ডস করে বলতে কি, আপনার তো এখন অনেকগুলো ইনস্টিটিউট চয়েস দেওয়া যায়। অনেকগুলো ইনস্টিটিউট কি দেওয়া যায়, সেটা হচ্ছে চয়েস দেওয়া যায় আর কি। সেই ক্ষেত্রে আলটিমেটলি মানে প্রথম দিকে যে ইনস্টিটিউট গুলো থাকে সেগুলোতে আসলে একটু কম্পিটিশন বেশি থাকে এবং সেই দিকে সবার ফোকাস থাকে। যেমন কার্ডিওলজি, যে এনআইসিবিডি কম্পিটিশন সবচেয়ে বেশি থাকে। পেরিফেরিতে যে কম্পিটিশন তার চেয়ে তো অবশ্যই যে এনআইসিবিডি তার তো কম্পিটিশন বেশি থাকবে। তবে আমি আপনাকে প্রথমে যে জিনিসটা বলছি, যে আপনার এখন যে সময়টা আছে আসলে, যেহেতু আপনাকে একটা এই মানে 5টা বছর দিয়ে আপনাকে আজীবন করে খেতে হবে, আজীবন আপনাকে এই ট্রেনিং, আজীবনই প্র্যাকটিস বলেন, যে কোনো জিনিস বলেন, আপনাকে সামনের দিকে যেতে হবে। এটার জন্য আমার মনে হয় যে আপনি একটু ফোকাস থাকেন, একটা ভালো জায়গায় ট্রেনিং করেন। এটা আপনাকে লাইফ লং, এটা আপনাকে মানে থাকবে না কি, মানে মনে থাকবে, দেখবেন যে আসলে আমি একটা জায়গায় ভালো জায়গায় ট্রেনিং করার জন্য এটা আমাকে কতটুকু হেল্প করছে। এটা মানে এটা না যে পেরিফেরিতে ট্রেনিং করলে সে কিছু শিখতেছে না, সে কিছু জানছে, এটা না। আমি বলতেছি যেহেতু আমাদের অপশন আছে, যে জিনিসটা ভালো এই জিনিসটাকে গ্রিপে নিয়ে আসবে। আচ্ছা, ভাইয়া গভর্নমেন্ট। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ 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 ভাই, বলেন বলেন। আচ্ছা ভাইয়া, এই আমার এই যদি এপ্রিল মাস থেকে মোটামুটি প্রস্তুতি নেওয়া যায়, আমি তো নেফ্রোলজিতে পরীক্ষা দিতে চাই, যে এই সময়টা এই সময়টার মধ্যে কি মানে চান্স পাওয়ার মতো নেফ্রোলজিতে কি পসিবল? মানে আমি বেসরকারি ক্যান্ডিডেট তো, মানে নন গভর্নমেন্ট না, ক্যান্ডিডেট, পসিবল এজন্য না। বলতেছি। এর আগে কি দেয়া আছে পরীক্ষা কোনো? জি না ভাই, আমি এমনি কোচিং করেছি এবং কোচিং এ আপনাদের কোচিং এ পরীক্ষা দিতাম, কিন্তু মানে প্রস্তুতি ওইভাবে নেওয়া হয়নি, তো এই জন্য এফসিপিএস কিংবা এমডি কোনোটাতেই বসা হয় নাই কি আর। পরীক্ষা দেননি কেন? পরীক্ষা দেননি কেন? ভাই ভাই আমি গত বছর কোচিং এ ভর্তি হয়েছিলাম, তো তো 48 মিস গেছে, তো তো ও টেনশন, আচ্ছা মানে আচ্ছা, মন টন খারাপ ছিল, এই জন্য কি আর বিসিএস আপনি কতটাতে বসি নাই। বিসিএস এর প্রতি প্ল্যান ছিল আর কি। আচ্ছা, সমস্যা জি নাই। জি মেইন কথা হচ্ছে ভাই আপনি অবশ্যই দিবেন এপ্রিল। আমি বলি এটা হচ্ছে কি মাস, এপ্রিল না? এপ্রিল, জি। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে 7 মাস সময় আছে, যথেষ্ট, মোর দেন এনাফ। যদি আপনি এই 7 মাস এভারেজে 8 ঘন্টা করে পড়তে পারেন, আপনার চান্স হবে ইনশাল্লাহ, যদি ফোকাস। নেফ্রোলজিতে হবে। হ্যাঁ হবে, নেফ্রোলজি 155 মতো লাগে, হবে। এত কঠিন না তো এটা। তবে আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে পড়তে হবে। ঠিক আছে, কোচিং এর সাথে অ্যাড হয়ে যান, জি এটা জি, আমার মনে হয় ভালো হবে। আপনি আমাদের লং অলরেডি ব্যাচ। অ্যাড আছি ভাইয়া, বুঝি না। মানে সিন্যাপসের সঙ্গে অ্যাড আছি, সেটাই বলতেছি। হ্যাঁ, আপনি তাহলে মানে যেটা বললাম, তাহলে অ্যাড থাকলে আপনি কন্টিনিউ করতে থাকেন, একেবারে কন্টিনিউ জি করতে থাকেন, পরে গ্যাপ দিয়েন না, হয়ে যাবে ইনশাল্লাহ। কঠিন না, এটা জি পারবেন। ভাই। ঠিক আছে, এটা আপনি পুরো ফোকাস থাকেন, হয়ে যাবে। পরীক্ষাটা অবশ্যই দিবেন, পরীক্ষা যেন নাই হয়। সাইকেট্রিতে জি কম্পিটিশন বেশি। সাইকেট্রিতে কম্পিটিশন 145 এর মতো লাগে। সাইকেট্রিতে সিটও বেশ আছে, মানে মডারেট প্রিপারেশন নিলে, মানে মডারেট আর কি, ইটস নট এ সিভিয়ার, মানে খুব খারাপ না। এটার জন্য মোটামুটি আপনি একটা মানে গুড একটা প্রিপারেশন নিলে হয়ে যাবে। ঠিক আছে, সাইকেট্রিতে খুব একটা জিনিস না। আচ্ছা, গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে অনকোলজি, মেডিকেল অনকোলজি, রেডিয়েশন কোনটা? আপনি মেডিকেল অনকোলজিতে মানে দেখা যাচ্ছে যে ভালো, যে অনকোলজি গুলো আছে, নর্মাল যে অনকোলজি মানে যেটা মাদার আর কি, সেখানে ট্রেনিং, প্রমোশন ভালো থাকে আর কি। ডিএ করা এখন সাবজেক্ট সুইচ করা চাই কার্ডিওলজিতে, এটা আচ্ছা ডিএ করা থাকলে পারে, এরা অনেকেরই প্ল্যান থাকে দেখছি ডিএ করা, আমাদের মেডিসিন আসতে চাইছি, বুঝছেন। ডিএ করা থাকলে মনে হয় আপনি সিনথিয়া আপু, কি আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি কথা বলতে পারবেন? সিনথিয়া আপু শুনতে পাচ্ছেন কিনা? আপনার সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো আর কি। মানে আপনার আসলে কোনটা ভালো,
শোনা যাচ্ছে? সিনথিয়া আপু শুনতে পাচ্ছেন কিনা? আনমিউট করে বলতে পারেন, শোনা যায়? আচ্ছা, সেটা হচ্ছে আপনার কি কার্ডিওলজির প্রতি ফ্যাসিনেশন আসলে, এটা শুনতে চাচ্ছিলাম। মানে আপনি হচ্ছে কত বছর ধরে ডিএ দিয়েছেন, কিংবা এমার্জেন্সি সাবজেক্ট কিংবা এমার্জেন্সি করতে কেমন লাগে, ভালো লাগে কিনা, এই জিনিসগুলো একটু জানা। আচ্ছা, মেইন কথা হচ্ছে সিনথিয়া আপু যে জিনিসটা বললো সেটা হচ্ছে ডিএ করা থেকে এটা দেয়া যায়, তবে ডিএ করে আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে সিসিএম করাটা। যদি কেউ ডিএ করা থাকে, ডিএ করার পরে একই জিনিস, একই ফিল্ড, সিসিএম, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, যদি কারো এমার্জেন্সি ভালো লাগে, কারো অ্যাকুট মেডিসিন ভালো লাগে। কারণ আমার কিন্তু কার্ডিওর মধ্যে মোটামুটি বলতে গেলে যে আমাদের তিনি জয়েন করছেন, আপনি কি, আচ্ছা আমি আপনার অ্যান্সারটা দিচ্ছি, আপনি শুনেন, আমি আবার আপনাকে বলি। যদি আপনি মনে করেন যে নর্মালি যেটা হয় ডিএ করার সাথে একই ফিল্ডে রিলেভেন্ট হচ্ছে সিসিএম, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। হ্যাঁ, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং ইয়ে, এই দুটাতে সাধারণত আমি দেখছি, যেমন আমার একটা ভাই, কায়েস ভাই, ভাই হচ্ছে প্রথমে ডিএ করে কনসালটেন্ট হিসেবে জয়েন করছে। পরবর্তী যখন দেখতেছে যে ডিএ করে রেসে যেতে পারবো না, তখন উনি সিসিএম মানে করতেছে আর কি, উনি সিসিএম করতেছে। সিসিএম কিন্তু ভালো। এর জন্য যেহেতু কার্ডিওটা বেশ স্ট্রেসফুল একটা জায়গা, ডিএ করছেন আপনি যেহেতু, আমার মনে হয় যে ইউ শুড গো ফর সিসিএম। সিসিএম করলে এটা আপনার জন্য ভালো হবে। এটা আপনাকে ইন ফিউচারে দেখবেন যে এটা আপনাকে হেল্প করবে, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে হেল্প করবে। বুঝতে পারছেন? যেহেতু ডিএ করছেন, একই রিলেভেন্ট তো, একই ফিল্ড, এটা আপনাকে দেখবেন যে খুব একটা মানে বেগ হতে হবে না। আপনি পড়াগুলো দেখবেন যে অনেক কিছু রিলেভেন্ট, এটা আপনাকে হেল্প করবে। এটার জন্য আমার মনে হয় কার্ডিওলজির চেয়ে ডিএ যেহেতু কমপ্লিট করে ফেলছেন, ইউ ক্যান গো ফর সিসিএম। রেসিডেন্সি যেহেতু আমাদের নভেম্বরে আছে, যদি আপনার দেওয়ার সুযোগ থাকে, আপনি সিসিএম কে চয়েস করতে পারেন। নেফ্রোলজি খুব ভাইয়া হেক্টিক একটা না। কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই বলেন। ভাইয়া, ওই যেটা আমি বলতেছিলাম আর কি, তাহলে আমি যদি মানে রেসিডেন্সির জন্য, মানে রেসিডেন্সি এন্ডোক্রাইনোলজির জন্য যদি আমি প্রিপারেশন, তাহলে ওই প্রিপারেশন আমি ডিএমও দিতে পারবো? হ্যাঁ, একই প্রিপারেশন। রেসিডেন্সি আর হচ্ছে ডিপ্লোমা একই syllabus, একই এটা পড়া। আমি তো এখন ধরেন রেসিডেন্সি যেহেতু আমি কোচিং করতেছি, এটা তো আমি সব বুঝলাম। ডিএম এর জন্য দিতে হলে আমাকে এর সাথে কি এক্সট্রা পড়তে হবে যদি আমি ডিএম পরীক্ষা দিতে চাই, কোনো এই কোনো এক্সট্রা প্রিপারেশন? পড়তে হবে না, জাস্ট রেসিডেন্সি পড়াটাই। আপনি রেসিডেন্স ও, বন্ধ করে রেসিডেন্সির জন্য পড়েন, রেসিডেন্সি পরীক্ষা দেন, এরপরে আপনাকে ডিএম এর কথা বলা যাবে, তখন এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবে। তবে আপনি নভেম্বরে রেসিডেন্সির প্ল্যানটা রাখেন, হ্যাঁ, যে আমি নভেম্বরে রেসিডেন্সি দিব, তাছাড়া কিন্তু পড়া হবে না। বুঝছেন? ওই মার্চের আশায় বসে থাকলে পড়া হবে না, এটা মাথায় জি রাখেন। ভাই, জি জি নভেম্বরের প্ল্যান করে আপনার সামনে দিকে যান। আচ্ছা, জি ভাই, গভর্নমেন্ট জি ক্যান্ডিডেট আছে বললেন, সাইকিয়াট্রি আছে। ভাইয়া নেফ্রোলজি, নেফ্রোলজি খুব একটা হেক্টিক না, তবে নেফ্রোলজির যে ট্রেনিং পিরিয়ডটা আমার কাছে মনে হয়েছে, নেফ্রোলজির ক্ষেত্রে সিকেডি পেশেন্ট গুলা, এদেরকে ফলো আপ দেওয়া, পেশেন্ট খারাপ হয়ে যায়, একেআই পেশেন্ট গুলা, তারপর হচ্ছে রেনাল বায়োপসি পেশেন্ট গুলা ফলো আপ, এই জিনিসগুলাকে কিন্তু একটু মাথায় রাখতে। নেফ্রোলজির ক্ষেত্রে রেনাল বায়োপসি করতে হয়, নেফ্রোলজির ক্ষেত্রে সিকেডি পেশেন্ট ডায়ালিসিসের প্রোটোকল গুলো দেখতে হয়। এটার জন্য মোটামুটি আপনি যেরকম চাচ্ছেন যে একটু কুল সাবজেক্ট প্রিফারেবল, নেফ্রোলজি ইজ এ কুল সাবজেক্ট, কিন্তু কুলের ভিতরে একটু গরম আর কি। বুঝছেন? কিন্তু এই গরমটা সহনীয়, আপনি সহ্য করতে পারবেন, এটা কার্ডিওলজির মতো গরম না। তবে এর চেয়ে বেশি ঠান্ডা হচ্ছে এন্ডোক্রাইনোলজি, ডার্মাটোলজি, তারপর হচ্ছে আপনার নিউরোলজি, এগুলো আবার, রিমাটোলজি, এগুলো আবার বেশি ঠান্ডা। বুঝছেন? তবে এটা ভাইয়া সহনীয়। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি হচ্ছে নেফ্রোলজিতে এমডি দিতে যাচ্ছি নভেম্বরে। তো আল্লাহ না করুক যদি কোনো কারণে না হয়, তাহলে হ্যাঁ, আমি হচ্ছে ডিপ্লোমা কোন সাবজেক্টে দিলে ভালো হয়? ওটা আগে না হয়, এটা নেগেটিভ জিনিস কেন আগে নিয়ে আসছে? আগে হবে যদি না, যদি পরে আপনি অপশন রাখেন, এটা অপশন রাখা উচিত না। যেমন আমি আসলে, আমি আপনার কথা, আমার কথা বলি। আমি যেটা হয়েছিল, আমি এফসিপিএস ট্রেনিতে ছিলাম। বুঝছেন? জি এফসিপিএস ট্রেনিতে ছিলাম, এফসিপিএস আমার মোটামুটি 8 মাস 9 মাস ট্রেনিং এর পরে 42nd বিসিএস হয়েছে। 42nd বিসিএস হওয়ার পরে আমার আসলে রেসিডেন্সিতে আসার মতো আমার খুব একটা ইচ্ছে ছিল না, সত্যি কথা বলতে। এখন যেটা হলো, রেসিডেন্সিতে আমি যখন ট্রেনিং এ, মানে আমি এফসিপিএস এর যখন 2 বছর হয়ে গেল, তখন আমি খোঁজ নিলাম যে এফসিপিএস ট্রেনিং পোস্ট পাই কিনা। আমার মেডিকেল, সরকারি মেডিকেল আছে, আরো 2 একটা জায়গায় দেখলাম যে খুবই কঠিন কঠিন অবস্থা। ওই সময় মোটামুটি আসলে সব জায়গায় অকুপাইড, টাকা পয়সা লাগতেছে অনেক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দলীয়, ওই সময় তো সাচিব ছিল। ওই সময় সবাই দেখা যাচ্ছে যে ওই, মানে প্রোটোকলে দেখা যাচ্ছে যে সবাই মেডিকেল অফিসারের ট্রেনিং পোস্ট পাচ্ছে। এখন আমি তো হতাশ হয়ে গেলাম যে লাস্ট মোমেন্টে এসে কি হলো। এখন শেষের দিকে আমি এখন প্রিপারেশন নিচ্ছিলাম, এখন আমার দেখা যাচ্ছে যে পেরিফেরিতে আমি দেখলাম যে আমার পেইন ম্যানেজমেন্ট গুলো ঝামেলা হয়, উল্টাপাল্টা হয়। আমার আম্মার রিমোটের আর্থ্রাইটিসের ডায়াগনোসিস হলো রিসেন্টলি, তখন আমি ভাবলাম রিমোটোলজি দিব। এখন রিমোটোলজি দিব, এখন আমি পরবর্তীতে দেখি যে শুধু একটা ইনস্টিটিউটে আছে মাত্র 4টা সিট।
এই যে 4টা সিট, তখন আমি ভাবলাম যে 4টা সিট এটা তো দেওয়াটা খুবই ঝামেলা হয়ে যাবে। আর প্রিপারেশন তো আমি আগে, আমার তো কোনো প্ল্যান রেসিডেন্সি ছিল না, আমার প্ল্যান ছিল জি হচ্ছে এফসিপিএস ট্রেনিংতে মেডিকেল অফিসার হিসেবে নিব, এবং এটা একটা সিএ একটা পোস্ট আমি চলে যাব। এখন এটা নিয়ে তো আমি খুবই কনফ্লিক্টে পড়ে গেলাম। কিন্তু আমি যে সাবজেক্ট গুলো দেখলাম যে আমার তো আসলে একটা সে নিউরোলজি ছিল আর একটা রিমাটোলজি পছন্দ ছিল, কিন্তু দুইটার ভিতরে কম্পেয়ার করে দেখলাম যে না, আমার কাছে রিমাটোলজি ভালো লাগতেছে। এখন 4টা সিট নিয়ে দেওয়াটা কেমন লাগে? আমি কিন্তু কখনোই নেগেটিভ ভাবিনি, যে হইলো হইলো, না হলে আল্লাহ ভরসা। মানে হবে না এটা আমি ভাবিনি, কারণ হবে না ভাবলে দেখি যে আমার পড়া হচ্ছে না। এর জন্য আমি কখনো এই অপশনটা রাখিনি। এর জন্য আপনি এখনো সময় আছে, অনেক দিন, প্রায় 7 মাস সময় আছে, হবে না এটা জি ভুলে ভাইয়া। রাখেন। এরপরে তো আমাদের সময় আছে, আপনি যখন নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পরে 3.5 মাসের মতো সময় থাকবে, 4 মাসের সময়, তখন জি হবে না ভাবা যাবে। বাট আপনি যখন এখনই যদি এরকম অপশন নিয়ে আসেন, আপনি এখন যদি প্রিপারেশনের এই সময়টাতে 7 মাস সময় আছে, হবে না নিয়ে আসেন, তাহলে আপনার প্রিপারেশনটা ডাল হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় না বুঝতে হবে না পারছি। জিনিসটা মাথায় রাখেন। আচ্ছা, আপনি ইনশাল্লাহ ভাই। কন্টিনিউ করেন, হয়ে যাবে ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ। ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, ফারহা আপু বলতেছে হচ্ছে ডার্মা রেডিও গাইনি, গাইনিতে যান না আপনি, গাইনিতে মোটামুটি যান না। গাইনিতে আসলে একটু হেক্টিক, গাইনিতে বেশ হেক্টিক বলতে গেলে, ভালো হেক্টিক। আর গাইনির ক্ষেত্রে যেটা হয়, গাইনির ক্ষেত্রে এখন প্রচুর পরিমাণে আসলে গাইনিতে যদিও আপনাকে প্রচুর প্র্যাকটিস করবেন, প্রচুর টাকা পয়সা ইনকাম করবেন, কিন্তু গাইনিতে একটু হেক্টিক। গাইনিতে আসলে ওটি টোটি হেক্টিক। আর গাইনির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যে ম্যাডাম গুলো আমরা পেরিফেরিতে দেখছি, এরা কোনো ইথিক্স মানে না, বুঝছেন, কোনো ইথিক্স মানে না। একসাথে 3-4টা মানে পেট কাটবে, বের করবে, আমার কঠিন অবস্থা, এটা রিয়ালিটি। মানে দেখা যাচ্ছে যে এই এই প্রফেশনটা আমার কাছে কেমন যেন একটু ভয় লাগে। যথেষ্ট ডাক্তার আছে, যথেষ্ট অনেক কিছু আছে, আমার মনে হয় একটু স্কিপ করে। তাহলে একটা হচ্ছে ডার্মার, একটা হচ্ছে আপনার কি রেডিও। রেডিওলজি খুব ভালো সাবজেক্ট, রেডিওলজি ভালো সাবজেক্ট। রেডিওলজিতে যদি ইন্টারভেনশন করতে পারেন, ইন্টারভেনশন রেডিওলজিস্ট হতে পারেন। আর রেডিওলজি ওভারঅল ফুল সাবজেক্ট। রেডিওলজিতে আপনাকে যদি, তবে একটা বিষয় আছে, রেডিওলজিতে কিন্তু কোনো ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট নাই। মানে আপনি পেশেন্ট দেখতে ভাল লাগে, ভাই আমি পেশেন্ট দেখে আমি ডায়াগনোসিস করব, পেশেন্টের সাথে একটু গল্প করব, সেটা কিন্তু রেডিওলজিতে নেই। যদি আপনি এইগুলাকে অ্যাভয়েড করতে চান, না ভাই আমি পেশেন্টের হ্যাসেলে যাব না, পেশেন্টের কোনো হ্যাসেলে যাব না, তাহলে আমি বলবো যে ঠিক আছে, আপনি যদি পেশেন্টের হ্যাসেলে না যেতে না চান, ওকে, তাহলে আপনি হচ্ছে রেডিওলজিতে যান, ইটস এ গুড সাবজেক্ট, গুড চয়েস। আর যদি আপনি চিন্তা ভাবনা করেন, না ভাই আমি পেশেন্টের হ্যাসেলে যাবো, কিন্তু আমি রুগী দেখতে ভালো লাগে, আবার পেশেন্ট ফ্লো একটু ভালো হোক, সেক্ষেত্রে ডার্মা। দুইটা ভালো সাবজেক্ট, দুইটা আপনি মাথায় রাখেন। ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে থাকতে চাইলে ডার্মাটোলজি, অ্যাটাচমেন্টে নাই ভাই, বাট আমি একটু কুল লাইফ লিড করতে চাই, রেডিওলজি। এটা হচ্ছে আপনার জন্য ভালো। আচ্ছা, কার্ডিওলজি থেকে আসলে কার্ডিওলজিতে ওভারস্পেশালিটি কি, কার্ডিওলজি সমস্যা হচ্ছে কার্ডিওলজির ডিপ্লোমা আছে, বুঝছেন, ডি কার্ড আছে। এখন ডি কার্ড থাকলে সমস্যা হচ্ছে, ডি কার্ডে আবার অনেক সিট। যেসব সাবজেক্টে ডি কার্ড আছে মানে ডিপ্লোমা আসে, সেই সব সাবজেক্টের সমস্যা হচ্ছে কনসালটেন্ট তো তারা ডিপ্লোমা করে হয়ে যাচ্ছে, বুঝছেন, কনসালটেন্ট কি হয়ে যাচ্ছে, ডিপ্লোমা করে হয়ে যাচ্ছে। এটার জন্য সমস্যা হচ্ছে যে কার্ডিওলজির ক্ষেত্রে একটা সমস্যা ফেস করতে হয়, এটা আসলে একটু স্যাচুরেটেড, বুঝছেন। তবে কার্ডিওলজির ডিমান্ড কখনো কমবে না, কারণ কি এই পরিমাণে সবার এই ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে। আর কারো একটু বুকে ব্যথা হলে দৌড় দেয় কার্ডিওলজিস্ট, বুঝছেন। পেরিফেরিতে আপনি জমায়ে প্র্যাকটিস করতে পারবেন, পেরিফেরিতে আপনি নিজের এলাকায় দেখেন কয়জন কার্ডিওলজিস্ট আছে। তবে হ্যাঁ, ঢাকার ভিতরে প্র্যাকটিস করতে গিয়ে আপনাকে একটু হিমশিম খেতে হবে, কারণ ঢাকা সব লিজেন্ডারি কার্ডিওলজিস্ট আছে, বুঝছেন, এটা একটা ঝামেলা। আদারওয়াইজ আপনার পেরিফেরিতে খুব ইজিলি আপনি আলটিমেটলি চ্যাম্পিয়ন প্র্যাকটিস করতে হবে। তবে হ্যাঁ, কার্ডিওলজিতে গেলে ইন্টারভেনশনটা মাথায় রাখতে হয়। আপনি বলতেছেন সেটা হচ্ছে ইন্টারভেনশন গুলো আছে, ইন্টারভেনশনের জন্য অনেক সময় ফেলোশিপ থাকে, ইন্টারভেনশনের জন্য ফেলোশিপ থাকে, ওটা এমডি অথবা এফসিপিএস করার পরে তখন ইন্টারভেনশনের জন্য আলাদা ফেলোশিপ থাকে, সেগুলোতে করে তখন ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, বুঝছেন, আলাদা করে 1 বছরের মতো ডিগ্রি আছে আর কি। আচ্ছা, তারপর রেসিডেন্সি ভাইয়া ক্লাস তো ভাইয়া ক্লাস তো রেকর্ড থাকবে তাই না, মানে ওয়েবসাইটে, মানে থাকবে। ফেসবুকে তো কিংবা ওয়েবসাইটে। একটু জি ওই জি যে মেহেদি ভাইকে বলেন, মেহেদি ভাইকে বলেন যে ভাই যে ওয়েবসাইটে কিংবা এই ক্লাসটা হয়েছে দিয়ে দেন, আপনাকে দিয়ে দিবেন, ওদের ওই যে ওয়েবসাইটে থাকে ওই লিঙ্কটা আপনাকে দিয়ে দিবেন, বুঝছেন। ও জি বলে ভাইয়া। দিতে হবে, সমস্যা নেই, আপনি বললে দিয়ে দিবে। আমার কথা বলেন যে সজীব ভাই বলছিল দিয়ে দিতে, ও দিয়ে দিবে। আচ্ছা, জি রেসিডেন্সি যে ভাইয়া জি। সাবজেক্ট, আচ্ছা, আর তারপর রেসিডেন্সি যে সাবজেক্ট চান্সে পাবো নেক্সট এফসিপিএস এ অন্য বাট ক্লোজলি রিলেটেড সাবজেক্ট চয়েস করলে কন্টিনিউ করা যায় দুটো, না 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 না, এটা যায় না, এটা ভুল করা যাবে না। রেসিডেন্সি আর এফসিপিএস আর এখন কন্টিনিউ করা যায় না প্যারালাল ভাবে, বুঝছেন। রেসিডেন্সি আর এফসিপিএস যে কোনো একটা নিয়ে আপনাকে চলতে হবে। রেসিডেন্সি আর এফসিপিএস 5 বছরের ট্রেনিং, কখনই আপনি প্যারালাল ভাবে চলতে পারবেন না, এটা আগে চলা যেত, বুঝছেন। আমাদের স্যাররা আমাদের ক্ষতি করছে, মানে আমাদের স্যাররা যেটা করছে, আমাদের স্যারদের সময় দেখা যাচ্ছে যে তারা এই 4 বছরের ট্রেনিং ছিল, মাদারে এফসিপিএস করছে আর অ্যালাইড করছে এমডি, একই ট্রেনিং দিয়ে করছে, বুঝছেন। কিন্তু সমস্যা হচ্ছে
যে আলটিমেটলি আমাদের যে আমাদের যে পথ সেটা বন্ধ করে দিচ্ছে, আমরা চাইলে পারবো না, বুঝছেন? এটা একটা বিপদ হয়ে গেছে, এর জন্য আপনি পারবেন না। এর জন্য আপনি ইন্টারনাল মেডিসিন এফসিপিএস করে এমডি কার্ডিওলজি করে একই সাথে ট্রেনিং দিবেন, এটা 20-এর আগেও ছিল, কিন্তু এখন আর সুযোগটা আপনি নাই, পাবেন না, বুঝছেন? এটা খুবই কষ্টের বিষয়। আচ্ছা, অনকোলজি নিয়ে কনফিউজড আসলে মানে এটা কনফিউজড কিছু নাই। অনকোলজির আসলে যেটা হয়েছে, এখন তো প্রচুর ম্যালিগনেন্সির পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট আছে, বুঝছেন? অনকোলজিতে আসলে ফিউচার নিয়ে খুব একটা খারাপ না, অনকোলজি ফিউচার ভালো। তবে চেম্বার প্র্যাকটিসটা অন্যান্য অ্যালাইডের যে পরিমাণে জমানো থাকে, অনকোলজিতে একটু রেফারেল সিস্টেম বেশি আর কি। মানে অনকোলজিতে বেশিরভাগই রেফারেল সিস্টেমটা বেশি হয়। যেমন মনে করেন যে আমার কাছে একটা ম্যালিগনেন্সি ধরা পড়ছে, তাহলে আপনাকে রেফার করে দিবেন। লাং ক্যান্সার ধরা পড়ছে, আপনাকে রেফার করে দিবেন। আর বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা সত্য জিনিস, অনকোলজিতে আসলে ট্রিটমেন্টের বেশিরভাগ ক্ষেত্রে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স, আমাদের যতটুকু দেখছি আর কি, আমার রিলেটিভ সহ শুরু করে আমাদের হেমাটোলজি যে প্লেসমেন্ট ছিল, ওই সময় প্রচুর অনকোলজি পেশেন্ট দেখছি। সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষ এখনো ক্যান্সার হলে ইন্ডিয়ার দিকে যায়। কোন একটা অনকোলজি ধরা পড়ছে, ক্যান্সার ধরা পড়ছে, যায় ইন্ডিয়া যায় ঘুরে আসে, সিঙ্গাপুর যায় ঘুরে আসে, এখনো হচ্ছে আপনাকে রিলাই করতে পারে না। এটা একটা বড় একটা সমস্যা। তবে আর একটা বিষয় হচ্ছে, এটা রিলাই না করার পিছনে কারণ হচ্ছে আমাদের হিস্টোপ্যাথোলজি রিপোর্ট। দেখা যাচ্ছে এখানকার হিস্টোপ্যাথোলজি রিপোর্ট এমন একটা রিপোর্ট দিছে, ইন্ডিয়াতে যে পুরা অন্য একটা রিপোর্ট চলে আসছে। এমনও আমি দেখছি, এমন একটা পেশেন্ট পাইছি আমরা, একটা না অনেকগুলো পেশেন্ট, এখানে বলে দিছে ক্যান্সার, ম্যালিগনেন্সি, ওখানে যে বলছে বিনাইন, কোনো ম্যালিগনেন্সি নেই। টোটালি ট্রিটমেন্ট ডিফারেন্ট না? এইটা নিয়ে একটা ঝামেলার ভিতরে আছে আর কি। আর আদারস হচ্ছে অনকোলজি ভালো সাবজেক্ট। অনকোলজির ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে বলবো যে না, ফিউচারের ক্ষেত্রে ঢাকার ভিতরে এখন অনকোলজির ক্ষেত্রে চেম্বার যথেষ্ট আছে। আহসানিয়া ক্যান্সার মিশন ইনস্টিটিউট আছে, ডেল্টা আছে, এরা অনকোলজিতে ভালো ভালো কিন্তু প্র্যাকটিস হয় ওখানে, বুঝছেন? প্র্যাকটিস ভালো হয়। তবে যে জিনিসটা আমি আপনাকে বললাম, এটা একটু মাথায় রাখতে হবে। অপথলমোলজি, ফিজিক্যাল মেডিসিন, কোনটা বেস্ট হবে? দুইটাই ভালো। অপথলমোলজি ভালো, ফিজিক্যাল, দুইটা তো দুই জিনিস, একটাতে সার্জারি আর একটাতে মেডিসিন, দুইটা টোটালি ডিফারেন্ট। তবে বাংলাদেশের পার্সপেক্টিভে ফিজিক্যাল মেডিসিনটা দুইটার ভিতরে ফিজিক্যাল মেডিসিনটা ভালো। অপথলমোলজিতে আসলে যে সার্জিক্যাল প্রসিডিউর গুলো আছে, এগুলো তো সফিস্টিকেটেড, শিখতেও সময় লাগে, বুঝছেন? শিখতেও সময় লাগে। আর সবচেয়ে বড় কথা, যদি অপথলমোলজি যদি আপনি সার্জারিতে এক্সপার্ট না হন, যদি আপনি এগুলোতে আপনি স্পেশালিস্ট আছে, বুঝছেন? ভিট্রিয়াল স্পেশালিস্ট, রেটিনাল স্পেশালিস্ট, এগুলো বিভিন্ন স্পেশালিস্ট আছে। তাহলে সেইগুলোতে একটু এক্সপার্টিস হতে সময় লাগে, একটু আপনাকে সবকিছুতে একটু সময় লাগে, সার্জের সাথে ঘুরতে হবে, শিখতে হবে আর কি, বুঝছেন? এর জন্য আমার মনে হয় মেডিসিনে আপনার ক্যারিয়ারটা ইজিলি দ্রুত হয়ে যাবে আর কি। আচ্ছা, আমি এফসিপিএস এর ট্রেনিং, আচ্ছা, এফসিপিএস সাবজেক্টে ট্রেনিং আছে, নভেম্বরে চান্স পেলে জানুয়ারি থেকে ট্রেনিং ছেড়ে দিয়ে জয়েন করার ইচ্ছা এমডি ট্রেনিং এ, এমন করার পারমিশন, হ্যাঁ এরকম আছে। আপনি ছেড়ে দিবেন আর কি, ডাইরেক্ট ছেড়ে দিবেন, আপনি মানে সালাম দিয়ে চলে আসতে হবে আর কি। এফসিপিএস এ মোটামুটি যদি আপনি করেন, আপনি জানুয়ারিতে যেটা করবেন, জানুয়ারিতে আপনি হচ্ছে আগে থেকে বিসিপিএস এ বলবেন যে আমি ডিসকন্টিনিউ করবেন। ডিসকন্টিনিউ করলে আপনার স্লট আছে, ডিসকন্টিনিউ স্লট, তখন আপনি রেসিডেন্সি ডাইরেক্ট চলে আসবেন, এটা পারবেন। ফিমেল কার্ডিওলজিস্ট হিসেবে ডিস্ট্রিক্ট লেভেলে কি কি প্রবলেম হতে পারে? না না না, ফিমেল কার্ডিওলজিস্টটা খারাপ। এটা আপনি যদি কার্ডিওলজিতে বলেন, আপনি যদি প্যাশনেট থাকে, ভাই আমি কার্ডিওলজিতে যাবো, আপনি কার্ডিওলজিতে যান। ফিমেল কার্ডিওলজিস্ট তো দরকার। এখানকার যেসব ভাইরা আছে, ওনাদের যে ওয়াইফ আছে, ওনাদের ওয়াইফকে যদি একটা ইকো করাতে চায়, ও আগে ফিমেল কার্ডিওলজিস্ট করবে, বুঝছেন না? এটা তো রিয়ালিটি। মনে করেন যে এখানকার যেসব ভাইরা আছে, ওনাদের ওয়াইফকে যদি প্রথমে ইকো করাতে চায়, প্রথমে কারে খুঁজবে? যে আমি একটা ফিমেল কার্ডিওলজিস্টের কাছে যাই, এটা খুবই রিলায়েবল। কিন্তু ফিমেল কার্ডিওলজিস্ট সেই পরিমাণে নাই। এটার জন্য মেইন কথা হচ্ছে আপনার, যদি দেখেন যে কার্ডিওলজির যেটা ডিস্ট্রিক্ট লেভেলে কার্ডিওলজির এখন তো অনেক ডিমান্ড, অনেক ডিমান্ড। কিসের জন্য? কারণ আমরা যেটা বললাম, ঢাকার ভিতরে একটু খামসাখামসি বেশি, ঢাকার ভিতরে খামসাখামসি সব সব ডিপার্টমেন্টে বেশি, বুঝছেন? পেরিফেরিতে কার্ডিওলজিস্টের ডিমান্ড কখনোই কমবে না। আর ফিমেল, আপনার যদি প্যাশন থাকে, না ভাই আমি কার্ডিওলজিতে যাবো, আমি ফিমেল, তাই কি আপনি যাবেন, আপনার যেখানে ভালো লাগে সেখানে যাবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি যদি ইকো করেন, ইকোতেও যদি এক্সপার্ট হন, যেটা মনে করেন যে সে, সেটার মাধ্যমে আপনি অনেক ফিমেলকে আপনি দেখতে পাবেন। দেখবেন যে আপনি এক ফিমেল, ওই ডিস্ট্রিক্টের যত ফিমেল, ওদের ইকো করে আপনি সারতে পারবেন না, বুঝছেন না? ওদের এ নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আপনার ভালো লাগলে আপনি যাবেন আগে, ঠিক আছে? আপনাদের অনেক কোশ্চেন আচ্ছা আসলে, ভাইয়া, এটা আসলে বিশাল ব্যাপার, আপনাদের যে এত ভাইয়া আগ্রহ। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, কি প্রশ্ন? আচ্ছা ভাইয়া, আমি ওই ইন্টারনাল মেডিসিন আর মনে করেন পালমোনোলজি, এই দুটার চান্স পাওয়ার ভাইয়া, চান্স পাওয়া কেমন সম্ভব ভাইয়া? ব্রাঞ্চে যান, ইন্টারনাল মেডিসিন বাদ দিয়ে ব্রাঞ্চে যান, এটা ভালো হবে, বুঝছেন? ব্রাঞ্চে না ভাইয়া?
ব্রাঞ্চে গেলে ভালো। আসলে ব্রাঞ্চে আসলে এখনকার আসলে মানে প্র্যাকটিক্যাল পারপসে সবাই ব্রাঞ্চই এখন পেশেন্ট যেতে চায়। এখন আসলে ইন্টারনাল মেডিসিনটা আগের মতো আর নাই, জলুসটা একটু হারিয়ে গেছে। না, এর জন্য আমার মনে হয় যে আসলে ইউ শুড গো ফর ব্রাঞ্চ। আপনার পালমোলজি চয়েস করেন ইন্টারনাল মেডিসিনের। বুঝতে পারছেন ভাই? আচ্ছা ভাই, এটাতে কি জি জি, মানে নেফ্রোলজির মতো কি, মানে নেফ্রোলজির সমানে কি এতে কম্পিটিশন থাকে পালমোনোলজিতে, মানে সিটটা কেমন, প্রতিযোগিতাটা কেমন? পালমোলজির সিটও তো অনেক দেখাচ্ছি তারা। হুম, জি। পালমোলজির সিটও অনেক, বুঝছেন, প্রায় 30টার মতো সিট। হ্যাপাটোলজিতে কিন্তু সিট কম, বুঝছেন, হ্যাপাটোলজি কিন্তু সিট কিন্তু অনেক কম। এই যে হ্যাপাটোলজি সিট কম, কম্পিটিশন বেশি আর কি। ইন্টারনাল মেডিসিনে মাশাআল্লাহ দুনিয়ার যত জায়গায় আছে সব জায়গায় ইন্টারনাল মেডিসিন, কিন্তু দেখবেন এই ঢাকা কি বলে বিএমইউ ও ঢাকা মেডিকেল স্যার আর পাস নাই, 0% পাস, এগুলোতে 0% পাস। দেখেন অনেক কম পালমোলজি পাশের হার। অনেক কম পাসের হার এই ইন্টারনাল মেডিসিন, বুঝছেন। আর ওই মানে পালমোলজি দেখেন, পালমোলজি বেশ সিট আছে কিন্তু, মোটামুটি 30টার মতো, 30টার উপরে সিট থাকে আর কি, বুঝছেন। মোটামুটি বেশ মানে ভালো আর কি প্রাইভেটের জন্য। আর হচ্ছে এখানে তবে আমার মনে হয় পালমোলজির ক্ষেত্রে এই ইনস্টিটিউট সবচেয়ে ভালো, বুঝছেন, এনআইডিসি এনআইডিসি। তবে ফেজের একটু পাশের হার খারাপ। পালমোলজিতে ফেজের একটু একটু পাশের হার একটু খারাপ থাকে, ফেজে একটু পাস কম করে, কিন্তু ফেজ বিতে আবার 100% পাস। ফেজ বিতে পালমোলজিতে আবার খুব ভালো থাকে। আচ্ছা ভাইয়া, আপনার কাছে একটু ব্যক্তিগত পরামর্শ, যদি আমি পালমোনোলজি কিংবা নেফ্রোলজি চুজ করি, দুটার মধ্যে মানে নন গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে কোনটা ভালো হতে পারে? আপনার ইন্টারভেনশন ভালো লাগে না? জি। ইন্টারভেনশন ভালো থাকে, ভালো লাগে? মোটামুটি ভাই, ইন্টারভেনশন ভালো লাগে মোটামুটি। ইন্টারভেনশন ভালো লাগলে নেফ্রোলজি খারাপ না, নেফ্রোলজি ভালো। নেফ্রোলজি যেহেতু আপনার প্রাইভেট ক্যান্ডিডেট, আপনি ইন্টারভেনশন করলে আপনি একটু এক্সট্রা ইনকাম করার সুযোগ থাকবে, বুঝছেন। সেই ক্ষেত্রে এই ইন্টারভেনশন সুযোগটা পালমোলজির চেয়ে নেফ্রোলজি একটু বেশি, যেহেতু আপনার হচ্ছে মানে অভিজ্ঞতাটা বেশি হবে। হ্যাঁ মানে কি সুবিধাটা যেন বললেন, শুনতে পাইলাম না। ইন্টারভেনশন করার সুযোগ বেশি পালমোলজির চেয়ে, নেফ্রোলজিতে ইন্টারভেনশন করার সুযোগ বেশি। আপনি যদি প্রাইভেট না, আপনার তো এক্সট্রা একটা কিছু ইনকাম করার জি জি। সোর্স থাকতে হবে। সেটা হচ্ছে নেফ্রোলজিতে ওই এক্সট্রা জি, ইনকাম করার সোর্স থাকে, বুঝছেন, ওই ইন্টারভেনশন করার সুযোগ জি, থাকে আর কি। বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল আমার, আরেকটা প্রশ্ন ছিল। বলেন, সমস্যা নেই। আহ, মনে করেন এমডি আর এফসিপিএস, এটা তো মনে করেন এখন 1 মাসের ডিফারেন্স হবে দুটো পরীক্ষাতে, তাই না? হুম 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 হুম। এখন আহ, মানে এফসিপিএস আর এমডির মানে বেসিক সিলেবাস তো ভাই প্রায় সেম, শুধু মানে ক্লিনিক্যাল মানে মানে বেসিক তো দুইটারই সেম। মেডিসিনের ক্ষেত্রে ডিফারেন্স, সার্জারি আর গাইনি সেম, মেডিসিনের ক্ষেত্রে অনেক ডিফারেন্স। মেডিসিনের ক্ষেত্রে মানে এফসিপিএস আর এমডি মেডিসিন সাবজেক্ট সেম হলেও মানে বেসিকটাতে বেশ ডিফারেন্স আছে না? মেডিসিনের ক্ষেত্রে এফসিপিএস এর ডেভিডসন থেকে আসে 80% প্রশ্ন, বুঝছেন। জি জি জি। ডেভিডসন কি মানে একদম 200 মার্কের 200 মার্কের ভিতরে 80% আসে ডেভিডসন থেকে। 150 মার্কের 80% এর উপরে 85% প্রশ্ন আসে ডেভিডসন থেকে। আর ও, বেসিকে 200 প্রশ্নের ভিতরে 50টা প্রশ্ন আসে হচ্ছে ডেভিডসন থেকে। আর রেসিডেন্সিতে আসলে বক্স বেস্ট আসে, বক্স থেকে বেশি প্রশ্ন আসে এমসিকিউ গুলো। আর ডেভিডসন থেকে আপনাকে পুরো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড করতে হয়। ক্লিনিক্যাল ওরিয়েন্টেড বলতে পুরো এসবি ওরিয়েন্টেড, ক্লিনিক্যাল ওরিয়েন্টেড করতে হচ্ছে এফসিপিএস। দুইটা একটু ডিফারেন্ট। মোটামুটি একটু ভালো সময় না দিলে তাহলে আপনার জন্য খুব টাফ হবে। পরপর একেবারে নতুন হয়ে গেলে টাফ, বুঝছেন। এর জন্য মানে একটা ভাই কোনটা টাফ হবে, মানে এমডি না এফসিপিএস, মানে তাহলে আমি ভাই কোনটা চুজ করব সেটা জানতে চাচ্ছি। আপনি প্রাইভেট ক্যান্ডিডেট না, জি জি। আপনি প্রাইভেট ক্যান্ডিডেট হলে আসলে তো এখন বিপদ হয়ে গেছে। এখন আপনার ডুয়েল প্রিপারেশন নিয়ে আসলে তো যাওয়া কঠিন। আপনার যদি তাহলে জুনিয়র ভাই সিঙ্গেল একটা পরামর্শ দেন আমাকে। সিঙ্গেল, আসলে তো অবশ্যই তো আপনার যদি বলেন এক চান্সে যদি পাশের হার আসলে সবকিছু থেকেই চেষ্টা করবেন হচ্ছে আপনি জি। নেফ্রোলজি দেওয়ার কথা। নেফ্রোলজি এমডি, এমডি প্ল্যান করবেন। নেফ্রোলজি এমডি এফসিপিএস থেকে, তাহলে এমডি নেফ্রোলজিটা মানে মোটামুটি সহজ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এফসিপিএস ফাইনাল তো নেফ্রোলজি অত বেশি নাই, বুঝছেন না। এফসিপিএস ফাইনাল নেফ্রোলজি তো কম, তার আউটপুট কেমন হবে, আউটকাম কেমন হবে এটা বলা যাচ্ছে না, সেই জন্য এমডি ভালো। কি বললেন ভাই, এফসিপিএস এ কি কম মানে নেফ্রোলজি? নেফ্রোলজি ফাইনাল, ফাইনাল পার্ট। এফসিপিএস জি ফাইনাল, জি। আপনার পরিচিত এমন কেউ আছে যে এফসিপিএস নেফ্রোলজি ফাইনাল পরীক্ষা দিয়ে পাস করছে? না ভাই, এফসিপিএস নেফ্রোলজি তো অনেক কম, শুধু সবই এমডি দেখি শুধু। হ্যাঁ, এটাই বলতেছি, এটার জন্য এমডি, যেটা এমডি তে বের হওয়া সহজ,
কম্পারেটিভলি এফসিপিএস এর চেয়ে নেফ্রোলজির ক্ষেত্রে, বুঝছেন? এখন ভাই চান্স পাওয়াটা যে কেমন হবে, এফসিপিএস এ তো মনে করেন মোটামুটি 200 মার্ক পাইলেই মনে করেন 100, মানে মোটামুটি চান্স হওয়ার মানে 300-র মধ্যে 200 পাইলেই তো, মানে 210 হলেই তো চান্স না না, থাকে, কিন্তু এমডি তে তো দুইটাই কঠিন, দুইটাই আসলে কঠিন, দুইটাই সহজ না, এটা বলা যাবে না। এটাই আপনি বলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনি প্ল্যান করেন নেফ্রোলজি 7 মাসে পড়েন, হয়ে যাবে ইনশাল্লাহ। চান্স পেলে এমনি হবে, ভালো করে পড়লে আর কি। যদি আপনার এফসিপিএস এ চান্স ফর ক্যাপাবল হন তাহলে রেসিডেন্সে চান্স পাবেন, এমডি তে চান্স পাবেন। আর যদি এফসিপিএস চান্স ফর ক্যাপাবল না হন আপনি এমডি তে চান্স পাবেন, এটা মনে রাখেন, হ্যাঁ? বুঝছেন? জি ভাই। জি কনফিডেন্স জি রাখেন, কনফিডেন্স রাখেন। জি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জান্নাত বলছিলাম। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কি খবর সবকিছু? ভাইয়া হচ্ছে এবার পরীক্ষার আগ দিয়ে তো আমি কনসিভ করে অনেক অসুস্থ ছিলাম, 207 আসছিল। তো হ্যাঁ, আমি জানি না আসলে আমার এফসিপিএস কপালে নাই মনে হয়, এই জন্য আমি এবার না একটু না, মানে জুনে দিতে হবে, জুনে এই এফসিপিএস। জুনে 8 মাস হয়ে যাচ্ছে ভাই, ওই সময় কি মুভ করা আমার মানে শারীরিক অ্যাবডোমেন এত ডিস্টেন্ডেড হয়ে গেছে, মুভ করাটা কতটাই হবে আমি আসলে বুঝতেছি না কি করব। জুনে দে মানে মানে 8 মাসে তো টাফ হয়ে যাবে অবশ্য, এটা সত্য, হ্যাঁ, শরীরে। এই জন্য আমি ভাবতেছি জুনটা একটু হোল্ড রেখে আমি এমডি নভেম্বরে দেই, আর ডিসেম্বর আমার দুইটাই ম্যাটারনাল লিভের মধ্যে পড়বে। তার দরকার নেই, দরকার নাই, শরীরের উপর কিছু নাই। প্রেগনেন্ট অবস্থায় 8 মাসের অবস্থায় পরীক্ষা দিতে এসে কোনো বেবির ক্ষতি হয়ে গেলে বিপদ, পরীক্ষা হুম, আজীবন দেওয়া যাবে। আপনি তাহলে এটা স্কিপ করেন, ওই কি বলে জুনের পরীক্ষাটা স্কিপ করেন, জুনের পরীক্ষা স্কিপ করে আপনি হচ্ছে নভেম্বর হচ্ছে রেসিডেন্সি এমডি, আর হচ্ছে ডিসেম্বর হচ্ছে এফসিপিএস প্ল্যান, এটা আপনার জি জন্য স্যার। ভাই আমার তো 4 বারই 202, 208, 9, 7, আমি ভাগ্য, এই কপাল। মানে 10-এর ক্রসই করতে পারলাম না এখন আসলে। আমার আর ডেভিডসন পড়তে পড়তে মানে ভাইয়া আর ভাল না লাগছে না, না এই এখন পড়া মনে কাজে দিবে, হচ্ছে। এই পড়া রেসিডেন্সিতে কাজে দিবে। রেসিডেন্সির ফ্যাকাল্টি 50-50 দিতে হবে এই পড়াতে, হুম। অনেক ভাইয়া আগে। তো হচ্ছে এখন এই জন্য আমি বলতেছিলাম যে আর একটা ভাই, আমি তো হচ্ছে পেডিয়াট্রিক্সে প্রায় 3 বছর ধরে কাজ করি হচ্ছে নিউনেটাল আইসিইউতে। এখন আমি যদি মানে একবার মাঝে মাঝে মনে হচ্ছে কি আমার নিউনেটোলজি বা পেডিয়াট্রিক্স এর না দিকে না না শিফট না করা না না, উচিত কিনা। এটা টোটালি আলাদা সিলেবাস, কষ্ট হবে। হ্যাঁ, কষ্ট হবে তাই তো। আর ওই যে আমি ওই কোশ্চিনটা করলাম যে অ্যাজ এ ডিস্ট্রিক্ট লেভেলে, আমার তো হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া, আমি নেই এখন মেডিকেল কলেজে আসি, কিন্তু সিরাজগঞ্জ তো আর পার্মানেন্ট সেটেল হব না। যদি কখনো কুষ্টিয়াতে শিফট করি, যেহেতু আমার শ্বশুর বাড়িও কুষ্টিয়া, তো সেক্ষেত্রে ফিমেল কার্ডিওলজিস্ট না হিসেবে তো ভালো, ডিমান্ড 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 আছে, ডিস্ট্রিক্ট লেভেলে কার্ডিওলজিস্টের ডিমান্ড আছে। আপনার বাসা কুষ্টিয়াতে না? জি 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 জি। তা আপনার কুষ্টিয়াতে কয়জন কার্ডিওলজিস্ট আছে? কুষ্টিয়াতে রিনাউন্ড 2 জনের নামই সবসময় অলওয়েজ শুনি, 2 জন স্যারের নামই অলওয়েজ শুনি, তাছাড়া কম, তেমন। কুষ্টিয়াতে মানুষ আছে কত, কয়েক লাখ আছে না? তাহলে আপনি হ্যাঁ তো সমস্যা কি? এনে টেনশন করেন না, আপনি ঢুকে যান আল্লাহ ভরসা, হ্যাঁ। ঠিক আছে? আর ভাইয়া আপনাদের এই রেসিডেন্সির নভেম্বরকে টার্গেট করে কি এখন রিসেন্ট কোনো ব্যাচ চালু হবে? মানে আমি রানিং ব্যাচ, আমি নতুন ব্যাচ। নতুন ব্যাচ শুরু হবে, নতুন ব্যাচ শুরু হবে, আশফাক মনে হয় নাই, লং ব্যাচ একটা শুরু হওয়ার কথা, লং ও ব্যাচ আচ্ছা। তো ভর্তি ভাইয়া হওয়ার তাহলে আমি কি আপনাকে নক কথা। দিলে ডিটেলস পাবো, না কাকে নক দিবে একটু যদি আচ্ছা, আমাকে আপনি জানান। আমাকে নক দিয়ে রাখেন, আমি আপনাকে ওদেরকে ফোন দিয়ে দিব, না আপনি ভর্তি হয়ে যান, আমি আপনাকে ডিসকাউন্টে ভর্তি করে দিব। সমস্যা নেই। হুম, আচ্ছা ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেকদিন আপনার সাথে কথাবার্তা নাই। আমি একটু অসুস্থ ছিলাম, ফার্স্ট টাইমিস্টারে খুব একটু না ঝামেলাই না, গেছে। থাকেন, বুঝতে পারছি, আপনি শুধু থাকেন, রেস্ট নেন, আপনি টোটালি রেস্ট নেন, হ্যাঁ? ঠিক এর আছে। জন্যই বেসিকটা ধীরে ধীরে শুরু করি, যেহেতু 7 মাস আছে তো, আর ডেভিডসন তো মোটামুটি আমার ভালোই আয়ত্তে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ডেভিডসন থেকে 50 মার্কের মতো আসবে, 50 থেকে 55 মার্ক, সেটা আপনাকে হেল্প করবে। আর বেসিক করা তো কঠিন না, বেসিকের হুম, ভিতরে অটোমেটিক ডিফিকাল্টি ফেস করবে, তাছাড়া জি বাকিগুলো ইজিলি শেষ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে আপু। আচ্ছা ভাই, ওকে। থ্যাংক ইউ। এন্ডোক্রাইনোলজিতে ইন্টারভেনশন একটু কম আসলে, থাইরয়েড আল্ট্রাসোনোগ্রাফি তার এরা করে না, এন্ডোক্রাইনোলজিস্টটা করে না। থাইরয়েড আল্ট্রাসোনোগ্রাফি কারা করে? যারা রেডিওলজিস্ট তারা করে আর কি, অথবা নিউক্লিয়ার মেডিসিন তারা করে। এর জন্য এন্ডোক্রাইনোলজিতে একটু ইন্টারভেনশনটা কম আর কি। তবে পেশেন্ট অনেক দেখা যায়, পেশেন্ট দেখা যাচ্ছে এন্ডোক্রাইনোলজির, ডায়াবেটিস এর পেশেন্ট তো অনেক, থাইরয়েডের পেশেন্ট তো অনেক, তাই না? তবে এই পেশেন্ট গুলো দিয়েও আসলে দেখা যাচ্ছে যে কম হবে না। তবে এই জিনিসটা হচ্ছে আপনার ইন্টারভেনশনটা কম, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন আমাদের আল্ট্রাসোনোগ্রাফি যেটা আছে, মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাফি, জয়েন্ট আল্ট্রাসোনোগ্রাফি, এটা সাধারণত নিউরোলজিস্টরা করে, ফিজিক্যাল মেডিসিনটাও করে, তবে রেডিওলজিস্টরা একটু কম করে। বাট থাইরয়েড আল্ট্রাসোনোগ্রাফি তো এটা আসলে করে হচ্ছে আমাদের যারা রেডিওলজি তারা, বুঝতে পারছেন পাথলজি যারা তো। আচ্ছা, আপনারা তো আসলে অনেক ভালো, অনেক ভালো বলতে অনেক ভালো, এত কোশ্চেন, মানে আপনাদের যে কত পরিমাণে কোয়ারি,
যত বেশি করে এর মানে হচ্ছে আপনারা অনেক কিছু চান, যে ভাই আমরা চান্স পাই। যাক, আপনারা আসলে মন থেকে আপনাদের জন্য দোয়া, অনেক কষ্ট করতেছেন, যে যার জন্য আসলে এত কষ্ট করে আপনারা ছিলেন। তবে আপনাদের একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটু ওয়াইজ ডিসিশন নেবেন, ঠান্ডা মাথায় নেবেন, আবেগকে বেশি প্রশ্রয় দিবেন না, বিবেককে দিবেন, আপনি আসলে কি চান সেটা ভাববেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা তো লাইফ লং লাগবে, সেই ক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা একটু দেখে শুনে আলটিমেটলি আপনি চয়েস করুন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কারো কোনো কোয়ারি আছে? স্যার, একটা ছোট কোয়েরিজ আছে। হুম। আমি হচ্ছে আর কি মেডিসিন ফ্যাকাল্টির জন্য প্রিপারেশন শুরু করেছি, বেসিক টুকু পর্যন্ত পড়া হচ্ছে, বা এখনো শেষ হয় নাই পুরোটা, এই ফার্স্ট টাইমই দিব। কিন্তু এখন আসলে আমার মেডিসিন থেকে আসলে একটু ইচ্ছাটা চলে সার্জারির দিকে যেতে ইচ্ছা করছে। এখন আমি যদি বেসিকটা মেডিসিন ফ্যাকাল্টিটা পড়ে পরবর্তীতে আবার ক্লিনিক্যাল সার্জারি চান? পোর্শনটা। জি। সার্জারিতে যেতে চান? জি। ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট আর কি। সার্জারি, কোন সার্জারি যেতে চান? কার্ডিও থোরাসিক সার্জারি। কার্ডিওথোরাসিক সার্জারি ফিউচার জানেন? মোটামুটি ভাস্কুলার সার্জারির দিকে আসলে যাওয়ার ইচ্ছা। বাংলাদেশ, ভেরিকোজ বাংলাদেশের ফিউচার জানেন? খুব একটা ভালো জানা হয়নি, বাট কয়েকজন স্যারের সাথে এখন কথা বলছি আর কি এই খুব বিষয়গুলো একটা নিয়ে। ভালো জানা হয় না, খুব একটা ভালো কিন্তু না এটা, হুম। বুঝছেন? এটা জি। একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আর একটু চিন্তা ভাবনা করেন। কার্ডিওথোরাসিক সার্জারি যেসব ভাইরা আছে, স্পেশালি রেসিডেন্ট যারা আছে, ওদের সাথে একটু জি। কনসাল্ট, ওই সার্জারি, আহ, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, ঠিক আছে। বাইরের কান্ট্রি গুলোতে প্রচুর কাজের সুযোগ আছে, স্কোপ আছে, বাংলাদেশে কিন্তু কাজের সুযোগ কম। যারা কাজ করে এরা আবার হচ্ছে একটা সিন্ডিকেটের মতো, মানে কয়েকটা গ্রুপ আছে, তারাই করে সাধারণত, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে জিনিসগুলো একটু আপনি মাথায়, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে যাবেন, কারণ আপনি বাংলাদেশে থাকতেছেন। ইউএসএ থাকলে পরে এখানে যে স্কোপ পেতেন, বাংলাদেশে এরকম স্কোপ নাই। এটার জন্য খুব হুম, চিন্তা ভাবনা করে যাবেন আপনি। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ? ঠিক আছে। রিমাটোলজি, রিমাটোলজি ভালো হবে, রিমাটোলজি অবশ্যই ভালো হবে। ফিজিক্যাল মেডিসিনে এবং রিমাটোলজির ভিতরে রিমাটোলজি ভালো হবে, বুঝছেন? তাহলে আজকে হচ্ছে আমরা মনে হয় এই পর্যন্ত রাখি, কি বলেন? অন্যদিন আবার কথা হবে। একদিনে সব কথা বলে ফেলে তো বিপদ, পরে আর কথা বলতে চাবেন না আপনারা কেউ। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, হ্যাঁ? সবার জন্য অনেক শুভকামনা, সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া থাকবে। আর সামনে তো সাবজেক্ট চয়েসের আগে আমরা আরো ডিসকাশন করবো সামনে। আপনাদেরকে একটা জাস্ট একটা প্ল্যান দিলাম যেন আপনার ব্রেন স্টর্মিং হয়, আপনি যেন চিন্তা ভাবনা করতে পারেন, আপনি যেন ভাবতে পারেন, সেই ভাবার সুযোগের জন্য আজকে হচ্ছে আমাদের সেশন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।